আজকের লেকচারে আমরা দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে আমাদের সিলেবাসটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড 4th সেমিস্টারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের দুটোরই পুরো সিলেবাসের রেসপেক্টে আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি, যেখানে আমরা ইন ডেপথ সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ কথা বলবো। পুরো জিনিসটাকে আমরা খুব ইজি ল্যাঙ্গুয়েজে বুঝবো। যেরকম আমাদের টপিকগুলো দিয়েছে তাদের ইন ডেপথ ডিসকাশন কিন্তু আমরা এই ভিডিওতে করব। সিলেবাস ওরিয়েন্টেড যেভাবে তোমাদের সিলেবাস এগিয়েছে, যারা কম্পিউটার সায়েন্সের 4th সেমিস্টার তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দিচ্ছ, প্লাস যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনের দুজনের জন্যই কিন্তু এই ভিডিওটা অ্যাপ্লিকেবল। আমি ইন ডেপথ খুব ইজি ল্যাঙ্গুয়েজে এখানে ডিসকাস করব তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেখান থেকে দেখার পর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। এটা একটা ওয়ান শট ভিডিও। এই একটা ভিডিওতে আমি পুরো টপিকটা আমি ডিসকাস করেছি, যেখানে তোমরা দেখলে কনসেপ্ট তোমাদের খুব হুবাহু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো সময় না নষ্ট করে শুরু করা যাক ভিডিওতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পুরো ইনডেপথ কথার প্রথম যে আমাদের আইডিয়াটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে আমাদের কাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এই কথাটা শব্দটা যদি মানে আমাদের ক্লিয়ার হয়, তাহলে আমরা ইনডেপথ এই টোটাল কোর্স যখন যেভাবে এগাবে তার আইডিয়া কিন্তু আমাদের একে একে জিনিসটা ক্লিয়ার হতে থাকবে। তো প্রথমেই এই শব্দটার মানে কিন্তু আমাদের জানতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কথাটার মানে কি, যেটা যদি বেসিক একটা লেম্যান আন্ডারস্ট্যান্ডিং রাখি, যেটা আমরা মেনলি এই সাবজেক্টটা পড়ছি কম্পিউটার সায়েন্সে, তাহলে কম্পিউটারের সংক্রান্ত একটা গল্প এখানে রয়েছে। তো প্রথমেই যদি আমি কম্পিউটার বা মেশিন দুটো যখন শব্দ আমরা ব্যবহার করব, এই ব্যাপারে যদি কথা বলি, তাহলে মেশিন বা কম্পিউটার কিন্তু ইন্টেলিজেন্ট একদমই না। ইন্টেলিজেন্ট কথাটার মানে হচ্ছে তার কাছে সেই ভাবনার ক্ষমতা কিন্তু নেই। সিম্পল কথায় যদি বলি, আমরা যা কম্পিউটারকে বলি কম্পিউটার সেটাই করে। তো এই জায়গা থেকে একটা আইডিয়া এখান থেকে আমরা যদি ভাবি যে আমরা অ্যাজ আ মানুষ বা হিউম্যান বিং একটা জিনিসকে যেভাবে ভাবি বা আমাদের মধ্যে যে বুদ্ধিটা আছে, সেই জিনিসটা যদি কোনোভাবে আমি একটা মেশিন বা কম্পিউটারকে দিতে পারি, তাহলে একটা হিউম্যান বা মানুষের মতন কিন্তু কম্পিউটার ভাবতে পারবে। তো এই যে বেসিক যে আইডিয়াটা, মানুষ যেভাবে ভাবছে সেই ভাবনাটা যদি আমরা কোনো মেশিনকে প্রোভাইড করি, কিভাবে প্রোভাইড করবো সেটা আমরা আগে দেখব, চিন্তার বিষয় নেই। বাট যদি প্রোভাইড করা যায়, তখন এই জিনিসটাকে আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা ইন্টেলিজেন্স। কথাটার মানে কি, দেখো ইন্টেলিজেন্ট মানে আমাদের ভাবনা ক্ষমতা, আমাদের মাথার বুদ্ধি। এবার এটা তো মেশিনের কাছে নেই। তো মেশিনকে আমরা আর্টিফিশিয়ালি বাই রাইটিং সাম প্রোগ্রাম, মানে কোনো প্রোগ্রাম লিখে কোনো কোড লিখে যাবতীয় ডেটা প্রোভাইড করে কোনোভাবে যদি মেশিনকে এই আমাদের ভাবনার ক্ষমতাটা আমরা দিতে পারি, তখন তাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা ইন্টেলিজেন্স বলা হয়। বেসিক ডেফিনেশনও তাই লিখেছে, সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্সি ইনটু আ মেশিন বলতে পারি, যাতে মেশিনও আমাদের মতন ভাবতে পারবে, মেশিনও আমাদের মতন যেসব ভাবনায় যেসব সমস্যার সমাধান করি ভেবে, সেই ভাবনার সমস্যার সমাধান মেশিনও করতে পারবে। এটাই হচ্ছে বেসিক আইডিয়া অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেখানে আমাদের অ্যাজ আ হিউম্যানের যে থিঙ্কিং প্রসিডিওরটা যদি আমরা কোনোভাবে মেশিনকে প্রোভাইড করি, তখন তাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। করার পর তাহলে কি কি প্রবলেম জনারে মেশিন সলভ করতে পারবে, যেটা আমাদের হিউম্যানরা সলভ করি। যেরকম হচ্ছে দেখতে পাচ্ছ এখানে লার্নিং কথাটা বলা আছে, যে অ্যাজ আ মানুষেরা কি করে, কোনো পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমরা শিখি, আমাদের আগে যে ভুল হয়েছিল সেটাকে শিখি, বা আমাদের কাছে যদি কোনো ডেটা থাকে সেখান থেকেও কোনো কিছু আমরা শিখি। সেম জিনিসগুলো যেভাবে আমরা শিখি, আমরা যদি কোনো ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে কোনো কোড করে সেটা মেশিনকে দিই, মেশিনও কিন্তু এরকম ধরনের জিনিস শিখে আমাদের মতন ভাবেই কিন্তু একটা রেজাল্ট তোমাকে জেনারেট করে দিতে পারবে। রিজনিং এর ক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো লজিক্যাল প্রবলেমকে সলভ করে, যেটা আমরা করি, যে কোনো লজিক্যাল যেসব কম্পিটিটিভ লেভেলে যেসব লজিক্যাল প্রবলেমসগুলো থাকে সেগুলো আমরা সলভ করতে পারি। যেভাবে আমরা ভাবি সেই ভাবনাটাকে যদি মেশিনকেও অ্যাজ আ কোড ফরম্যাটে তাকে দিই, মেশিনও কিন্তু ওটা ভেবেই কাজগুলো করতে পারবে, প্রবলেম সলভ করতে পারবে এবং আমাদের ভাষা বুঝতে পারবে, যেটা খুবই প্রচলিত গল্প এখনকার দিনে। আমরা শুধু কিন্তু কোড দিয়ে
এখনকার দিনে কিন্তু মেশিনের সাথে কমিউনিকেট করি না। এখনকার দিন অনেকটা এগিয়ে গেছে, যেখানে আমরা গুগলের মতন বড় বড় প্ল্যাটফর্ম, গুগল টক রয়েছে, তারপরে সিরি রয়েছে, কর্টেনা রয়েছে, অ্যালেক্সা রয়েছে, ইকো রয়েছে, এরকম ধরনের বড় বড় প্ল্যাটফর্ম চলে এসেছে, যেখানে আমরা জাস্ট একটা কমান্ড মুখে বলি, ওরা ওটা শুনে শুনে আমাদের সেই কাজটা করে দেয়। তাহলে আমরা যেরকম একটা মানুষের কথা শুনে বুঝতে পারি, বুঝে সেই কাজটা করি, এখন মেশিনও কিন্তু সেই কাজটা করছে। তাহলে আমরা যদি সেরকম ধরনের কোডিং করতে পারি, করে মেশিনকে ফিট করাতে পারি বা দিতে পারি, তাহলে মেশিনও কিন্তু আমাদের মতন মানুষের ভাষা বুঝে আমাদের জন্য কাজ করতে পারবে, যেটা এখনকার দিনে হচ্ছে। অ্যালেক্সা, কর্টেনা, সিরি, এগুলো খুব পপুলার প্ল্যাটফর্ম, একটা কোম্পানি বার করেছে, আমরা যা বলি সেটা কিন্তু তারা করে দেয়। আর তারপরের পয়েন্ট হচ্ছে পারসেপশন, কোনো জিনিস থেকে দেখে কোনো কিছু শেখা। এই যে আপেল যেরকম লালও হয়, সেরকম আপেল কিন্তু গ্রিনও হয়, তো দুটোই কিন্তু আপেল। আমরা কিন্তু ছোটবেলা থেকে জিনিসগুলো দেখে দেখে শিখেছি। এই যে কোনো মানুষের, কোনো জীব জানোয়ারের যে আমাদের শব্দটা শুনে, একটা বিড়াল কিভাবে ডাকে আমরা শুনে বুঝতে পারবো, একটা কুকুর কিভাবে ডাকে সেটা শুনে বুঝতে পারবো। তো এই যে পারসেপশন জিনিসটা, যেটা আমরা যেভাবে বুঝতে পারি, আমরা যদি এই জিনিসটাই কোডের মারফতে আমরা যদি মেশিনকে ফিট করাতে পারি, মেশিনও কিন্তু দেখে আইডেন্টিফাই করতে পারবে কোনটা আমাদের আপেল, কোনটা লেবু, কোনটা কলা। এখনকার দিনে সেটা আমাদের অলরেডি আমাদের গুগল ফটোসেই গিয়ে আমরা এগুলো, এই সব জিনিসগুলো আইডেন্টিফাই করা যাচ্ছে। মানে এরকম ধরনের অ্যালগোরিদম ওরা জেনারেট করেছে, মেশিনকে দেওয়া হয়েছে, যে এখন যে কোনো জায়গায় কোনো একটা অবজেক্টকে যদি দেখায়, সে অবজেক্টটার কি নাম কিন্তু বলে দিচ্ছে। তাহলে সেইভাবে কিন্তু মেশিনকে আমাদের যে ভাবনাটা, সেই ভাবনাটা ওদেরকে কিন্তু দেওয়া হয়েছে। তাই জন্যই কিন্তু আজ এই ইন্টেলিজেন্সিটা, অ্যাজ আ হিউম্যান ইন্টেলিজেন্সটা বাই কোডিং এর মারফতে মেশিনকে প্রোভাইড করা হয়েছে। আর পরের পয়েন্ট হচ্ছে ডিসিশন মেকিং। যে কোনো রকম ডিসিশনও কিন্তু চাইলে, যেটা মানুষেরা যেভাবে ভাবতে পারে, সেই ডিসিশনও কিন্তু কোনোভাবে আমরা সেই কোডিং করে আমরা মেশিনকে যদি প্রোভাইড করি, তাহলে তারাও কিন্তু সেটা ভাবতে পারে। তাহলে বেসিক কথা যদি এখান থেকে ওভারঅল কথা বলি, এআই জিনিসটা কি, কম্পিউটারকে দরকার, না তো এটা কে করবে, মেশিন করবে, মানে মেশিন মানে কম্পিউটার। সেখানে অ্যালগোরিদম আর ডেটা, এইগুলো যদি প্রোভাইড করা হয় আমাদের একটা মেশিনকে, এই তিনটিকে কোলাবোরেটলি বলে আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বলতে পারি, যেখানে একটা মেশিনকে আমরা অ্যালগোরিদম এবং ডেটা প্রোভাইড করে, যেটা মেশিনটা কিন্তু মানুষের মতন কিন্তু ভাবতে পারছে। এই হচ্ছে বেসিক আইডিয়া বা বেসিক ডেফিনেশন বলতে পারো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। কেন এটা ইম্পর্টেন্ট, সেটা খুব ইম্পর্টেন্ট কথা। প্রথমেই যে এআইটা কেন আজ এতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, ফার্স্ট হচ্ছে অটোমেশন, যেখানে আমরা এআই ক্যান ডু টাস্ক উইদাউট হিউম্যান হেল্প, মানুষের হেল্প ছাড়াই তারা কিন্তু কাজ কিন্তু করতে পারে। স্পিড এবং অ্যাকিউরেসি, অবভিয়াসলি এআই কি করছে, কুইকলি লার্জ অ্যামাউন্ট অফ ডেটা, মানে হ্যাভক বড় অ্যামাউন্ট অফ ডেটাকে কুইকলি সেটাকে প্রসেস করার ক্ষমতা কিন্তু এআই এর কাছে রয়েছে, এবং মোর অ্যাকুরেটলি দ্যান হিউম্যান। আমরা কিন্তু যখনই যোগ বিয়োগ করতে গেলে, বেশি বড় সংখ্যা হয়ে গেলে কিন্তু ভুল করে ফেলি, কিন্তু সেটা কিন্তু মেশিন করবে না। তাহলে এখানে অ্যাকুরেসি লেভেলটাও কিন্তু অনেকটা ভালো রকম কিন্তু পেয়ে যাওয়া যাচ্ছে। ডিসিশন সাপোর্টে কি বলছে, হেল্প ইউ হিউম্যান মেক বেটার ডিসিশন, এক্সাম্পল মেডিকেল ডায়াগনোসিস। সব থেকে বড় এক্সাম্পল এখান থেকে আমি বলি, যে এখনকার দিনে একটা রিসেন্ট কারেন্ট একটা ট্রেন্ডের কথা আমি বলবো, যে কোনো রিপোর্ট, যেটা কোনো মেডিকেল রিপোর্ট, সেটা ব্লাড সুগার হোক না কেন, সেটা কোলেস্ট্রলের হোক না কেন, সেই রিপোর্টের ফাইলটা যদি আর চ্যাট জিপিটিকে দেওয়া যায়, চ্যাট জিপিটি ওটাকে অ্যানালাইজ করে যে রিপোর্টটা, যে ডিসিশনটা দেবে, সেটা একটা ডাক্তার যে প্রফেশনাল সেরকম কিন্তু তোমরা রেজাল্ট কিন্তু পাবে। এটা একদম প্র্যাকটিক্যালি প্রুভড এই জায়গায় দাঁড়িয়ে। তাহলে সেখান থেকে কি, তাহলে তাকে সেভাবে ট্রেন করা হয়েছে, এগুলো সবই কিন্তু পাস্ট ডেটাগুলোকে অ্যানালিসিস করে তাকে তৈরি করা হয়েছে। আজ আমাদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, আমাদের কারেন্ট মার্কেটে যেসব প্ল্যাটফর্ম, জিমিনাই রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, পারপেকচুয়ালিটি রয়েছে, যেগুলো যেগুলো রয়েছে, আরো অনেক রয়েছে, তো তাদেরকে এইভাবেই ডিজাইন করা রয়েছে, যেখান থেকে তোমরা যে কোনো রকম বেটার ডিসিশন মেকিং সাপোর্ট কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। নেক্সট হচ্ছে পার্সোনালাইজেশন, লার্ন ইউজার বিহেভিয়ার অ্যান্ড গিভ টেলার রেকমেন্ডেশন। যেরকম এটা খুবই ইম্পর্টেন্ট কথা, এই পার্সোনালাইজেশন পয়েন্টটা, যেটা আজ এআই প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করছে। একটা সিম্পল এক্সাম্পল দেবো, যদি কখনো এরকম দেখেছো, যেরকম ইউটিউবের কথাই বলি, আর যখন কোনো ভিডিও তুমি দেখছো, আমার যদি একটা ভিডিও দেখো, এক ধরে নাও আমি বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে এই ভিডিওটা তোমরা দেখছো, পরবর্তীকালে যখন তুমি আবার ইউটিউব খুলবে, দেখবে সেখানে অন্য লোকেরা যারা এআই পড়িয়েছে, তাদের ভিডিওগুলো তোমাদের কিন্তু তোমাদের ড্যাশবোর্ডে বা তোমাদের হোম স্ক্রিনে চলে এসছে। তারপরে এখান থেকে কি, তোমার যে প্যাটার্নটা, তুমি কি জিনিসকে পছন্দ করো, সেটা কিন্তু পেছন দিক দিয়ে ডেটাগুলোকে ওরা নিয়ে সেটাকে প্রসেস করে, এটা কে করছে, এআই করছে। এরকম ধরনের
ধরনের কোড লেখা আছে, এআই বলে কোনো কিছু না, একটা কোড, সিম্পল 4-5 লাইন ধরুন একটা কোড লেখা রয়েছে, যেটা ইউটিউবের মধ্যে এই কোডটা লেখা রয়েছে। এই কোডটা কি করছে, তোমার বিহেভিয়ার প্যাটার্নটাকে দেখছে, যে তুমি ম্যাক্সিমাম কোন ভিডিওগুলো বেশি দেখো, সেই ভিডিওগুলো অন্য লোকের সাজেশন তোমাকে নিয়ে আসছে। সেম আমাদের যে শপিং ওয়েবসাইটগুলো তাই করে। ফ্লিপকার্টে যদি কোনো একটা মোবাইল তোমরা দেখো, পরবর্তীকালে যখন আবার ফ্লিপকার্ট খুলবে ওরকম আরো মোবাইল ভালো ভালো তোমাকে কিন্তু তোমার একদম হোম স্ক্রিনে দেখাবে। কেন এগুলো হচ্ছে কেন? এটা বাই ডিফল্ট, তার মধ্যে কিন্তু মহাভারত কিছু লেখা নেই, এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, 4-5 লাইন কোড লেখা আছে। সেই কোডটা কি করছে, আলটিমেটলি তোমার যেটা তুমি পাস্ট তুমি ব্রাউজ করেছো ওই ডেটাটাকে নিচ্ছে, নিয়ে তোমাকে ওর থেকে ভালো সাজেশন নেক্সট টাইম তোমাকে শো করছে। এটাই বলে পার্সোনালাইজেশন। এসব ক্ষেত্রে কিন্তু আজ এআই দাঁড়িয়ে রয়েছে মার্কেটে, আর এগুলো আমাদের প্রচন্ড কিন্তু আমাদের কাজকে ইজি করছে। এক্সাম্পলে নেটফ্লিক্স রয়েছে, স্পটিফাই, আমি ইউটিউবের এক্সাম্পল দিলাম, নেটফ্লিক্স অনেক লোক ব্যবহার করেছে, অনেক লোক করেনি বলে গেলাম না। একই জিনিস, এক ধরনের তুমি যে শো দেখো, পরবর্তীকালে ওরকম জনারের শোগুলোই তোমাকে রেকমেন্ড করবে। স্পটিফাই হচ্ছে গানের একটা অ্যাপ্লিকেশন, এক ধরনের যদি গান শোনো, যদি ধরে নাও স্যাড সং শুনছো বা পার্টি টাইপ সং শুনছো, পরবর্তীকালে খুললে পার্টি টাইপ সংই তোমায় কিন্তু রেকমেন্ড করবে। এটাকে বলে পার্সোনালাইজেশন। তাই যে এইসব ক্ষেত্রে কিন্তু এআই কিন্তু অনেকটা আমাদের ইম্পর্টেন্স বলতে পারি। নেক্সট হচ্ছে ক্যারেক্টারাইজেশন অফ এআই, মানে বৈশিষ্ট্য কি বলছে। ফার্স্ট হচ্ছে লার্নিং ফ্রম এক্সপিরিয়েন্স, একটা এক্সপিরিয়েন্স থেকে লার্নিং, যেটা আমরা অ্যাজ আ হিউম্যান বিংও তাই করি। অ্যাজ আমরা মানুষেরা আমাদের যা ভুল করি, এই যে কোনো ধরনের পরীক্ষা দিচ্ছি, পরীক্ষায় ভুল হচ্ছে, সেটাকে আমরা শিখছি যে ভুলটা এর জন্য হয়েছে, পরবর্তীকালে যদি এরকম ধরনের কোনো পরীক্ষা দিই তাহলে কিন্তু এই ভুলটা করব না। এআই কিন্তু সেভাবেই কিন্তু নিজেকে ইমপ্রুভ করছে। এআই সিস্টেম ইমপ্রুভ ওয়েন given more data। আমরা আলটিমেটলি একটা এআই সিস্টেমকে বিল্ড করার জন্য যে কোনো অ্যাপ্লিকেশন সে ডেটার উপর দাঁড়িয়ে থাকে। ডেটা ছাড়া কিন্তু কোনোভাবে এআই বলে কোনো গল্প থাকবেই না। আমাদের যত পাস্ট এক্সপিরিয়েন্স, মানে পাস্ট ডেটাগুলোকে প্রোভাইড করতে হয়, যত ভালো ডেটা আমি দিতে পারবো আমার অ্যালগরিদমকে। আলটিমেটলি এখানে গল্পটা কিভাবে অ্যারেঞ্জ হয়, যদি একটা ওভারভিউ দিই, ধরুন একটা অ্যালগরিদম বা একটা কোড ধরে নাও 4-5 লাইনে লিখেছি, এই কোডটাকে আমাকে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা দিয়ে তাকে আমাকে তৈরি করতে হবে, কেন পরবর্তীকালে ও যাতে আমাকে ঠিক আউটপুট দিতে পারে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো ডেটার সঙ্গে অনেক সময় আমরা কি করি, প্রোভাইড করি, আউটপুটও দিয়ে দিই, দিয়ে এটাকে ট্রেন করা বলা হয়। ট্রেন কথাটার মানে তাকে তৈরি করলাম, করে পরবর্তীকালে সে প্রেডিকশন বা আউটপুট দেবে, এটা ওইভাবে বলতে পারি আমরা। তো আলটিমেটলি এখান থেকে গল্পটা কি আসছে, আমাদের যে পাস্ট ডেটা বা আমরা যত ডেটা প্রোভাইড করবো একটা সিস্টেমকে, সিস্টেম ততটা ভালো শিখবে ওখান থেকে। না অবভিয়াসলি আমরাও যখন পড়াশোনা করি আমাদের কি করতে হয়, আমাদের যত রকম ভালো ভালো বই পড়ি আমরা তত জ্ঞান অর্জন করি, এটাই তো বেসিক আমরা বলি। তো সেরকম ধরনের এই কথাটাও কিন্তু এখানে প্রযোজ্য। এআইও তো একটা সিস্টেম, এও তো শিখছে কোনো জিনিস, যে কোনটা ঠিক কোনটা ভুল। তো যদি ঠিক ভুলটা যদি সব রকম এক্সাম্পল তাকে না দেওয়া হয় তাহলে শিখবেটা কি করে। এক্সাম্পল দেখো, স্প্যাম ইমেল ফিল্টার গেট বেটার ওয়েন দে সি মোর ইমেল। দুটো ইমেল দেখালাম, দুটো ইমেল স্প্যাম, সে বুঝে গেল যে এরকম ধরনের ইমেল স্প্যাম হতে পারে, স্প্যাম ইমেল। বাট এছাড়াও তো অনেক হতে পারে। তো যত তুমি ডেটা তাকে প্রোভাইড করবে যে এগুলো স্প্যাম ইমেল এরকম ধরনের, তত সে কিন্তু তার রেকমেন্ডেশন, তার যে রেকমেন্ড করবে যেটা স্প্যাম ইমেল, এই যে স্প্যাম, এই যে অটোমেটিক যে স্প্যামে চলে যায় আমাদের, যে কোনো জিমেল যখন খুলি বা যে কোনো ইমেল যখন আমাদের ব্যবহার করি, অটোমেটিক্যালি কোনো একটা ইমেলকে রিডাইরেক্ট করে যে স্প্যামে ফেলে দেয়, তার জন্য কিন্তু এর পিছনেও কিন্তু একটা অ্যালগরিদম বা কোড লেখা রয়েছে, 4-5 লাইন কোড লেখা রয়েছে, যারা এই কাজটা করে দিচ্ছে এসে। এটাই হচ্ছে এআই। এআই হাতি ঘোড়া কোনো ব্যাপার নেই, এটাকেই বলা হয় এআই। আর এইভাবেই কিন্তু এআই কিন্তু আজ মার্কেটে চলছে। পরে হচ্ছে রিজনিং এবং প্রবলেম সলভিং। তাহলে এআই ক্যান অ্যানালাইজ সিচুয়েশন অ্যান্ড চুজ দ্য বেস্ট অ্যাকশন। যেরকম এক্সাম্পল হচ্ছে চেস প্লেইং প্রোগ্রাম লাইক AlphaZero। যেরকম হচ্ছে এআই দিয়ে যে আমাদের অনেক রকম গেম এখনকার বেরিয়ে, যেরকম সব থেকে বড় পপুলার গেমের কথা বলবো, এটা হচ্ছে আমাদের চেস প্লেইং গেম। তো এআই প্রথমত তোমার সিচুয়েশনটাকে অ্যানালাইজ করছে, কারণ কি আমরা অ্যাজ পারে একটা থাকে হচ্ছে ইউজার খেলে, আর একটা পারে মেশিন খেলছে। মেশিনের মধ্যে কে খেলছে, মেশিন বলে কোনো জিনিস আছে না, সেখানে 4-5 লাইনে কোড লেখা রয়েছে ধরে নাও, সেটাই আমরা এআই বলছি। সে কিন্তু তোমার প্রত্যেকটা পসিবল মুভমেন্টকেও ট্র্যাক করছে। যে তুমি ধরো একটা যদি একটা চেসে যদি কোনো একটা গুটি তুমি এগাও, সেই গুটির রেসপেক্টে তুমি এর পরে কি কি জিনিস করতে পারো ওর কিন্তু মাথায় ভাবনা হয়ে গেছে। এবং তার জন্য অনেক রকম আমাদের সার্চিং অ্যালগরিদম আমরা ইউজ করি, সেগুলোকে আমরা পরবর্তীকালে এই কোর্সে নিশ্চয়ই দেখবো। সেটা দিয়ে ওর কাছে পুরো একটা ট্রি ম্যাপ হয়ে গেছে, মানে তুমি যদি একটা গুটি এখানে সরাও তাহলে কি কি জিনিস তুমি পরবর্তীকালে করতে পারবে, এরকম একটা ট্রি এর আকারে ওর একটা ম্যাপিং হয়ে গেল, মানে মাথায় ভেবে নিল যে এই জিনিস তুমি করতে পারো। তো সেখান থেকে যাতে তোমার প্রবলেমে তুমি পড়তে পারো, যে তোমাকে যাতে হারাতে পারে, তার বেস্ট মুভটা কিন্তু তখন এআই কিন্তু এইভাবে তার প্রসিড করে। এই অর্ডারে কিন্তু আমাদের রিজনিং এবং প্রবলেম সলভিং স্কিল কিন্তু এআইয়ের একটা বৈশিষ্ট্যের মধ্যে চলে এসেছে। এরপরে হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। অ্যাডাপ্টিবিলিটি কি বলছে, ক্যান অ্যাডজাস্ট টু চেঞ্জেস ইন এনভায়রনমেন্ট
অর ডেটা। যেরকম সব থেকে বড় এক্সাম্পল এই অ্যাডাপ্টিবিলিটি বলছে, যেটা হচ্ছে টেসলার সব থেকে প্রযোজ্য প্র্যাকটিক্যাল বলতে পারো আমাদের প্রজেক্ট, যেটা বলে টেসলা। টেসলা বলতে গেলে আমাদের ইলন মাস্ক এই জিনিসটা করেছে, সেলফ ড্রাইভিং কার। তো সেলফ ড্রাইভিং কারের গল্পটা কি? সেলফ ড্রাইভিং কারের মধ্যে কোনো ড্রাইভার থাকে না, তো সেখান থেকে গাড়িটা অটোমেটিক্যালি চলছে। তাহলে সেই অটোমেটিক্যালি চলা মানে দেখো এখানে তো কোনো ফিক্স কোনো ব্যাপার না, এখানে তোমাকে প্রত্যেকটা এনভায়রনমেন্টের চেঞ্জেস থাকতে পারে। আজ রাস্তাটা যদি খালি থাকে কাল তো রাস্তা খালি থাকবে না, আজ যদি বৃষ্টি না হয় কাল তো বৃষ্টি হবে, এরকম ব্যাপার না। তো প্রত্যেকটা সিনারিওতে তোমার চেঞ্জেস কিন্তু থাকবে। তো সেই চেঞ্জেস থেকে প্রত্যেক দিন কিন্তু তার যে সিস্টেম সফটওয়্যার বলতে পারো, যে এআই সফটওয়্যার বলতে পারো, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। যে সিগনালে, যে একটা সিম্পল কথা, সেলফ ড্রাইভিং কারে ট্রাফিক সিগন্যাল প্রথমবার যে রাস্তা দিয়ে গেছিল সেখানে হয়তো গ্রিন কালারের ছিল বলে চলে গেছে, কিন্তু রেডে কিন্তু অবভিয়াসলি কিন্তু তাকে দাঁড়াতে হবে। রোড যদি কোনো কারণে ব্লক থাকে, রাস্তা ব্লক থাকে, সেটা এই রাস্তা নেবে না, অন্য রাস্তা নেবে। এই যে জিনিসগুলো, এটা অ্যাডাপ্টেড, অ্যাডাপ্টিবিলিটি যে একটা কথা চলে আসলো, যে আমরা দৈনন্দিন জীবন থেকে দেখে দেখে জিনিসটা শেখা, এটাও কিন্তু এআইয়ের সেই ক্ষমতা রয়েছে। সেইভাবেই তার কোডগুলো ডিজাইন করা রয়েছে, প্রত্যেকটা সিনারিওতে এসে এই পার্টগুলোকে অ্যাজ আ ডেটা হিসাবে নিচ্ছে, নিয়ে তার অ্যালগোরিদমটাকে আরো স্ট্রং করতে থাকছে। মানে এই 4-5 লাইন কোডকেই ধরে নাও অ্যালগোরিদম ধরে বুঝতে পারো। অটোমেশনের পারফর্ম টাস্ক উইথ লিটিল অর নো হিউম্যান ইন্টারভেনশন, যেরকম হচ্ছে রোবোটিক ভ্যাকিউম ক্লিন। এখন অনেক রেস্টুরেন্টে চলে এসছে রোবটরা খাবার সার্ভ করছে, যেখানে কোনো হিউম্যানের কোনো পার্টিসিপেশনই নেই, যেখানে মানুষেরা নেই। চ্যাট বট বেরিয়েছে, যেখানে আমরা যখন চ্যাট করি কোনো একটা কাস্টমার সার্ভিসের সঙ্গে, যেখানে সুইগি বলতে পারি, জোম্যাটো বলতে পারি, প্রথমে কিন্তু একটা বট চ্যাট করে, তারপর কিন্তু কোনো মানুষ আসে। যেখানে বটই ম্যাক্সিমাম প্রবলেম হয়তো সলভ করে দিচ্ছে, যেখানে হয়তো কোনো রিফান্ডের ইস্যু হলো, কোনো প্রবলেম হলো, এক্সচেঞ্জ হলো, এরকম ধরনের প্রবলেম কিন্তু চ্যাট বটরাই সলভ করে দেয়, যেখানে কোনো মানুষের কোনো মানে ইন্টারভেনশনই থাকে না, মানে মাথা গলানোর কোনো ব্যাপারই নেই কোনো মানুষ। যখন বট পারছে না তখন সেটা মানুষ হয়তো সেই জায়গায় ঢুকছে, কিন্তু ম্যাক্সিমাম কাজ দেখা গেছে যেখানে মোটামুটি এআইরাই নিজে এইভাবে এমনভাবে তাকে ট্রেন করা হয়েছে, মানে এমন কিছু লাইনস অফ কোড আর ডেটা দিয়ে তাকে ট্রেন হয়েছে, অটোমেটিক্যালি সেই কাজগুলো কিন্তু সে করে দিতে পারছে। এটা হচ্ছে আমাদের অটোমেশন গেল। এর পরের পয়েন্ট হচ্ছে পারসেপশন, যেটা একদম ইম্পর্টেন্ট, ওখানেও আমরা দেখেছিলাম, যেখানে এবিলিটি টু প্রসেস ভিজুয়াল, অডিও এবং সেন্সারি ইনপুট, যেরকম ফেস রেকগনিশন, এক্সাম্পল ভয়েস রেকগনিশন। এই যে আমরা যে এখন মোবাইল খুলি, আমাদের যে ফেস আনলক ফিচার্সটা, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পারসেপশন, যে মানুষটা ফেস আনলক করেছে সেই কিন্তু খুলবে। এই যে বায়োমেট্রিক স্ক্যানার, এগুলো কিন্তু একটা, এর পেছনে যে অনেক অনেক সফটওয়্যারে বায়োমেট্রিক স্ক্যানার ইনপুটটা নিচ্ছে, তার যে আলটিমেট যে পুরো প্রসেসিং এন্ডে, সেখানেও কিন্তু এআই পেছনে ব্যবহার হচ্ছে, ভয়েস রেকগনাইজ করছে, এগুলো সবই কিন্তু ওয়ান কাইন্ড অফ পারসেপশন। মানে এরকম ধরনেরও এআই কিন্তু বিল্ড আজকালকার মার্কেটে কিন্তু রয়েছে। নেক্সট পয়েন্ট চলে গেলাম, এক্সাম্পল অফ এআই ইন ডেইলি লাইফ। ডেইলি লাইফে আমাদের এআই কোথায় কোথায় ব্যবহার করি? প্রথম হচ্ছে নেভিগেশন সিস্টেম, এই যে গুগল ম্যাপ, উবার, এই যে রাস্তায় অনেক সময় যখন গুগল ম্যাপ আমরা খুলে একটা জিনিস দেখি, আমরা যখন কোনো একটি নির্দিষ্ট একটি পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাব, হতে পারে অনেকগুলো রাস্তা হতে পারে, কিন্তু আমাদের একটা লাল রঙের একটা এরকম দেখায় রাস্তার মাঝখানে, লাল হয়ে গেছে, সবুজ দেখায়, হ্যাঁ, নালে নর্মালি নীল দেখায়, এরকম অনেকগুলো রাস্তা হতে পারে। তার মানে কি, কথাটা কি বুঝছে? এই লালটা দেখিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে এখানে অনেক জ্যাম আছে, এই রাস্তাটা নিও না এখন। হ্যাঁ, এবার এর জন্য পেছনে যে অ্যালগোরিদমটা আছে সেটা নিয়ে আমি কথা বললাম না, এটা অন্যরকম অ্যালগোরিদম চলে আসলো, বাট এরকম ধরনের আমাদের প্রেডিকশন দিচ্ছে যে আমাদের এই জায়গাটা লাল আছে, এই জায়গাটা মানে জ্যাম হবে, এই জায়গাটা যেও না, এখানে একটু কম জ্যাম আছে, এটা পুরো ক্লিয়ার রাস্তা। এই যে জিনিসগুলো একটা ম্যাপে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের ফাস্টেস্ট রুট কিন্তু প্রেডিক্ট করছে। এখানেও নেভিগেশন সিস্টেম আমাদের এআই কিন্তু ব্যবহার হচ্ছে। এন্টারটেনমেন্ট, যেটা বললাম, নেটফ্লিক্স, ইউটিউব, স্পটিফাই, এগুলোর কথা তো আমি প্রথমেই বললাম, যে আমরা যেরকম ধরনের জিনিস দেখি পরবর্তীকালে সেরকমই সাজেশন দেয়। ভয়েস অ্যাসিস্ট্যান্টের মধ্যে আমাদের সিরি আছে, অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে আমরা যা বলছি সেটা শুনছে, শুনে সেই কাজটা করে দিচ্ছে আমাদের জন্য, এটাও আমরা ব্যবহার করছি। আমরা ই কমার্সে অ্যামাজন প্ল্যাটফর্ম, যেখানে আমাদের একই প্রোডাক্ট সাজেশন দেয়, যেরকম ধরনের আমরা শপিং করতে চাই, যেটা আমাদের ইউটিউব যে অ্যালগোরিদম ইউজ করছে এই সাজেশন দেওয়ার জন্য, সেম অ্যালগোরিদম কিন্তু এরাও ইউজ করছে, মানে সেই 2-4 লাইন কোড সেটাও ইউজ করে কাজটা করছে। হেলথ কেয়ারে এআই ডায়াগনোসিস করছে, যে কোনো ডিজিজ আছে কিনা, কোনো এক্সরে রিপোর্ট থেকে, এমআরআই স্ক্যান থেকে, এখনকার দিনে এরকম সিস্টেম বেরিয়ে গেছে, অলরেডি এগুলো রিসার্চ করে বার করা হয়েছে, যেখানে আমরা কোনো রিপোর্ট দিয়ে দিলে সেটা কিরকম ধরনের হতে পারে একটা সময় গিয়ে, এরকম ধরনেরও কাজ হয়েছে, যে একটা টিউমার থেকে ক্যান্সার হবে কিনা। একটা ক্যান্সার হওয়ার যে প্রথম যে মেন যে বেসটা হচ্ছে টিউমার। একটা টিউমারের যখন আমরা স্ক্যান করি, একটা যখন স্ক্যান রিপোর্ট আসে, সেই স্ক্যান রিপোর্টটাকে তাকে প্রোভাইড করলে সেই টিউমারটা আজ থেকে 5 বছর পর ক্যান্সার হবে কিনা সেটা কিন্তু স্যার ডিটেক্ট করে সে বলতে পারবে। হ্যাঁ, অ্যাকুরেসি লেভেলটা ডিপেন্ড করছে যে কতটা হাই অ্যাকুরেসি আছে, সেই অ্যাকুরেসি লেভেলটাই কিন্তু এখনকার দিনে আমরা বাড়ানোর চেষ্টা হচ্ছে, রিসার্চ করে ওটাকেই বাড়ানো, যত ডেটা প্রোভাইড করবো তত ওটা বেশি অ্যাকুরেট প্রেডিকশন আমাকে দিতে পারবে। তো এই সব জায়গায় কিন্তু এআই আমাদের দাঁড়িয়ে রয়েছে। ফাইন্যান্স ব্যাংকিং এ রয়েছে ফ্রড ডিটেকশন, রিস্ক অ্যানালিসিস, অটোমেটেড ট্রেডিং।
ট্রেডিং, এই যে যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করে, এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে, অ্যাপ্লিকেশন, যেখান থেকে কি হচ্ছে যে অটোমেটেড কোন যে স্টকটার পাস্ট হিস্ট্রি চেক করা হচ্ছে, যে স্টকটা ভালো সেই স্টকটাই রেকমেন্ড করছে, তুমি এখানে লাগাও, পয়সা লাগাও। হ্যাঁ, কোনো ফ্রড হবে কিনা, মানে একটা ট্রানজ্যাকশন হচ্ছে, সেই ট্রানজ্যাকশনে ফ্রড হবে কিনা তার পাস্ট ডেটা থেকে এগুলোকে অ্যানালিসিস করা, কোনো জায়গায় কোনো রিস্ক পড়বে কিনা এগুলোও কিন্তু অ্যানালিসিস করার মতন সেই ক্ষমতা আমরা এআই অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ব্যবহার করে কিন্তু মানুষ এই কাজগুলো করছে। তো এগুলো আমরা ডেইলি লাইফে কিন্তু আমরা এআই কিন্তু এখানে খুব ভালো করে ব্যবহার করতে পারি। আর 5 নম্বর পয়েন্টে চলে গেলাম, হচ্ছে এআই ভার্সেস হিউম্যান ইন্টেলিজেন্সি। মানুষেরা শেখালো মেশিনকে, মানুষের মাথার বুদ্ধিটা কোনোভাবে আমরা কোডের আকারে মেশিনকে দিলাম। এবার তাদের মধ্যে কি পার্থক্য? প্রথম হচ্ছে, সব থেকে বড় পার্থক্য হচ্ছে স্পিড। আমরা যখন মেশিনকে যখন একটা জিনিস শিখিয়ে দিলাম, মেশিন যে যত তাড়াতাড়ি যে ক্যালকুলেশনটা করতে পারবে সেটা কখনোই কিন্তু হিউম্যান অত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে না। তো এখানেই কিন্তু হিউম্যানের থেকে জিনিসপত্র ধার নিয়ে মানুষের থেকে মেশিন কিন্তু অনেকটা আগে কিন্তু বেরিয়ে গেল। অ্যাকুরেসিও কিন্তু তার পরের পয়েন্টে হ্যাভক অ্যাকুরেসি দিয়ে দেবে। এখানে কোনো মানে মাথা ব্যথা করছে, আমার ভালো লাগছে না, এইসব ব্যাপার তো নেই। মানুষ তো একটা সময় তাই হবে, মানুষেরা হয়তো প্রথম দুটো অঙ্ক খুব ভালোভাবে করলো, কিন্তু যত যে অঙ্কটা বাড়তে থাকবে তখন কিন্তু সে টায়ার্ড হয়ে যাবে, তার মাথা কাজ করবে না। এই কথাগুলো আমরা বলি, মাথা কাজ করছে না, হাঁপিয়ে গেছি, কিন্তু মেশিন তো কখনো হাঁপাতে পারে না। হ্যাঁ, মেশিন তো কখনো টায়ার্ড হতে পারে না, তাদের তো মাথা ব্যথা করার ব্যাপার নেই। তাহলে এটার জন্য অ্যাকুরেসি লেভেলটা কিন্তু আমাদের এর অনেকটা বেশি এখানে বলতে পারি হিউম্যানের থেকে। লার্নিং, এবার গল্পটা লিড লার্জ ডেটা ফর ট্রেনিং। এটাই হচ্ছে ব্যাপার, যে একটা এআই মেশিন বা সিস্টেম বা অ্যালগোরিদমকে ওই অবধি তৈরি করার জন্য তাকে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা কিন্তু প্রোভাইড করতে হয়। অল্প সংখ্যক ডেটা দিয়ে একটা যদি অ্যালগোরিদম বা একটা মডেল তৈরি করে ফেললাম এআই, তাতে কিন্তু খুব ভালো কিছু কিন্তু সেটা হবে না, কেন তার তো লার্নিং সেটটা খুব কম। যদি ধরে নাও, সিম্পল কথা আজ এখান থেকে বলি, একটা যদি আমরা পাইথাগোরাস থিওরেমের অনেক রকম ভ্যারাইটি অঙ্ক হতে পারে, তার 2-3টে অঙ্ক আমরা করেছি, করে কি আমি পুরো পাইথাগোরাস থিওরেম শিখে গেছি? হয়তো না, নাও হতে পারে, আমাকে আরো অঙ্ক করতে হতে পারে যে আরো ভালো করে শিখতে। আমি যদি একটা ডিফারেন্সিয়েশনের 4-5টা অঙ্ক করলাম, করে ভাবলাম কি ডিফারেন্সিয়েশন পুরো শিখে গেছি? না, অনেক ধরনের অঙ্ক হতে পারে। যত তুমি অঙ্ক করবে তত তোমাদের আইডিয়া তত ভালো ক্লিয়ার হবে, যত ইন্টিগ্রেশন করবে, যত তোমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ, তত তোমাদের আইডিয়া আরো ভালো ক্লিয়ার হবে। তো কয়েকটা জিনিস আমরা যদি করে যদি বলি আমি পুরো জিনিসটা শিখে, তাহলে কখনোই সম্ভব না, তাই না? তো এটা হচ্ছে আমাদের একটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজ হিউম্যান, যে হিউম্যান কিন্তু খুব তাড়াতাড়ি কোনো একটা জিনিস দেখে কিন্তু শিখতে পারে। ধরো 2-3টে এক্সাম্পল দেখেই মোটামুটি একটা ধাঁচ বুঝে গেল যে ও হ্যাঁ ঠিক আছে, আমরা এইভাবে এগাতে পারি। কিন্তু সেটা মেশিন পারবে না। মেশিনকে পুরো এন্ড টু এন্ড ডেটা তাকে প্রোভাইড করতে হবে, তাহলেই গিয়ে সে কিন্তু সেই মানুষের মতন ভাবনার ক্ষমতা সে কিন্তু আসতে পারবে। ক্রিয়েটিভিটি কি বলছে? লিমিটেড। এখানে কোনো ক্রিয়েটিভিটি নেই, কেন আমরা আলটিমেটলি সব রকম জিনিস দিতে পারি, কিন্তু কখনো ফিলিংস দিতে পারবো না। না, ফিলিংস থেকে তো ক্রিয়েটিভিটি আসে। এর কাছে এই জিনিসটাই একমাত্র নেই যেটা মানুষের কাছে আছে, যেটা কখনো হয়তো হয়তো এরকমও জিনিস আবিষ্কার পরবর্তীকালে হবে যেখানে এআই এদেরও ফিলিংস চলে এসছে। তো ফিলিংস না থাকলে কখনোই ক্রিয়েটিভিটি হয় না, কোনো ইমোশনস থাকে না যেটা মানুষের মধ্যে আছে। আমরা আমরা চিন্তা ভাবনা, আমাদের ক্রিয়েটিভিটি, এই জায়গাটাই কিন্তু কখনো এআই আসতে পারবে না। আমরা যেভাবে ভাববো, আজ আমাদের যে কোনো রকম ব্যানার, ফটো, আমাদের ছবি, এগুলো সবই কিন্তু আমাদের এআই থেকে জেনারেট করা যায়, কিন্তু মানুষের যে কালার কম্বিনেশন, যেটা মানুষ ভেবে যেটা ফটোশপে কাজ করতে পারবে, সেটা কখনোই কিন্তু এআই পারবে না। এই জায়গাগুলো কিন্তু এখনো ওই জায়গা অবধি পৌঁছায়নি, এই হচ্ছে ব্যাপার। অ্যাডাপ্টিবিলিটির মধ্যে নিড রিপ্রোগ্রামিং। হ্যাঁ, আর এখানে হচ্ছে ইজিলি অ্যাডাপ্ট টু নিউ এনভায়রনমেন্ট। তোমাকে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, কোনো কিছু নতুন কিছু অ্যাডাপ্ট করতে হয়, তখন তাকে আবার এআইকে রিপ্রোগ্রাম করতে হয়, মানে ফের আবার প্রোগ্রাম চেঞ্জ করতে হয়। কিন্তু হিউম্যানের ক্ষেত্রে তা না, তারা চট করে কিন্তু এটাকে কোনো নতুন এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করার সে টেন্ডেন্সি কিন্তু হিউম্যানের রয়েছে। এটাই হচ্ছে আমাদের বলতে পারি এআই এর সঙ্গে একটা হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে একটা পার্থক্য। টাইপস অফ এআই তে চলে গেলাম, নেক্সট পয়েন্ট। এবার নেক্সট 3 ধরনের আমাদের টাইপস অফ এআই কিন্তু এখন মার্কেটে রয়েছে, বা বলতে পারি যেটা পরবর্তীকালে আসবে। প্রথম যেটা মার্কেটে একদম আমাদের প্রযোজ্য রয়েছে, যেটা বলে ন্যারো বা উইক এআই বলতে পারি। এটাকে বলা হয় ন্যারো এআই। কেন বলছে? এআই ডিজাইন ফর ওয়ান স্পেসিফিক টাস্ক। মানে আমরা যখন কোনো একটা এআই প্ল্যাটফর্মকে ডিজাইন করছি বা 4-5টা লাইন অফ কোড করছি, তা কিন্তু নির্দিষ্টটা কাজ করছে। যেরকম ধরো গুগল ট্রান্সলেটার, ফেস রিকগনাইজেশন, তারপর স্প্যাম ফিল্টার ডিটেকশন, হ্যাঁ, এই যে ইউটিউব রিকমেন্ডেশন, এই যে জিনিসগুলো আমরা আগে দেখে আসলাম, এই কাজগুলো যে এআই যেগুলো করছে নর্মালি এখনকার দৈনন্দিন জীবনে, যে এআই যে কাজগুলো করছে, তাদের নির্দিষ্ট কাজের জন্যই কিন্তু এআইকে বানানো হচ্ছে, ওইটুকু কাজের জন্য। আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, যে আমাদের কোনো প্রোডাক্ট রেকমেন্ড করবে আমাকে, আমি যে প্রোডাক্টটা আগে দেখেছিলাম সেটা পরবর্তীকালে আবার খুললে আমাকে সেরকম ধরনের প্রোডাক্ট দেখাবে, তো এইটুকু যে 4-5টা লাইন অফ কোডের জন্য কিন্তু একটা এআই অ্যালগোরিদম বানানো হয়েছে। তো এরকম ধরনের এআই অ্যালগোরিদমকে বলা হয় ন্যারো এআই বা উইক,
যে নির্দিষ্ট কোনো একটি কাজের জন্যই বানানো হয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে জেনারেল বা স্ট্রং এআই বলতে পারি, যে কিনা এআই ক্যান পারফর্ম এনি ইন্টেলেকচুয়াল টাস্ক লাইক হিউম্যান বিং, যেটা মানুষেরা যে কাজটা করতে পারে, যেগুলো ভাবনা, আমাদের তো ওরকম ব্যাপার নেই, আমাদের কিন্তু স্পেসিফিক কোনো ব্যাপার না, আমরা সব রকম কাজ করতে পারি। সেই রকম ধরনের যদি কোনো এআই কে বানায় তাহলে সেটাকে বলা হবে জেনারেল বা স্ট্রং এআই, যেটা মোটামুটি এখনকার দিনে এটা রিসার্চ কনসেপ্ট, এখনো একটা এরকম জিনিস তৈরি করা হয়নি বা রিসার্চ চলছে, এরকম ধরনের এআই বানানো হবে যে মোটামুটি কাজগুলো করতে হবে। আমি স্পেসিফিক্যালি কিছু কথা বলতে পারি, যেখানে হচ্ছে চ্যাট জিপিটি মোটামুটি এমন জায়গায় রয়েছে এখনকার দিনে, এই প্ল্যাটফর্মগুলো চ্যাট বট এগুলো বেরিয়েছে, যেহেতু ওগুলো সবই চ্যাটের রেসপেক্টে কাজ হচ্ছে, যেখানে মোটামুটি সব রকমই ছবি থেকে নিয়ে, ভিডিও থেকে নিয়ে, সাউন্ড থেকে নিয়ে মোটামুটি সব রকম কাজ এবং ইনফরমেশন থেকে তারা কিন্তু করতে পারছে। তো সেরকম পুরোপুরি তো মানুষের মতন না, হয়তো মানুষেরা অনেক কিছুই করতে পারবে, দৌড়াতে পারে, তো ও তো দৌড়াতে পারবে না, এরকম অনেক কিছু জিনিসই করতে এখনো পারে না। তো সেই সূত্রে গেলে একটা পার্ট অফ বলতে পারি যে কিছু কিছু জিনিস কিছুটা এরকম জায়গা অব্দি যাওয়ার চেষ্টা হচ্ছে, পরবর্তীকালে হয়তো এই জায়গায় হয়তো চলে যাবে। আর থার্ড হচ্ছে সুপার এআই, যেটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, যেখানে এআই হিউম্যানের থেকেও স্মার্ট, যেটা রোবট সিনেমায় দেখিয়েছিল রজনীকান্তের, যে রজনীকান্ত বানানোর পর তার থেকে বেশি স্ট্রং হয়ে গেছে। তো এগুলো হাইপোথেটিক্যাল কেসে রয়েছে, যেরকম কোনো ফিকশনাল মুভি, যেটা বলে সায়েন্স ফিকশন মুভিতে তৈরি করা হয়, টার্মিনেটার, এক্স মেশিনা, এরকম আমাদের হিন্দিতে রয়েছে, আমাদের ভারতবর্ষে রয়েছে আমাদের রোবট। এরকম ধরনের যদি কোনো এআই তৈরি করা হয় যেটা মানুষের থেকেও ইন্টেলিজেন্সি হয়ে গেল, তো সেটাকে বলা হবে সুপার এআই, যেটা এখনো আজ কোনো রকম তার কোনো গল্প নেই, তার জাস্ট আইডিয়াগুলো রয়েছে। তো কিভাবে একটা এআই কাজ করে, পরের পয়েন্টে চলে গেলাম। এআই কে প্রথমে ডেটা ইনপুট করতে হয়, সেটা টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, নাম্বার হতে পারে, তারপর থেকে প্রসেস করার জন্য তাকে অ্যালগোরিদম বা মডেলস লাগে। এই অ্যালগোরিদম বা মডেলসগুলোকে আমরা পরবর্তীকালে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এ কথা বলি আমরা। এগুলো হচ্ছে মডেলস, এগুলো বলতে পারো বাই ডিফল্ট তোমাকে তৈরি করে দিয়েছে কিছু সেট অফ অ্যালগোরিদম, ঠিক আছে, কিছু সেট অফ অ্যালগোরিদম তৈরি করা রয়েছে, এটাকে মডেল বলতে পারি বা অ্যালগোরিদম বলতে পারি। এই অ্যালগোরিদমকে আমরা ডেটা প্রোভাইড করি, সেই প্রোভাইডেড ডেটাটাকে অ্যালগোরিদম প্রসেস করে সে একটা এমন একটি পার্ট তৈরি করলো বা ট্রেন করে এমন একটি জিনিস প্রকাশ পাবে, এটা পরবর্তীকালে তোমার সেই কাজটা করবে। হ্যাঁ, অলরেডি এক্সিস্টিং মডেলকে তুমি নিচ্ছ, নিয়ে ট্রেন করে তুমি তোমার নিজস্ব মডেল বানাচ্ছ, এইভাবেই কিন্তু এর কাজটা অ্যাকচুয়ালি হয়। এবং সেই কাজটা এই ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং এই দুটো পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু কাজ হয়। আর আউটপুট তুমি কোনো কাজ করবে বা কোনো ডিসিশন, প্রেডিকশন, রেকমেন্ডেশন, এইগুলো আমরা নর্মালি ব্যবহার করি। যেরকম এক্সাম্পলে রয়েছে গুগল ট্রান্সলেটার, যেখানে ইনপুট হবে একটা সেন্টেন্স, প্রসেসিং এর জন্য আমাদের এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটা আমরা যত এগাবো এটা নিয়ে একটু কথা বলবো, প্লাস কোনো মেশিন লার্নিং মডেল, এই দুটো সাহায্যে, এই দুটো জিনিসের সাহায্যে, দুটো একটা কনসেপ্ট, এগুলো নিয়ে আমাদের ইনডেপথ আমাদের সিলেবাসে নেই, আমাদের ঢোকার দরকার নেই, জাস্ট আইডিয়াগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। যে এনএলপি কে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা অ্যাপ্রোচ, যেটা দিয়ে আমাদের কিভাবে একটা ইংলিশ সেন্টেন্স বা হিন্দি সেন্টেন্স বা বাংলা কোনো শব্দগুলোকে কিভাবে একটা মেশিন বুঝছে, তার পুরোটাই এনএলপির মধ্যে গল্প বলা রয়েছে। তার পেছনে অনেক অ্যালগোরিদমস রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে ডিল করবো, মানে জাস্ট আমরা কথা বলবো এটা নিয়ে, এনএলপি নিয়ে। এবং কোনো মেশিন লার্নিং মডেলের দ্বারা এটাকে প্রসেস করার পর সে আউটপুটে সেই ধরে নাও সেই সেম সেন্টেন্সটা আমরা হিন্দি বা ইংলিশে আমরা পাচ্ছি। এই যে আমরা লিখি না গুগলে কোনো ইংলিশ লাগলে তার বাংলা পেয়ে যায়, এটা হয় কি করে, তার পেছনে কিন্তু এই কাজগুলো হচ্ছে। ইনপুট দিচ্ছি, এনএলপি মেশিন লার্নিং মডেলসটাকে ট্রেন, মানে এটাকে অ্যানালিসিস করে তার রেসপেক্টিভলি হিন্দি বা বাংলা তোমাকে দিয়ে দেয়। এর পরের পয়েন্টে চলে গেলাম, লিমিটেশনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিড হিউজ অ্যামাউন্ট অফ ডেটা টু ওয়ার্ক প্রপারলি। একদম তার মেন কথা, ডেটা যদি প্রোভাইড সেভাবে না করতে পারি আমরা, কিন্তু তাকে কোনোভাবেই কিন্তু প্রসেস ভালোভাবে হবে না, ভালোভাবে ট্রেন হবে না, ভালোভাবে কিন্তু তৈরি হবে না। কিন্তু এই জন্য হিউজ অ্যামাউন্ট অফ ডেটা কিন্তু দরকার। ল্যাক কমন সেন্স অ্যান্ড ট্রু আন্ডারস্ট্যান্ডিং, যেরকম সব থেকে বড় চ্যাট জিপিটির একটা আমি প্রবলেম এখানে ফেস করি, যে আমরা যেটা কমন সেন্স ব্যবহার করি, ওরা কিন্তু কমন সেন্স নেই, আমাদের সবকিছু বলে দিতে হবে। যে বলে না প্রম্পট, এখনকার দিনে খুব একটা প্রযোজ্য শব্দ বেরিয়েছে, সবাই ব্যবহার করে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি জিনিস? একটা এআই প্ল্যাটফর্মের সাথে কথা বলার একটা সিনারিও বলতে পারি, যে আমরা যদি ঠিকঠাক প্রম্পট না দিতে পারি, আমাদের কোনো রকম এআই প্ল্যাটফর্ম কিন্তু আমাদের সেরকম আমাদের দরকারি জিনিস কিন্তু দেবে না। যে আমি যদি একটা প্রম্পট দেওয়ার পর আমি যদি একটু ছোট করে বলি না এটা করে দাও, ও কিন্তু বুঝতে পারবে না কি করতে হবে। এই যে কমন সেন্সটা কিন্তু এর মধ্যে থাকে না, ওকে পুরো খুলে খুলে বলতে হয়, তাহলেই গিয়ে সেই কাজটা করতে পারবে। এই হচ্ছে এগুলোকে বলা হয় ল্যাক অফ কমন সেন্স। এক্সপেন্সিভ টু বিল্ড অ্যান্ড মেন্টেন, অবভিয়াসলি একটা এআই প্ল্যাটফর্ম বানানোর জন্য আজও আমরা ফ্রিতে ব্যবহার করছি হয়তো কিছু প্ল্যাটফর্ম, কিন্তু ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম কিন্তু পয়সা দিয়ে করতে হবে। মানে এটাকে তৈরি করতে গেলে অনেক আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ডেটাকে তাকে ট্রেন করাতে হয়েছে, এগুলো পয়সা দিয়ে কিনতে হয়েছে এবং এটাকে মেনটেনও করতে হচ্ছে। তো এগুলো তো অবভিয়াসলি থাকলে ব্যবহার করতে গেলে আমাদের পয়সা দিতে হবে এবং ওটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়। রিস্ক
অফ বায়াস ইফ ট্রেন উইথ আনফেয়ার, খুব ইম্পর্টেন্ট কথা, এটা আমাদের এথিক্সে গিয়ে লাস্টে পড়বো আমরা। এই রিস্ক অফ বায়াস কথাটার মানে হচ্ছে আমরা যদি একটা এআই মডেলকে ট্রেন করার সময়, যখন ট্রেন মানে তখন তৈরি করছি, ওই মডেলটাকে যখন আমি রেডি করছি আমার কাজের জন্য, সবার আলাদা আলাদা কাজ রয়েছে, যে আমার কাজের জন্য যখন আমি তৈরি করছি, যদি আমাদের ডেটাটা যদি বায়াসড মানে একতরফা হয়, মানে কোনো একটি আমি এক্সাম্পল আমি দেবো পরবর্তীকালে গিয়ে, যেখানে তোমরা আরও জিনিসটা ক্লিয়ার করতে পারবে। তো সেইখানে যদি আনবায়াসড হয় বা বায়াসড হয়ে গেলে, তাহলে আমাদের আউটপুটগুলো কিন্তু, আমাদের প্রেডিকশনগুলো কিন্তু বায়াসড হবে। যেরকম কথা বলছি, আমাদের একটা সময় এরকম ঘটনা ছিল, এখন হয়তো অনেকটা চেঞ্জ হয়েছে, যেখানে ছেলে মেয়ে নির্বিশেষে এখন চাকরি করছে, সবাইকে ইকুয়াল আমাদের প্রায়োরিটি দিচ্ছি, ইকুয়ালিটি রয়েছে। একটা সময় কিন্তু ছেলেরা বেশি চাকরি করতো, মানে চাকরির দিকে, জবের দিকে ছেলেরা অনেক বেশি ছিল, মেয়েরা অনেকটা কম ছিল, ওরা হাউস ওয়াইফ বা বাড়ির কাজ করতো। তো আমি যদি এরকম ধরনের ডেটা কি কোনো মডেলকে ট্রেন করি, তাহলে রেকমেন্ড করবে কাকে? আমি যদি কোনো জব রেকমেন্ডেশন সিস্টেম বানাই, তাহলে পরবর্তীকালে রেকমেন্ডেশনও হবে কিন্তু ছেলেদেরই বেশি রেকমেন্ড করবে। তো এরকম আনফেয়ার ওয়ে অফ ডেটা দিলে কিন্তু আমাদের ঠিকঠাক কাজ করবে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্যানট ফিল ইমোশন অর মোরাল ভ্যালু, সেটা এক্ষুনি আমি আগেও বলেছি, কোনো এআইয়ের মধ্যে কোনো ইমোশনের কোনো গল্প নেই, এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের পার্টে চলে গেলাম, স্কোপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা একটা আইডিয়া এখান থেকে ক্লিয়ার হচ্ছে, ক্যান পারফর্ম অলমোস্ট অল মেন্টাল এবিলিটি অফ হিউম্যানস সাচ অ্যাজ লার্নিং, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, রিজনিং এবং আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রেকগনাইজ থিং, যেগুলো মানুষ করে মোটামুটি, কোনো প্রবলেম সলভ করা, কোনো জিনিস থেকে শেখা, কোনো ডিসিশন দেওয়া, কোনো রিজনিং করা, কোনো ভাষা বোঝা এবং কোনো জিনিসকে রেকগনাইজ করা, এগুলো সবই কিন্তু এআই এখনকার দিনে করতে পারছে। এরকম ধরনের আমরা অ্যালগরিদম কিন্তু ডিজাইন করে ফেলেছি। প্রথমে বলছে প্রবলেম সলভিং, তাহলে ফার্স্ট স্কোপ কথাটার মানে কি, কোথাও একটা ব্যবহার করা হচ্ছে, তাহলে প্রবলেম সলভিং এরিয়ায় করা হচ্ছে, যেরকম প্রবলেম সলভিং কোনো প্রবলেমকে অ্যানালাইজ করে এবং তার একটা সলিউশন সিস্টেমেটিক্যালি ফাইন্ড আউট করছে। তাহলে এআই কি করছে, ট্রিট প্রবলেম অ্যাজ আ সিরিজ অফ স্টেপস, একের পর এক প্রবলেমটাকে সিরিজ অফ স্টেপসে ভাগ করছে এবং সেখান থেকে আমাদের বেস্ট সলিউশন কিন্তু ফাইন্ড করছে। তাহলে একটা প্রবলেমের, ধরুন একটা প্রবলেমের অনেক রকম রাস্তা হতে পারে তার সলিউশনে, ঠিক আছে? তো সেই রাস্তাগুলোকে, সেই সবগুলোকে অ্যানালাইজ করে সেখান থেকে তার বেস্ট সলিউশন কিন্তু প্রোভাইড করে। যেরকম এক্সাম্পল, যেরকম কোনো পাজল সলভিং বলতে পারো, গুগল ম্যাপের শর্টেস্ট পাথ, যেরকম একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার অনেক রাস্তা আছে, কিন্তু তোমাকে কোন রাস্তা সাজেশন করা হয়? সব থেকে ছোট রাস্তা এবং যেখানে জ্যাম কম থাকবে, এরকম ধরনের রাস্তা। যদি সবথেকেই জ্যাম থাকে, তাহলে মিনিমাম জ্যাম যেখানে, সেখানে তোমাকে দিয়ে দেবে। এরকম ধরনের যে অ্যানালাইসিস গুলো, এটা গেলে প্রবলেম সলভিং কিন্তু পার্টে কিন্তু এআই কিন্তু কাজ করছে, ঠিক আছে? নেক্সট ডিসিশন মেকিং, যেটা হচ্ছে ডেটা ড্রিভেন ডিসিশন হতে পারে। এখানে ফার্স্ট হচ্ছে একটা ব্যাংক একটা এআই সিস্টেমকে ইউজ করে লোন অ্যাপ্রুভাল সিস্টেম বানিয়েছে, যেটা একটা মানুষকে লোন দেবে কিনা সেটা কিন্তু কিভাবে ডিসাইড হচ্ছে, এটা এআই অ্যালগরিদম ডিসিশন নিচ্ছে। সে কাস্টমারের তার পাস্ট রেকর্ডগুলোকে দেখে, যে কাস্টমার আগে যদি কোনো রকম লোন নিয়ে থাকে, তারা টাইমে শোধ করেছে কিনা, তার সে ডিফল্টার ছিল কিনা, তার কত প্রবলেম ছিল, কি বৃত্তান্ত, যে কি ভালো সময় দিয়েছে, তার ক্রেডিট স্কোর কি আছে, তার পুরো ইতিহাসটাকে ঘেটে সে ডিসিশন দিয়ে বলবে আদেও তাকে লোন দেওয়া যাবে কিনা। এটা পুরোটাই কিন্তু এআই বেসড ডিসিশন মেকিং সিস্টেমের মধ্যে আমরা বলতে পারি। যেরকম হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ডিসাইডিং হুইচ প্রোডাক্ট টু শো ইউ ফার্স্ট, যেটা এক্সাম্পল আমি আগে বলছি, এটা করলে রেকমেন্ডেশন সিস্টেমের মধ্যে চলে আসে। এখানে একটা মানুষকে কোন খুললেই যে আমি যে দেখবো যে কোন প্রোডাক্টগুলো দেখবো, যেগুলো আমি অলরেডি আগে কিন্তু হয় আমি বাই করেছি বা আমি ওটাকে সার্চ করেছি, মানে তোমার হয়তো এখন হয়তো এটাই তুমি কিনবে বলে তোমাকে প্রথমে ওটাই দেখানো হচ্ছে। এটা হচ্ছে ডিসিশন মেকিং সিস্টেম, যেটা কিন্তু এআই এখানে ব্যবহার করা হচ্ছে। লার্নিং এর মধ্যে কি হচ্ছে, লার্নিং ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এবিলিটি অফ এআই। তাহলে কি হচ্ছে, এআই লার্ন ফ্রম পাস্ট ডেটা এন্ড এক্সপিরিয়েন্স জাস্ট লাইক হিউম্যান। আমাদের আলটিমেটলি একটা এআই মডেলকে বানাতে গেলে আমাদের এটাই ফার্স্ট দরকার, ডেটা। এবং ডেটাটা কার, পাস্ট ডেটা, যেটা অলরেডি একসময় হয়ে এসছে, এরকম ধরনের ডেটাকে আমাদের সেই এআই মডেল বা এআই অ্যালগরিদমকে আমাদের প্রোভাইড করতে হয়, যেখান থেকে সে শিখতে পারবে, যে পরবর্তীকালে যে প্রেডিকশনটা করবে, যে না শিখতে পারলে, সে না বুঝতে পারলে পরবর্তীকালে সে তার কাজ করবে কি করে। আমাদের যদি একটা সময়, যে তোমরা এআইটা এখন শিখছো, তোমরা যদি এআই জিনিসটাই যে না জানো, তাহলে এআই এর উপর পরীক্ষা বা তোমরা দেবে কি করে। এটাই ব্যাপার, যে আমাদের ডেটা আমাদের দরকার থাকে সেটার লার্নিং এর জন্য, যেটা আমরা এআই খুব ইজিলি এই জিনিসটা কিন্তু পাওয়ারফুল এবিলিটি বলতে পারি। মোর ডেটা বেটার, যত তুমি পড়াশোনা করো তত তোমার ভালো যেরকম নাম্বার হবে, এটা তো বেসিক আইডিয়া। এরকম যত ডেটা প্রোভাইড করা যাবে এআই কে, তত ভালো পারফরমেন্স কিন্তু এআই কিন্তু আমাদের প্রডিউস করবে। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলতে পারি। এক্সাম্পলে যেমন স্প্যাম ফিল্টারে আমি কথা বলেছি, যত তুমি ইমেলকে দেখাবে যে এরকম ধরনের ইমেলটা স্প্যাম হতে পারে, তত সে পরবর্তীকালে বেটার স্প্যাম কিন্তু সে ডিটেক্ট করতে পারে। ইউটিউবের গল্প রয়েছে, যেখানে আমরা যে জিনিসগুলো দেখেছি
সেই জিনিসগুলো দেখার যে রেকমেন্ডেশন কিন্তু পরবর্তীকালে আমাদের ফের দেওয়া হয়। ইউটিউব খুললেই কিন্তু আমাদের হোম স্ক্রিনে এইগুলো নিয়ে চলে আসে, যেগুলো আমরা আগে অলরেডি দেখেছি, ওরকম ধরনের ভিডিও কিন্তু আমাদের চলে আসে। তো এই হচ্ছে বেসিক আইডিয়া অফ আমাদের লার্নিং এর। পরে হচ্ছে রিজনিং, যেখানে কোনো আমাদের কনক্লুশন কোনো একটা জায়গা থেকে, কোনো ফ্যাক্ট বা রুলস থেকে কিন্তু ড্র করা। যেরকম একটা সিম্পল কথা বলছি, এটার এক্সাম্পল হচ্ছে এআই, যেটা মেডিকেল সিস্টেম, যেটা IBM ওয়াটসন যেটা রয়েছে, হেল্প ডক্টর টু সাজেস্ট পসিবল ডিজিজ ফ্রম আ সিমটম। মানে আমাদের এরকম ধরনের ওদের সিস্টেম রয়েছে যেখানে আমরা সিমটমস গুলো প্রোভাইড করে দিলে কিরকম ধরনের তার শরীর খারাপ, কি কি তো শরীর খারাপ, কি প্রবলেম, কি ডিজিজ রয়েছে, সেটা কিন্তু এই সিস্টেমটা কিন্তু এখান থেকে আমাদের আলটিমেটলি কিন্তু বলে দেবে। যেরকম নেক্সট হচ্ছে আমাদের এক্সপার্ট সিস্টেম রয়েছে, ইঞ্জিনিয়ারিং সাজেস্ট সলিউশন ফর টেকনিক্যাল ফল্ট। কোনো টেকনিক্যাল ফল্ট হলে তার বেস্ট জিনিসগুলোকে সাজেস্ট করতে পারে। এরকম ধরনের কিন্তু রিজনিং বেসও কিন্তু সিস্টেম কিন্তু এআইতে আমাদের চলে এসছে। পারসেপশনের মধ্যে আমি আগেও বলেছি, যেখানে কোনোভাবে আমাদের ভিডিও, সাউন্ড, অডিও বা আমাদের ইমেজের রেসপেক্টে এনভায়রনমেন্ট থেকে নিয়ে পারসেপ্ট করে তার এগেনস্টে কোনো রকম অ্যাকশন কিন্তু পারফর্ম করা। সব থেকে বড় এক্সাম্পল এরকম হচ্ছে সেলফ ড্রাইভিং কার, এর কোনো বিকল্প নেই। যখনই পারসেপশনের কথা, তখনই আমাদের সেলফ ড্রাইভিং কারের কথা ভাবে। অটোমেটিক্যালি গাড়িটা ক্যামেরা দিয়ে তার রাস্তাকে ডিটেক্ট করে এবং তার সেন্সারের সাহায্যে সব জিনিসগুলো বুঝছে, আশেপাশে কেউ আছে কিনা, কোনো লোক আসছে কিনা, এগুলো সবকিছু এ টু জেড যে তার এনভায়রনমেন্ট থেকে ইন্টারপ্রিট করে তার অ্যাকশন কিন্তু প্রোভাইড করছে। এরকম ধরনের কিন্তু এআই প্ল্যাটফর্ম কিন্তু অলরেডি এখনকার দিনে চলে এসছে। এবং হচ্ছে ফেস আনলক, যেটা আমরা অলরেডি আমাদের মোবাইলে রয়েছে, কোনো কিছু খোলা, ছবি দেখে আমাদের মোবাইলটাকে খোলা, তো সেজন্য ফেস আনলকও কিন্তু আমাদের রয়েছে। নেক্সট হচ্ছে ন্যাচারাল কমিউনিকেশন, যেটাকে NLP বলেছিলাম আমি, যেটা আমরা যখন কোনো কথা বলি তার এগেনস্টে যে কাজটা হচ্ছে, যে এআই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কমিউনিকেট উইথ হিউম্যান ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আমাদের হিউম্যানের সাথে কমিউনিকেট করার পুরো আইডিয়াটা আমাদের ন্যাচারাল কমিউনিকেশনের মধ্যে চলে আসছে, যেটা আমরা কিভাবে করি, NLP বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর রেসপেক্ট করে। পরবর্তীকালে এটা একটু কথা বলবো, আমাদের সিলেবাস অলরেডি রয়েছে, এটা একটু আইডিয়া দেবো, চিন্তার বিষয় নেই। এক্সাম্পল যেমন ChatGPT আন্ডারস্ট্যান্ড ইউর কোশ্চেন এন্ড রিপ্লাই লাইক এ হিউম্যান, লাইক এ সেন্টেন্স। এক হতে পারে আমাদের কথা শুনে করতে পারে, বা আমরা যে টাইপ করছি সেটাও করতে পারি, নাকি আমরা ChatGPT কে আমরা বাংলায় লিখতে পারি, হিন্দিতে লিখতে পারি, রিজনাল ল্যাঙ্গুয়েজ লিখতে পারি। প্রত্যেকটা জিনিসকে শুধুই যে মুখে বলবো তাই শুনবে এরকম ব্যাপার না, আমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেই লিখলেও সেটা কিন্তু সে বুঝতে পারছে। আগে তো এগুলো গল্প ছিল না, আগে কি আমরা যখন ট্র্যাডিশনাল প্রোগ্রামিং করতাম এরকম কোনো গল্প ছিল, আমাদের ইনপুট দিতে হবে, সেটাকে প্রসেস করে আউটপুট দেবে। আমরা যদি অন্য কিছু লিখে দিই, কি করতে পারতো না। কিন্তু এখনকার দিনে সেই ক্ষমতা চলে এসছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ, সেটা আমি মুখে বলি কি হাতে লিখি, দুটো জায়গায় কিন্তু আমাদের প্রযোজ্য কাজ করছে। গুগল ট্রান্সলেটর কনভার্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ টু আদার, এখানেও ইউজ করছে। অ্যালেক্সা, এই যে সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট, রেসপন্ড টু ইউর ভয়েস কমান্ড, আমরা যা বলছি তাই এগুলো করে দিচ্ছে। তাই একটা প্ল্যাটফর্ম একটা কাজ করছে, যেখানে আমাদের কথাটা সে বুঝছে। এই আমাদের যে কথাটা বুঝছে, যে কোনো ভাষাই হতে পারে, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, উর্দু, যেরকম ধরনের, তামিল, তেলেগু, যে কোনো ভাষা একটা এআই প্ল্যাটফর্ম বুঝে আমাকে সেই ভাষায় রিপ্লাই দেওয়াটা, এটা মানুষ পারতো একসময়, এখন এআই সেটা পারছে। তার জন্য যে পিছনে যে জিনিসটা ব্যবহার করে, যেটাকে বলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই অ্যালগোরিদম বা এই জনারটাকে ইউজ করে কিন্তু, এই কনসেপ্টটাকে ইউজ করে এই কাজটা কিন্তু হচ্ছে। এবার আমরা বেসিক এআই এর উপরে কথা বললাম, এবার আমরা একটু ইতিহাসে চলে যাই। এই এতগুলো যে এআই এর কথা বলছি, এর প্রথম জন্মগ্রহণ বা প্রথম আবিষ্কার বা প্রথম শুরুটা কোথা থেকে হয়েছিল। ফার্স্ট আমাদের একটা টেস্ট হয়, যাকে বলা হয় 1950-তে টিউনিং টেস্ট বলা হয়। অ্যালান টিউনিং, আমরা মোটামুটি অ্যালান টিউনিংকে চিনি, যাকে বলা হয় ফাদার অফ আমরা কম্পিউটেশনস বলে আমরা চিনি, যে অটোমেটা থিওরির পুরো আমাদের বড় বড় মেশিন, টিউনিং মেশিন আবিষ্কার করেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অ্যালান টিউনিং একটা ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান ছিল এবং কম্পিউটার সায়েন্টিস্ট ছিল, যে প্রথম একটা টিউনিং টেস্টের একটা আবিষ্কার বা বলতে পারো রিসার্চ করে তার পেপারে দেওয়া হয়েছিল। কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্সি বলে একটা পেপারের মধ্যেই টিউনিং টেস্টের একটা গল্প এখানে লেখা ছিল। এখানে টিউনিং টেস্ট কি বলছে, এখানে একটা ফার্স্ট ওর প্রশ্ন ছিল যে ক্যান মেশিন থিঙ্ক, এই প্রশ্নটাও রেখেছিল, মেশিন কি কোনোভাবে ভাবতে পারে। তো এই প্রশ্নটাকে তার এক্সিস্টিং সলিউশনে যাওয়ার জন্য, মানে ওর যে রেজাল্টটা পাওয়ার জন্য ও একটা এক্সপেরিমেন্ট পারফর্ম করে, স্টেপ বাই স্টেপ সেটা দেখবো কি বলছে। ফার্স্ট এই এক্সপেরিমেন্টে তিনটে জিনিসকে দরকার ছিল, একটা আমাদের জাজ, হিউম্যান জাজ, মানে একটা মানুষ যে জাজ করবে, একটা নর্মাল মানুষ যে পার্টিসিপেট করবে, আর একটা মেশিন। তাহলে তিনটে জিনিস দরকার এই টেস্টটাকে পারফর্ম করার জন্য, সেটা অ্যালান টিউনিং বলে গেছিল। সেটআপটা এরকম ভাবে করেছিল যে তিনটে ডিফারেন্ট রুম রয়েছে, এটা আমি এখানে দেখাচ্ছি। তিনটে ডিফারেন্ট রুম, একটা জাজ আছে, একটা হিউম্যান আছে, একটা হচ্ছে মেশিন রয়েছে। ভালো কথা, দেখো অল থ্রি আর ইন সেপারেট রুম, তিনটে ডিফারেন্ট রুমে তিনজন বসে আছে। দে ক্যানট সি অর হিয়ার ইচ আদার, তারা নিজেদের মধ্যে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, দেয়াল দিয়ে আটকানো রয়েছে, কথা বলতে পারছে না, এগুলো কোনো কিছুই করতে পারছে না। দে ক্যান অনলি কমিউনিকেট বাই টাইপিং লাইক চ্যাট, মানে টাইপের মারফতে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। এবার এক্সপেরিমেন্টটা কিভাবে শুরু হয়েছে দেখো। জাজ বলছে, একটা জাজ যে রয়েছে, যে এখানে জাজ, সে প্রশ্ন করেছে, আস্ক
কোশ্চেন থ্রু দ্য কম্পিউটার, সিম্পলেক্স অর কমপ্লেক্স দুরকমই হতে পারে, সিম্পল প্রশ্ন করতে পারে, কমপ্লেক্স প্রশ্ন জাজ যেটা করেছে, যেরকম প্রশ্ন কেন হতে পারে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, হোয়াট ইজ 5+7, টেল মি অ্যাবাউট ইউর হবি, এরকম ধরনের প্রশ্ন, যে তোমার ফেভারিট ফুড কি, 5+7 কত হবে, হবি কি তোমার, এরকম ধরনের প্রশ্ন জাজ করবে। হ্যাঁ, এবার এখানে বোথ হিউম্যান অ্যান্ড মেশিন সেন্ড দ্য রিপ্লাই টু দ্য জাজ। এবার জাজ যখন প্রশ্নটা করলো সেটা এর কাছেও গেছে এবং এর কাছেও গেছে, মানে হিউম্যানের কাছেও যাচ্ছে, মেশিনের কাছেও যাচ্ছে, এবং তার বিনিময়ে মেশিনও রিপ্লাই করবে জাজকে এবং হিউম্যানও রিপ্লাই করবে জাজকে। এবার জাজকে, এবার জাজের কাজ কি, এটা ইম্পর্টেন্ট, জাজ তো মানুষ। After reading the answer, judge must decide which one is the human and which one is the machine. মানে জাজ এই রিপ্লাইটা পাওয়ার পর তখন তাকে ডিস্টিংগুইশ করতে হবে এই রিপ্লাইটা কার থেকে এসছে, মেশিনের থেকে এসছে না আমার হিউম্যানের থেকে এসছে, এই কথাটা জাজকে বলতে হবে। বাট জাজ কিন্তু সেটা বলতে পারেনি। জাজ ক্যান নট টেল হুইচ ওয়ান ইজ হিউম্যান অ্যান্ড হুইচ ওয়ান ইজ মেশিন। হ্যাঁ, তাকে যখন এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, করা হয়ে দেখা গেছে সেখানে বলতে পারছে না, তো এখানেই গিয়ে কিন্তু মেশিন কিন্তু তার টিউনিং টেস্ট পাস করে গেল। তাহলে এখান থেকে একটা কনক্লুশন কি আসলো, যেটা পরবর্তীকালে আরো ফার্দার রিসার্চ হয়েছে, এখানে ফার্স্ট সায়েন্টিস্ট যে মেশিনের ইন্টেলিজেন্সির ব্যাপারে টেস্ট করা হয়েছিল, যে মেশিনও একটা ইন্টেলিজেন্ট হতে পারে যদি তাকে ইন্টেলিজেন্ট বানানো হয়। তো এই হচ্ছে প্রথম গল্প, প্রথম যে অ্যালান টিউরিং এর যে পেপারটা রিলিজ হয়েছিল সেখানে সে এই এক্সপেরিমেন্টটা করেছিল, ফার্স্ট। এখান থেকে একটা ছন্দ পেলাম যে আমরা এই রাস্তায় এগিয়ে যেতে পারি, তার মানে এরকম জিনিস পরবর্তীকালে আসতে পারে। 1950 প্রথম এই গল্পটা হলো। তারপর 1956 কি হলো, রটমাউথ কনফারেন্স বলে একটা কনফারেন্স হলো, যেখানে কি হয়েছে গল্পটা এখানে লেখা রয়েছে, দ্য বার্থ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে 1956 মোটামুটি এখান থেকে আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্ম কিন্তু এখান থেকে প্রযোজ্য দেখেছি। এটা কখনোই তোমরা বলবে না যে অ্যালান টিউরিং কিন্তু সে কিন্তু আবিষ্কার করেনি, সে একটা আইডিয়া দিয়েছে মেশিন ইন্টেলিজেন্স হতে পারে, তার আইডিয়াটাই পরবর্তীকালে নিয়ে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু জন্মগ্রহণ হয়। কিভাবে হয় দেখো, ওয়েন অ্যান্ড ওয়্যার 1956 একটা স্পেশাল ওয়ার্কশপ বা মিটিং হেল্ড করা হয়েছিল ড্রটমাউথ কলেজে। সেখান থেকে এটা ইউএসএ তে প্রেজেন্ট রয়েছে। মেনি টপ সায়েন্টিস্ট অ্যান্ড রিসার্চার কাম টুগেদার ডিসকাস হাউ টু মেক মেশিন থিঙ্ক লাইক আ হিউম্যান। তাহলে এখানে একটা কনফারেন্স বলতে পারো বা মিটিং বলতে পারো, যেখান থেকে যেই মিটিং এর মধ্যে ডিফারেন্ট পার্ট থেকে রিসার্চার এবং সায়েন্টিস্টরা একসাথে এসে কোলাবোরেট করে তাদের ভাবনাকে রেখেছিল, যে কি ভাবনা রেখেছিল, যে কিভাবে একটা মেশিনকে মানুষের মতন ভাবানো যেতে পারে। হু অর্গানাইজ ইট, কে অর্গানাইজ করেছিল, দ্য ওয়ার্কশপ অর্গানাইজড বাই জন ম্যাকার্থি বলে একটি সায়েন্টিস্ট, যে কিনা এটাকে অর্গানাইজ করেছিল। অ্যালং উইথ কারা কারা ছিল, মার্ভিন মিংসি, অ্যালান নিউবেল, হারবার্ট সিনন আর ক্লড শ্যানন, এই সব লোকেরা মিলে একটা অর্গানাইজেশন, এটা জাস্ট একটা অর্গানাইজ করেছে, এরা কিন্তু এখানে পার্টিসিপেট ছিল এখানে। দিস পিপল লেটার বিকাম দ্য ফাউন্ডার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরাই কিন্তু পরবর্তীকালে কিন্তু যারা এখান থেকে তো মেন কথাবার্তা শুরু হলো, তাহলে এরা সবাই কিন্তু আলটিমেটলি কি হয়ে গেল, পরবর্তীকালে ফাউন্ডার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দ্য টার্ম artificial intelligence at this workshop, যেটা জন ম্যাকার্থি ইউজ দ্য টার্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর দ্য ফার্স্ট টাইম। এই যে প্রথমে কথা কি আসলো, কিভাবে আমরা মেশিনকে মানুষের মতন ভাবাতে পারি, তো প্রথম এই শব্দটা মুখ থেকে কার উচ্চারণ করা হয়েছিল, জন ম্যাকার্থির কিন্তু প্রথমে এই উচ্চারণটা সে করলো, যে কিভাবে আমাদের একটা মেশিনকে মানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা দিতে পারি। এখান থেকেই দ্যাটস ওয়াই হি ইজ নোন অ্যাজ আ ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই জন্য আমাকে জন ম্যাকার্থিকে কি বলা হয়, ফাদার অফ আর্টিফিশিয়াল। এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসতে পারে, যে কাকে বলা হয় ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, হোয়াট দে ডিসকাস, কিভাবে কি ডিসকাস হয়েছিল এখানে, যে দে ওয়ান্ট টু ক্রিয়েট আ মেশিন দ্যাট কুড লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স থেকে শিখতে পারে, প্রবলেম সলভ করতে পারে, কোনো ভাষা বুঝতে পারে, এবং এইটুকু টাস্ক দরকার যেখানে ইন্টেলিজেন্সি দরকার সেই কাজগুলো যাতে করতে পারে। তাহলে এইসব নিয়ে কথা হয়েছিল, কিছু আবিষ্কার হয়নি এখানে, জাস্ট কথাবার্তা হচ্ছে। এই কথাবার্তাটা কিন্তু আমরা একটা এখানে অ্যাসেট মেনে তুলে রেখেছি, যে এখান থেকেই কিন্তু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেইন জন্মগ্রহণ কিন্তু হয়। হোয়াই ইটস ইম্পর্টেন্ট, কেন এটা ইম্পর্টেন্ট, দিস ওয়ার্কশপ মার্ক দ্য অফিসিয়াল বিগিনিং অফ এআই অ্যাজ আ রিসার্চ ফিল্ড। মানে এই যে কনভারসেশনটা বা এই ওয়ার্কশপটার পরেই কিন্তু সবাই দৌড়ে কিন্তু এআই এর উপর এখন রিসার্চ করা তখন থেকে শুরু হয়ে গেল। ইট টার্ন দ্য আইডিয়া অফ থিঙ্কিং মেশিন ইনটু আ সিরিয়াস সাইন্টিফিক স্টাডি। মানে মেশিনকে যে ভাবতে পারে, মেশিনকে ভাবাতে হবে, এইটা কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়েই শুরু হয়ে গেল। মানে এই যে কনফারেন্সের পর থেকেই মানুষরা দৌড়ে গিয়ে এখন এসব কাজ করছে। মেনি এআই প্রজেক্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স স্টার্টেড আফটার দিস ইভেন্ট। এই ইভেন্টটা হওয়ার পর অনেক রকম এআই প্রজেক্ট এবং কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু এখানে তৈরি করা হয়েছিল। তারপরে
এই যে 1956 এর পর 1960-70 মধ্যে অনেক এআই অনেক রকম বিভিন্ন ধরনের কিন্তু কাজ কিন্তু হচ্ছে, সেই কাজগুলো নিয়ে কথা বলবো। হয়েছিল যেটা, হোয়াট হ্যাপেন্ড আফটার এআই ওয়াজ অফিসিয়ালি বর্ন ইন 1956, রিসার্চার স্টার্টেড ক্রিয়েটিং কম্পিউটার প্রোগ্রাম দ্যাট কুড থিঙ্ক, টক অ্যান্ড সলভ প্রবলেম। এবার 1956 এর পর রিসার্চার্সরা এই কনফারেন্স হয়ে যাওয়ার পর যখন জেনে গেল যে না ভাই এরকম গল্প হতে পারে, তাহলে আমরা কাজ শুরু করে দিই, কিছু কাজ করি যেখানে আমরা কম্পিউটার প্রোগ্রামরা ভাবতে পারছে, কথা বলতে পারছে, প্রবলেম সলভ করতে লাইক হিউম্যান। দিস was the first practical example of artificial intelligence। মানে এরপর থেকে এই 1956 এর পর থেকে কিছু কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের এসেছিল, সেগুলো নিয়ে একটু কথা বলবো। দ্য ফেমাস আর্লি এআই প্রোগ্রাম যেগুলো হয়েছিল, ফার্স্ট লজিক থিওরিজ, যে 1956 কে করেছিল, অ্যালেন নিউয়েল আর হারবার্ট সিমন, এই দুটো মানুষ যেটা অলরেডি ওই কনফারেন্সেই ছিল, তারা প্রথম লজিক থিওরিজ বলে একটা প্রোগ্রাম লঞ্চ করে। ইট ওয়াজ ফার্স্ট এআই প্রোগ্রাম এভার মেড, যে কি করছে, কুড সলভ ম্যাথামেটিক্যাল প্রবলেম কল থিওরেম অটোমেটিক্যালি। তাহলে এর যে লজিক থিওরিস্ট যেটা বানিয়েছিল হচ্ছে অ্যালেন নিউয়েল আর হারবার্ট সিমন, এই দুটো মানুষ যারা অলরেডি কিন্তু ছিল কিন্তু ওই কনফারেন্সে, তারা প্রথম একটা এরকম প্রোগ্রাম লঞ্চ করে যেখানে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো অটোমেটিক্যালি সলভ করতে পারবে। It showed that computer could use logic and reasoning, not just calculation। এখানে কিন্তু শুধু ক্যালকুলেশন ছাড়াও কিন্তু লজিক এবং রিজনিং গুলো করতে পারছিল মেশিন, প্রথম এটা কিন্তু তৈরি হয়। তারপর তৈরি হচ্ছে এলিজা 1966, কে করেছিল, জোসেফ উইবেম অ্যাট এমআইটি। তো এই যে ব্যক্তি সায়েন্টিস্টটা, সে একটা চ্যাটবট বানিয়েছিল যে কিনা সাইকোথেরাপিস্টের মতন কথা বলতে পারবে। এখানে এলিজা কি করতো, রেসপন্ড টু ইউজার মেসেজ বাই রিফ্রেশিং হোয়াট দে সেড। যেরকম ইউজার বলছে আই এম ফিলিং স্যাড, যদি ইউজার কোনোভাবে না, চ্যাট বট বানিয়েছিল ওয়ান কাইন্ড অফ, যেটা চ্যাট জিপিটি রয়েছে বলতে পারো। এলিজা কি বলছে, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ আর ফিলিং স্যাড, মানে ওর কথা শুনে সেইভাবে সে তার সঙ্গে কথা বলছে। তো 1966 মানে অনেক আগেকার সময়, তখন আমরা জানতাম না এরকম গল্প রয়েছে, তখন কিন্তু এটা নিয়ে অনেক কাজ হয়েছে, এখানে এরকম জিনিসপত্র কিন্তু বানানো হয়েছে। ইট মেড পিপল ফিল লাইক দে আর টকিং টু আ রিয়েল পার্সন ইভেন দো ইটস ট্রুলি আন্ডারস্ট্যাবল, ডিডেন্ট আন্ডারস্ট্যাবল, মানে সে বুঝতেই পারছে না যে সে ভাবছে মানুষের সঙ্গে কথা বলছে, মানে মানুষ যখন কথা বলছে এই সিস্টেমটার সঙ্গে, সে ভাবছে হয়তো সে মানুষই পেছনে রয়েছে যে কথা বলছে, তার সঙ্গে চ্যাট করছে। তো এরকম ধরনের সিস্টেম বানানো হয়েছে। চেস প্লেইং প্রোগ্রাম এই সময় বানানো হয়েছিল। আর্লি কম্পিউটার ট্রেন টু প্লে চেস লাইক এ হিউম্যানের মতন করতো। দিস প্রোগ্রাম could make basic move and plain simple strategy, মানে সিম্পল একটা চেস প্লেইং সিস্টেম এখানে তৈরি করা হয়েছে। এটা অবভিয়াসলি অলদো ভেরি নট স্ট্রং, অবভিয়াসলি এমন কিছু আহামরি সে ভাবতে পারছে না, বাট মোটামুটি একটা বানানো কিন্তু এই সময় হয়েছে বলতে পারি। তো লিমিটেশনস কি ছিল এই সময়, এই যে সময় যে কাজগুলো হচ্ছিল তার লিমিটেশনস ছিল কিন্তু এখানে, তারা ভেরি স্লো, প্রসেসিং স্পিড তো স্লো, আর এবং মেমোরি কিন্তু অনেকটা কম ছিল। তখনকার দিনে তো এত আর্কিটেকচার ডেভেলপড হয়নি, তখন তো এত হাই এন্ড প্রসেসর ছিল না, এত জিবি র্যাম ছিল না। তো এই জন্য আমাদের সবগুলো কিন্তু খুব ভালো জায়গায় যে গেছে এরকম ব্যাপার না, বাট এখান থেকে আইডিয়া পেয়েছি যেটা পরবর্তীকালে আজ একটা বড় সিস্টেমে কনভার্ট হয়েছে। দিস মেড ইট হার্ড ফর এআই প্রোগ্রাম টু হ্যান্ডেল কমপ্লেক্স প্রবলেম, করতে পারতো না, বাট প্রোগ্রেস ওয়াজ ভেরি স্লো, ইভেন দ্য আইডিয়া ওয়াজ পাওয়ারফুল। মানে এখান থেকে আমরা কি একটা আইডিয়াটা কিন্তু পেয়েছি, এরকম জিনিস হতে পারে, যে জিনিসগুলো আজ দেখলাম যেটা একটা সময় হয়েছে, আজ সেগুলোই কিন্তু আমাদের মার্কেটে আমরা খুব প্রযোজ্য ব্যবহার করছি। চ্যাট জিপিটির মতো একটা জিনিস প্রথমে চ্যাটবট আগে অলরেডি তৈরি করেছিল কেউ একজন, এমআইটির একটা বিখ্যাত সায়েন্টিস্ট, কিন্তু আজ সেই জিনিসগুলো আমরা সেটা ভেবে তার প্রসেসটা নিয়ে তার পেপার পড়ে কিন্তু আজ আমাদের সিস্টেম ডেভেলপড হয়েছে, মেমোরি ডেভেলপড হয়েছে, আমাদের কিন্তু আমরা এগুলো বড় রকম স্কেলে কিন্তু করতে পারি। 1980 এক্সপার্ট সিস্টেম, এরপর থেকে এক্সপার্ট সিস্টেম তৈরি হয়ে গেল। ফোকাস শিফট না এক্সপার্ট সিস্টেম, এআই প্রোগ্রাম দ্যাট মিমিক হিউম্যান এক্সপার্ট ইনটু স্পেসিফিক ফিল্ড, মানে হিউম্যানের এক্সপার্ট গুলো কিন্তু আমরা, হিউম্যানের যে এক্সপার্টাইজড এরিয়াগুলো আমরা এআই প্রোগ্রামের মারফতে কিছু স্পেসিফিক ফিল্ডে কিন্তু আমরা এমবেড করলাম। এক্সাম্পল কি বলছে, মাইসিন হেল্প ডক্টর ডায়াগনোসিস প্র্যাকটিক্যাল ইনফেকশন, এরকম ধরনের সিস্টেম বেরোলো যেটা ডক্টরকে ডায়াগনোস করতে ইজি করছে কোথায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছিল, এরকম ধরনের। ডেন্ড্রাল অ্যাসিস্ট কেমিস্ট ইন অ্যানালাইজিং মলিকুলার স্ট্রাকচার, এরকম ধরনের সিস্টেম যেখানে মলিকুলার স্ট্রাকচার অ্যানালাইজ করার জন্য কেমিস্ট্রি বার করলো। সাকসেস কি ছিল, ওয়াইডলি ইউজ ইন মেডিসিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিজনেস। এক্সপার্ট সিস্টেম আমাদের 90s এর পর কোনো একটি পারপাসে, মানে এই এক্সপার্ট কথাটা মানে কি, মানে আমি একটা জায়গায় কোনো একটা জায়গায় ভালো কাজ করতে পারি, আমি এক্সপার্ট। যেরকম এক্সপার্ট আমার যে ভাবনাটাকে দিয়ে একটা মেশিন বানানো হলো, যেখানে সেই মেশিনটা সেই কাজটা করে দিচ্ছে, সারাদিন আমরা সেই কাজটা করছি, এখানে কোনো নেই, টায়ার্ডনেস নেই, নেই। তো এরকম এক্সপার্ট সিস্টেম একটা পার্টিকুলার ফিল্ডের জন্য সেটা কিন্তু বার করা হলো। এই হচ্ছে বেসিক আইডিয়া, 1980 পর থেকে এসছে। তারপর হচ্ছে প্রবলেম কি বলছে, দে আর ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড হার্ড টু আপডেট উইথ নিউ নলেজ। এখানে এক্সপেন্সিভও থাকে এবং নতুন নলেজ, মানে যেটাকে বলে স্কেলেবিলিটি ফ্যাক্টর কিন্তু খুব একটা ভালো ছিল না।
স্কেলেবিলিটি কথার মানে কি, পরবর্তীকালে আপডেট করা, নতুন কিছু ইনফরমেশন অ্যাড করা, এটা খুবই কিন্তু ডিফিকাল্ট বলতে পারে। নেক্সট বলছে 2000 এবং নাও অনওয়ার্ডসে আমাদের এখন ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং এর এরা চলে এসছে। এখনকার যাই কাজ হচ্ছে 2000-এর পর থেকে, এগুলো সবই ডিপ লার্নিং, মেশিনকে ইনডেপথ লার্নিং করার কিন্তু গল্প এখানে চলে আসলো। কি চেঞ্জ হলো, অ্যারাউন্ড দ্য 2000 টেকনোলজি ওয়াজ ইম্প্রুভ আ লট, অনেক সিস্টেম আমাদের টেকনোলজি ইম্প্রুভ হয়ে গেছে। কম্পিউটার বিকাম ফাস্ট, চিপ অ্যান্ড স্টোর হিউজ অ্যামাউন্ট অফ ডেটা কল বিগ ডেটা। আমাদের এখন হিউজ অ্যামাউন্ট অফ ডেটা কিন্তু একটা কম্পিউটার স্টোর করতে পারে। তো সায়েন্টিস্ট অলসো ক্রিয়েট বেটার অ্যালগোরিদম, স্টেপ বাই স্টেপ মেথড দ্যাট হেল্প কম্পিউটার টু লার্ন দ্য ডেটা। এই যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং নিয়ে আমরা পরবর্তীকালে ইনডেপথ কথা বলবো, বাট এগুলো কিন্তু এই জায়গায় এরাতে চলে এসছে, যেখানে এটার উপর রিসার্চ হয়ে কিন্তু কাজ হচ্ছে। এইভাবে আমাদের ইতিহাসটা আমরা পড়লাম যে এআই কিভাবে একদম শুরু থেকে 1950 থেকে কিভাবে আজ 2025 সালে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিভাবে আমাদের এআই কিন্তু একটা জার্নি অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারলাম। পরে হচ্ছে মডার্ন অ্যাপ্লিকেশনের কিছু এক্সাম্পল রয়েছে। এক্সাম্পল অফ মডার্ন এআই অ্যাপ্লিকেশন, যেটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট আমরা জানি, যেটা সিরি রয়েছে, অ্যালেক্সা রয়েছে, গুগল অ্যাসিস্ট্যান্ট, যারা ইনবিল্ট মানুষের কথা আমাদের শুনে এবং আমাকে রেসপন্ড করতে পারে। এটাকে আমরা ইনডেপথে আমরা কি ইউজ করছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করছি। যেরকম এক্সাম্পল রয়েছে সেটিং আর রিমাইন্ডার অফ অ্যালার্ম, ধরে নাও কোনো ইনফরমেশন অনলাইন সার্চ করছি, কোনো গান চালাতে বলছি, এরকম ধরনের কাজ কিন্তু করতে পারে ভয়েস অ্যাসিস্ট্যান্টরা। কম্পিউটার ভিশন, এআই হেল্প মেশিন সি আর ইন্টারপ্রিট ইমেজ আর ভিডিও, যেরকম যে ফেস রেকগনাইজেশন, আমাদের যখন খুলি আমাদের সিকিউরিটি পারপাসে ইউজ করি। সিসিটিভি মনিটরিং, এখনকার দিনে যে সবাই বসে একটা মানুষকে বসিয়ে রেখে সে মনিটর করবে সিসিটিভি, তা না। এখনকার অটোমেটিক্যালি এরকম সিস্টেম এআই ভিশন বেরিয়ে গেছে, যে এই সিসিটিভিটা মনিটর করছে অটোমেটিক্যালি। কোনো যদি কোনো সাসপিসিয়াস জিনিস হয়, সঙ্গে সঙ্গে সেটা একটা ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ বা রেড অ্যালার্ম জেনারেট করবে যে এখানে একটা কিছু প্রবলেম হচ্ছে। কোয়ালিটি কন্ট্রোল ইন ফ্যাক্টরি, স্পটিং ডিফেক্টিভ প্রোডাক্ট, কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম তৈরি হচ্ছে। এগুলো এর মধ্যে কম্পিউটার ভিশন কিন্তু এখানে কিন্তু কাজ করছে। সেলফ ড্রাইভিং কারের কথা বললাম, যেটা এখন টেসলা, গুগল, ওয়াইমো, উবার, এগুলো এখনকার দিনের যে প্ল্যাটফর্মগুলো, প্রথমে টেসলা বার করেছিল, এখন আদার্সগুলো বার করছে, যেখানে এআই সেন্সার, ক্যামেরা, কম্পিউটার ভিশন এবং মেশিন লার্নিং অ্যালগোরিদমের সাহায্যে এই জিনিসপত্রগুলো ব্যবহার করা হচ্ছে। অটোমেটিকলি গাড়ি চলবে, ঠিক আছে। সেসব আমাদের ডিটেক্ট পেডিস্ট্রিয়ান, মানে কোনো মানুষ যে রাস্তা পার করছে সেরকম জিনিস, কোনো ভেহিকেল, কোনো ট্রাফিক সিগন্যাল, সবই ডিটেক্ট করতে পারবে, অটোমেটিক্যালি ড্রাইভ করতে পারবে, অ্যাক্সিলারেট করতে পারবে, খালি রাস্তায় তাড়াতাড়ি চলবে, বিজি রাস্তা আস্তে আস্তে চলবে। এগুলো সবকিছুই কিন্তু সেলফ ড্রাইভিং কারের দ্বারা কিন্তু এই জিনিসপত্রগুলো করতে পারি। রেকমেন্ডেশন সিস্টেমের মধ্যে আমরা অলরেডি কথা বলছি নেটফ্লিক্স, ইউটিউব, অ্যামাজন, স্পটিফাই, যারা আমাদের বিহেভিয়ার দেখে আমরা কিরকম ধরনের জিনিস শুনতে চাই, দেখতে চাই, বাই করতে চাই, সেটা আমাকে পরবর্তীকালে সাজেশন দেয়। তাহলে এই সব জায়গায় কিন্তু আমাদের মডার্ন এরাতে আমরা এআই ব্যবহার হচ্ছে। হেলথ কেয়ারও ব্যবহার করছি ডায়াগনোসিস করার জন্য, যে কোনো রিপোর্টকে, আমি এটাও আগে বললাম, কোনো রিপোর্ট অ্যানালিসিসের জন্য ডায়াগনোসিস করছি। ড্রাগ ডিসকভারির জন্য আমাদের ব্যয় করছি, কোনো রকম নতুন ড্রাগস ডিসকভার করছে এআই, যেটা আমাদের অনেকটা তাড়াতাড়ি বলতে পারি করতে পারে। রোবোটিক সার্জারি খুব ইম্পর্টেন্ট, পরবর্তীকালে এটা নেক্সট এটা জেনারেশন বলতে পারি, এটা নিয়ে অবভিয়াসলি কাজ চলছে, যেখানে রোবটরা গাইড করছে আমাদের ডক্টরকে সার্জারির সময়। এটা হয়তো আরো প্রিসাইজ অপারেশন হবে, যেটা মানুষ হলে কি হলো হাত কাঁপতে পারে, রোবটরা কিন্তু হাত কাঁপবে না। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, এটা হচ্ছে রোবট সার্জারি। এরকম ধরনের এখনকার দিনে এটা ট্রেন্ড চলছে, আগামী দিনে এটাকেই একটা ওয়ান কাইন্ড অফ একটা হিউজ জেনারেশন চেঞ্জ বলতে পারি, এরকম ধরনের আসবে। ভার্চুয়াল হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেখানে অনেক সময় আমাদের অনেক অ্যাপের মারফতে আমরা বটের সাথে কথা বলছি, সেখান থেকে আমরা বলে দেয় এই সিমটম থাকলে এই মেডিসিন ইউজ করতে হবে, না ইউজ করতে হবে, এইগুলো কিন্তু আমরা মোটামুটি কিন্তু আইডিয়া এখান থেকে কিন্তু কাজ হচ্ছে বলতে পারি। নেক্সট হচ্ছে এআই সাবফিল্ড এবং টেকনোলজি, যেটা যে মডার্ন টেকনোলজি ব্যাপারে কথা বলবো, যে এআই পরবর্তীকালে কি ব্রাঞ্চে সাবফিল্ড বা ভাগ হয়েছে। প্রথম হচ্ছে মেশিন লার্নিং, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গল্প। মেশিন লার্নিং ইজ আ পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা আমরা অলরেডি দেখলাম যে আমাদের আস্তে আস্তে যেহেতু আমাদের কম্পিউটার সিস্টেমে তা আমাদের অনেক অ্যাডভান্স হতে গেল, সেখান থেকে আমাদের মেশিন লার্নিং, তার মানে অ্যালগোরিদমগুলো ডেভেলপ হলো। মেশিন লার্নিং কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট, যেখানে কি বলছে, ওয়ার কম্পিউটার লার্ন ফ্রম এক্সাম্পল অ্যান্ড এক্সপিরিয়েন্স ইনস্টেড অফ ফলোইং ফিক্স রুল। একটা ফিক্স রুল, মানে আমি যা বলে দেবো সেটাই হবে এরকম না, এবার ফিক্স রুলটাকে ছেড়ে দাও। এবার কম্পিউটার কিভাবে শিখবে, তার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, ডেটা থেকে। তো এরকম ধরনের যখন অ্যালগোরিদম ডিজাইন হওয়া শুরু, তখন থেকে বলা হলো মেশিন লার্নিং বলা হলো। It means we give the computer lots of data and it find pattern on its own to make decision or prediction. মানে আমরা কম্পিউটারকে একটা ডেটা দেওয়া হলো, সে নিজে থেকে প্যাটার্ন ফাইন্ড আউট করলো যে কিরকম ধরনের কি হচ্ছে কি না হচ্ছে, সে তারপর সেখান থেকে সে তার ডিসিশন বা প্রেডিকশন কিন্তু দেওয়া শুরু করলো। এটাই হচ্ছে ইফ ইউ শো আ কম্পিউটার মেনি স্প্যাম অ্যান্ড নন স্প্যাম ইমেল, মানে আমি যদি কম্পিউটারকে দেখাই যে এইগুলো স্প্যাম, এগুলো নন স্প্যাম, ইট ক্যান ক্লিয়ারলি লার্ন টু আইডেন্টিফাই to which new mail are spam
উইদাউট রাইটিং আর রুলস ফর ইট। আমরা রুলস করে করলাম যে এটা হলে এটা হবে তা না, আমি ওকে তোকে 10টা জিনিস দেখালাম, 10টা ইমেল দেখালাম, তার মধ্যে ধরো 4টে স্প্যাম ছিল, 6টা নন স্প্যাম। তো দেখে শিখলো যে ও ঠিক আছে, তার মানে এই এরকম ধরনের গুলো হচ্ছে স্প্যাম হয়, এরকম ধরনের নট স্প্যাম হয়। তো দেখেন যে শিখলো, শিখে পরবর্তীকালে আমাকে বললো যে নতুন যে ইমেলটা এসছে এটা স্প্যাম কিনা। তো মেশিন লার্নিং পরবর্তীকালে 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটাকে বলা হয় সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ, আর হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং পরের পেজে আছে। তো সুপারভাইজ কথাটার মানে কি, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। তো সুপারভাইজ কথাটার মানে হচ্ছে মেশিন ইজ ট্রেন্ড ইউজিং লেভেল ডেটা। লেভেল কথাটার মানে কি দেখে নাও, যে আমরা যে ইনপুট দিচ্ছি আর তার বিনিময়ে আমাকে আউটপুটটা আমাকে দিয়ে দিচ্ছি আমি। তাহলে এখানে গল্পটার মানে কি, ইনপুট উইথ কারেক্ট আউটপুট প্রোভাইডেড। লেভেল কথাটার অর্থই হচ্ছে আমরা ইনপুট আউটপুট মিলিয়ে একটা ডেটা সেট, এই ডেটাকে বলা হয় ডেটা সেট বলা হয়। মেশিনকে দেখি, মেশিন এই ইনপুট আর আউটপুট দেখে একটা সম্পর্ক তৈরি করে। কি তৈরি করে? তাদের মধ্যে একটা সম্পর্ক, মানে এই ইনপুটের জন্য এই আউটপুট হচ্ছে, ও বুঝতে পারলাম, মানে একটা রিলেশনশিপ তৈরি করলো। এবং সেই রিলেশনশিপ তৈরি করে একটা সে মেশিনটা বা বলতে পারি সে মডেলটা আমার ট্রেন হলো। ট্রেন হওয়ার পর পরবর্তীকালে আমাকে সেই জিনিসগুলোকে দিয়ে আমাদের টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য আমরা ইনপুট দেবো এবং আমরা দেখবো যে আমাদের ঠিকঠাক আউটপুট আসছে কিনা। তো এইভাবে কিন্তু একটা সুপারভাইজ লার্নিং কাজ করে। এখান থেকে মনে রাখার জায়গাটা এইটুকানি, যেখানে আমাকে ইনপুট এবং আউটপুট দুটোই কিন্তু আমাদের অ্যালগোরিদমকে প্রোভাইড করতে হয়। অ্যালগোরিদম সেটাকে প্রসেস করে একটা রিলেশনশিপ বিল্ড আপ করে বা সম্পর্ক বিল্ড আপ করে ইনপুট এবং আউটপুটের মধ্যে, বা বলতে পারো একটা ইকুয়েশন বিল্ড আপ করলো। পরবর্তীকালে যদি ইনপুট দিয়ে ওই ইকুয়েশনে ফেললে আমাকে কিন্তু আউটপুট প্রেডিক্ট করতে পারবে। তো এইভাবে এর পেছনে অনেক রকম ইনডেপথ কথা রয়েছে, তো অত ইনডেপথে যাওয়ার দরকার নেই। যেটুকু আমাদের সিলেবাস পয়েন্ট অফ ভিউ সেটুকু আমরা নিয়ে কথা বলবো। তো সেটাই হচ্ছে আমাদের বেসিক, আমাদের আইডিয়াও হতে পারে আমাদের সুপারভাইজড লার্নিং এর মধ্যে। যেরকম প্রেডিক্টিং হাউস প্রাইস, আমরা একটা মানুষের বা একটা বাড়ির দাম ডিটেক্ট করার জন্য আমাকে 10 বছর কি 20 বছরের ডেটা তোমার দরকার। তো সেই ডেটাগুলোকে যদি অ্যানালিসিস করার পরই পরবর্তীকালে কোনো একটি বাড়ির দাম আমি প্রেডিকশন করতে পারবো। তো আগের দামগুলো তো দিতে হবে, আগের যে ফিচার্স প্লাস ফিচার্স কথাটার মানে হচ্ছে যে বাড়িটা কত বিএইচকে বাড়ি, কত স্কোয়ার ফিটের বাড়ি, লোকেশন কোথায় রয়েছে, স্কুলের থেকে কত দূর, আমাদের এর থেকে কত দূর, এরকম ধরনের যদি কথা আমরা বলি, এটা ফিচার্স, তার বিনিময়ে তার দামটা কি আছে। তো এরকম ধরনের যখন ডেটা আমি প্রোভাইড করি মেশিনকে, মেশিন সেগুলোর রেসপেক্টে একটা লার্নিং সে অটোমেটিকলি দেখে সে লার্ন করে। তার জন্য অলরেডি কিছু অ্যালগোরিদমস রয়েছে, আমাদের কিন্তু সেটা লিখতে হয় না। যে 2-3 লাইন কোড যে কিভাবে সেই ইনপুট থেকে আউটপুটের মধ্যে যে সম্পর্কটা বানাবে, তার জন্য কিন্তু তার কোনো কোড লিখতে হয় না। পাইথনে এগুলো অলরেডি সব রকম জিনিসপত্র রেডি আছে আমাদের, জাস্ট আমরা ব্যবহার করে সেই কিছু কাজটা করবো। মানে আমাদের কি দরকার থাকে, আমাদের ডেটাকে খুঁজে আনতে হবে কোনোভাবে। তার জন্য অনেক রকম ওয়েবসাইট আমাদের রয়েছে, ক্যাগেল রয়েছে, আরো রকম ওয়েবসাইট যেখান থেকে আমরা ডেটাকে খুঁজে আনতে হয়। ডেটাকে খুঁজে এনে আমাদের যে অলরেডি এক্সিস্টিং যত রকম আমাদের অ্যালগোরিদম রয়েছে, সেটাই হয়তো পরবর্তীকালে তোমরা যখন কলেজে যাবে, তোমরা সেখানে গিয়ে ইনডেপথ পড়াশোনা করবে, যখন মেশিন লার্নিং পড়বে, সেই অ্যালগোরিদমগুলো তোমাকে জানতে হবে। সেই অ্যালগোরিদম কোন অ্যালগোরিদম তোমার প্রজেক্টের জন্য ফিট করবে, খুব ভালো রকম কাজ করবে। ডিফারেন্ট অ্যালগোরিদম দিয়ে তোমাদের চেক করতে হবে যে আলটিমেটলি যে আমার যে আউটপুটটা আসছে, প্রেডিকশনটা কতটা হাইলি অ্যাকিউরেট প্রেডিকশন হচ্ছে। আলটিমেটলি আমাদের মেশিন লার্নিং, আমাদের এইসব কাজগুলোর জন্য আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হয়। কি মাথায় রাখতে হয়? যে আমরা যখন একটা মেশিনকে লার্ন করালাম, একটা সেট অফ ইনপুটস আউটপুট দিয়ে শিখলো, সে শিখে যখন সে আউটপুটটা দেবে, সেটা অ্যাকুরেসি পার্সেন্টেজ কত আছে, হাউ মাচ অ্যাকুরেট, এই অ্যাকুরেসিটাই আমাদের আলটিমেটলি পরবর্তীকালে দেখতে হয়। তো যেহেতু আমরা প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলছি না বলে এটা নিয়ে অত ইনডেপথ গেলাম না, বাট এখান থেকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে এটা যে সুপারভাইজ লার্নিং, যেখানে আমরা ইনপুট আউটপুট দুটোই দিয়ে সেই কাজটা করছি। আনসুপারভাইজ কি হয়, যেখানে শুধু এটাকে বলা আনলেভেল ডেটা। এটা লেভেল ডেটা বলেছিলাম, কেন লেভেল কথাটার মানে কি, যে ইনপুট দিচ্ছি তার এগেইনস্ট এটা ঠিক না ভুল, বা তার অ্যাপ্রোপ্রিয়েটলি যে আউটপুটটাও প্রোভাইড করছি। বাট সুপারভাইজ লার্নিং কিরকম ধরনের, যেখানে আমি অ্যালগোরিদম, যেটা অলরেডি বললাম এক্সিস্টিং অ্যালগোরিদম অনেক রয়েছে অলরেডি, সেটা নিয়ে পরবর্তীকালে হয়তো কলেজ লেভেলে সবাই পড়াশোনা করবে। তো সেই অ্যালগোরিদম গুলোকে আমরা শুধু ইনপুট দিই, ঠিক আছে, আউটপুট দিই না। আগেরটার মধ্যে আমরা ইনপুট আউটপুট দুটোই দিয়েছিলাম। তাহলে সেখান থেকে সেটা সম্পর্ক ইনপুট আর আউটপুটের মধ্যে বিল্ড আপ করেছিল। এখানে তা করছে না, এখানে শুধু ইনপুট আমি প্রোভাইড করছি, যেটা অনলি ইনপুট নো আউট। গোলটা কি? ফাইন্ড হিডেন স্ট্রাকচার, প্যাটার্ন আর গ্রুপ অফ ডেটা। এখানে মেন এই ধরনের আনসুপারভাইজ লার্নিং আমরা ব্যবহার করবো কখন? দেখো, যে কোনো যে প্রবলেমটা আমাদের কাছে আসে, অ্যাজ আ এআই ইঞ্জিনিয়ার বা অ্যাজ আ মেশিন লার্নিং এক্সপার্ট, একটা মানুষকে কি ভাবতে হয়, ভাবনাটা আমি কথা বলি। তো সেখান থেকে আমাকে একটা জিনিস ভাবতে হয় যে আমাদের প্রবলেমটা কি। আমরা যদি প্রবলেমটা যদি বুঝতে পারি যে আমাদের এরকম ধরনের প্রবলেম, তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য কোন জনর অফ অ্যালগোরিদম ইউজ করবো, সুপারভাইজ, আনসুপার। প্রথমে ভাববো মেশিন লার্নিং না ডিপ লার্নিং, ফার্স্ট এই কথাটা আসবে। মেশিন লার্নিং এ যদি ভাবলাম হ্যাঁ মেশিন লার্নিং দিয়ে সলভ করবো, তাহলে মেশিন লার্নিং এর মধ্যে 3টে আমাদের জনার আছে, একটা হচ্ছে সুপারভাইজড, একটা আনসুপারভাইজড, একটা রিইনফোর্সমেন্ট লার্নিং।
তো আমাকে যেটা ভাবতে হবে যে আমার কাজটা কি, আমার যদি কাজ থেকে কোনো প্রেডিক্ট করা ইনপুট আউটপুট আমার কাছে রেডি আছে, সেটা দিয়ে আমি ট্রেন করে প্রেডিক্ট করি, তখন আমি সুপারভাইজ লার্নিং অ্যালগোরিদম যত রকম আমাদের আছে মার্কেটে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আনসুপারভাইজ কথাটা কখন আমি যাবো, যখন আমাদের কোনো রকম আউটপুট চাই না, আমাদের একটা কোনো হিডেন স্ট্রাকচার প্যাটার্ন বা ডেটাকে গ্রুপ করতে হয়, তখন কিন্তু আমরা আনসুপারভাইজে যাই। তবে অ্যালগোরিদম ট্রাই টু গ্রুপ অর রিডিউস ডেটা বেসড অন সিমিলারিটিস, মানে গ্রুপিং করছে। আমি যে ইনপুট ডেটা দিয়েছি সেখানে আমাদের যে এক্সিস্টিং যে অ্যালগোরিদমগুলো অলরেডি রয়েছে আনসুপারভাইজ, যেটা অলরেডি লোক লিখে দিয়েছে, খুব পপুলার হচ্ছে কেএনএন অ্যালগোরিদম, এরকম অনেক ধরনের অ্যালগোরিদম পরবর্তীকালে যখন কলেজে যাবে তখন তোমরা পড়বে। এরকম ধরনের যে অ্যালগোরিদমগুলো রয়েছে তার কাজই হচ্ছে কি হয়, এটাকে গ্রুপ বানানো। অ্যালগোরিদম কি হচ্ছে, গ্রুপ করছে ডেটাকে আমরা রিডিউস করে বেসড অন সিমিলারিটি, মানে সিমিলার যেগুলো সেগুলোকে একটা গ্রুপিং তৈরি করা। এর এক্সাম্পল হচ্ছে কাস্টমার সেগ্রিগেশন। যেন কোনো একটা আমি অ্যাপ্লিকেশন বানাবো যেখানে কাস্টমারকে সেগ্রিগেট করতে হবে, যেরকম গ্রুপিং শপার বাই দেয়ার হ্যাভিং লিস্ট, বাই দেয়ার বাইং হ্যাবিটস। আমাকে সেগ্রিগেট করতে হবে, কে আমাদের ধরে নাও শ্যাম্পু কেনে, কে সাবান কেনে, এরকম ধরনের যদি কোনো গ্রুপ করতে হয়, কে এই ধরনের জিনিস কিনছে, এরকম ধরনের যে গ্রুপিং করার কোনো গল্প থাকে, আমরা ডেটা দিয়ে দিলাম, প্রোভাইড করলাম, এখান থেকে আমরা কিন্তু এরকম ধরনের অ্যালগোরিদম আমরা আনসুপারভাইজ লার্নিং কিন্তু ব্যবহার করে কাজগুলো করতে পারি। যেরকম এক্সাম্পলের মধ্যে কি রয়েছে, মার্কেট বাস্কেট অ্যানালিসিস, এটা খুব পপুলার। অ্যামাজন, ফ্লিপকার্ট এটা ইউজ করে রিকমেন্ড কি করছে, কাস্টমার হু ব্রট এক্স অ্যান্ড হু ব্রট ওয়াই, কোন কোন কাস্টমার এক্স ব্রট করেছে, এক্সাম্পলের মধ্যে কোন এক্স জিনিস করেছে, কে ওয়াই করেছে, এগুলো এখান থেকে অ্যানালিসিস করার মতন এরকম ধরনের সিস্টেম কিন্তু বার করা হয়। ক্লাস্টারিং ইমেজ, যেটা গ্রুপিং ফটো বাই সিমিলার, যেটা আমাদের নর্মালি হয় হচ্ছে আমাদের গুগল ফটোসে যখন আমরা ছবি তুলি, দেখবে ও মুখটাকে অ্যানালিসিস করে একটা গ্রুপ বানিয়ে দেয়, যেন এই মানুষের সঙ্গে তোমার এতগুলো ছবি রয়েছে। এরকম ধরনের কিন্তু ইমেজ ক্লাস্টারিং এর কাজ কিন্তু আমাদের গুগল ফটোসের মধ্যেই হচ্ছে। যখন আমরা ছবি তুলে রাখি, যখন এই মুখটা ডিটেক্ট করলো, করে সঙ্গে সঙ্গে ওই ছবিটা ওই গ্রুপের মধ্যে ফেলে দিল যে এই মানুষের সঙ্গে তোমার এতগুলো ছবি রয়েছে। গুগল ফটোস ভালো করে কাটলে এগুলো বুঝতে পারবে। এরকম ধরনের অ্যালগোরিদম কিন্তু আমাদের ইউজ করা হয় কোথায়, আনসুপারভাইজ। তাহলে একটা আমাদের কিন্তু একটা কাজ কিন্তু আমাদের ভাবতে হবে যে কাজটা কি কাজ, কাজটা করবো কি দিয়ে। তো সেটাই আমাদের ইনডেপথ পড়ানো হয় পরবর্তীকালে কলেজে গিয়ে, এগুলো পুরো ইনডেপথ কনসেপ্ট পড়ানো হয়। বাট এখানে তোমাদের একটু ইনডেপথ নেই, তোমাদের জাস্ট ওভারভিউ এবং আইডিয়াস গুলো রয়েছে। এরপরে হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং, এটাকে আরএল বলা হয়। এটা পুরোটাই, এখানে কোনো ইনপুট আউটপুটের গল্প নেই, এখানে হচ্ছে মেশিন লার্ন ফ্রম ট্রায়াল অ্যান্ড এরার, রিসিভিং রিওয়ার্ডস মানে পজিটিভ বা পেনাল্টি মানে নেগেটিভ, মানে এখানে ট্রায়াল অ্যান্ড মেথডে মেশিন কিন্তু শেখে। তা যেরকম সিম্পল, এর বড় এক্সাম্পল হচ্ছে সেলফ ড্রাইভিং কার। তো এখানে কি করে শিখেছিল, এ পুরোটাই এর অ্যালগোরিদমটা শেখে হচ্ছে ট্রাই এবং এরার মেথডে, ট্রায়াল এবং এরার, মানে আগে প্রথমে কাজে যাবে, ভুল হলে সেখান থেকে আমি শিখবো, বা ভালো হলে আমি রিওয়ার্ড পাবো। মানে আমি যখন কোনো কাজ করলাম, এই কাজটা যদি আমি ঠিক করি তাহলে আমার কি হয়, মানুষ বললো হ্যাঁ ভালো করেছো, তাহলে আমি এটার পজিটিভ ফিডব্যাক পেলাম। আর যদি খারাপ হয় তাহলে মানুষ বলে ভুল করেছো, তাহলে নেগেটিভ ফিডব্যাক। তো সেখান থেকে আমি শিখলাম যে কাজটা পরবর্তীকালে আর করবো না, বা এইভাবে করলে ভালো হবে না। তো এইভাবে যখন তুমি লার্নিং প্রসিডিওর গুলো হয় তাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং বলা হয়। গোল কি, সিমিলার দ্য বেস্ট অ্যাকশন পলিসি টু মিনিমাইজ দ্য লং টার্ম রিওয়ার্ড। তাহলে আমরা যেটা ভালো সেটাকেই রাখবো, কেন পরবর্তীকালে আমরা যাতে সবাই আমাকে ভালো, তাই তো আমরা করি। আমাদের নর্মাল কি, আমরা যখন কোনো কাজ করলাম যদি সে আমাকে ভালো বলে, তাহলে ওই কাজটাই পরবর্তীকালে ফের আরো ভালোভাবে করার চেষ্টা করি, যাতে আরো ভালো হতে পারে। এরকম ভাবনাতেই কিন্তু আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং কিন্তু কাজ করে। কিভাবে কাজ করে, যেটা এজেন্ট বলতে পারি বা লার্নার বলতে পারি, ইন্টারঅ্যাক্ট উইথ দ্য এনভায়রনমেন্ট, ইন্টারঅ্যাক্ট করে, তারপরে টেক্স অ্যাকশন, গেট ফিডব্যাক এবং ইমপ্রুভ স্ট্র্যাটেজি, মানে অ্যাকশনটা নেয়, অ্যাকশন পারফর্ম হয়, সেখান থেকে ফিডব্যাক তৈরি হয় এবং সেখান থেকে আমরা স্ট্র্যাটেজিটা ইমপ্রুভ করা হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। সেলফ ড্রাইভিং কার যেটা বললাম, গেম প্লেন চেস রয়েছে, এগুলো সবই কিন্তু আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং একটা পার্ট। নেক্সট চলে গেলাম আমাদের ডিপ লার্নিং, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এক ধরনের লার্নিং মেকানিজম যেটা মেশিন লার্নিং। ডিপ লার্নিং ইজ আ টাইপ অফ মেশিন লার্নিং অনলি। প্রথম পয়েন্ট রাখছো, ডিপ লার্নিং ইজ আ টাইপ অফ মেশিন লার্নিং, বাট এখানে যে লার্নিং প্রসিডিউরটা পুরোটা মানুষ যেভাবে লার্ন করে সেইভাবে হয়। ইটস ট্রাই টু লার্ন অ্যান্ড থিঙ্ক লাইক আ হিউম্যান ব্রেন। আমাদের মানুষের ব্রেনের মধ্যে কি আছে, আমরা কিভাবে শিখি জিনিসগুলো, আমাদের টেন্ডনস আছে, অ্যাক্সনস আছে, নিউরনস আছে, নিউরনসেরই পার্ট বললাম, ডেন্ডন অ্যাক্সন, বায়োলজিক্যাল কথা বলছি আমি যদিও। তো আমাদের হিউম্যান যেভাবে ভাবে, হিউম্যানের যে ভাবা বলতে গেলে শেখার যে পদ্ধতিটা, আমাদের নিউরনস, একটা নিউরনের সঙ্গে কানেক্ট থাকে, বেসিক একটা নিউরনের যদি একটা স্ট্রাকচার মোটামুটি একটা কষ্ট করে এঁকে দেখানোর চেষ্টা করি, এরকম একটা নিউরন ধরে নেওয়া হয়েছে, মাঝখানে এরকম পুরো এরকম ভাবে এরকম থাকে, আবার তার সঙ্গে আরেকটা এরকম কানেক্ট থাকে, এরকম ভাবে সব নিউরন গুলো কানেক্ট থাকে ব্রেনের মধ্যে, জাস্ট বোঝানোর জন্য আমি বলছি। তো এরকম স্ট্রাকচারটাকে ফাইন্ড আউট করে, মানে এরকম যে মানে পুরো আইডিয়াটা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করে আমাদের ডিপ লার্নিং এর স্ট্রাকচার তৈরি হয়। ডিপ লার্নিং কিন্তু এইভাবেই কাজ করে, হিউম্যানের ব্রেন যেভাবে কাজ করে সেইভাবে কিন্তু আমাদের ডিপ লার্নিং এর
পুরো একদম বলতে পারো ফেক ব্রেন আমরা বলতে পারি। নাথিং ডিপ লার্নিং এর যে লার্নিং প্রসিডিউর একদম আমাদের ফেক ব্রেনের মতন। যেরকম কি হয়, ব্রেন হ্যাজ আ নিউরন যেটা টাইনি সেল পাস সিগন্যাল, একটা থেকে একটা সিগন্যাল পাস হয়। যেরকম ডিপ লার্নিং কি করে, আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যাকে এএনএন বলা হয়, যেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফেক ব্রেন, যেটা মেনলি তৈরি হয় ম্যাথস এবং আমাদের কম্পিউটার কোড দিয়ে। তো এরকম ধরনের কিন্তু আমাদের স্ট্রাকচার তৈরি করার, সেই স্ট্রাকচার দেখালে বুঝতে পারবো এগুলো কিন্তু সব অ্যালগোরিদম, দিস আর অল অ্যালগোরিদমস বলতে পারি। মানে এটা কিছু সেট অফ কোড যেটা অলরেডি আমাদের রয়েছে। তো এই সব অ্যালগোরিদম দিয়ে আমাদের কিন্তু আলটিমেটলি আমাদের লার্নিং কিন্তু মেশিন এভাবে শিখবে, মানে এটা শেখার একটা পদ্ধতি দেখাচ্ছে। তো সেখান থেকে কি গল্প আসছে, এখানে যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কিরকম হয়, সেখানে আমাদের অনেকগুলো লেয়ার্স থাকে। মানে ফার্স্ট হচ্ছে এটা ইনপুট লেয়ার, ধরে নাও ইনপুট এখানে প্রোভাইড করবো। ইনপুটের পর এরকম ধরে নাও লেয়ার 1, কথা বললাম লেয়ার 1, লেয়ার 2, এরকম মাল্টিপল লেয়ার্স থাকে এবং তারপরে কি এখানে আউটপুট। এই হচ্ছে বেসিক আইডিয়া যদি বলি, লেয়ার 2, লেয়ার 3। তো একটা লেয়ার পাস করবে আরেকটা লেয়ারকে, এইভাবে লেয়ার বাই লেয়ার কিন্তু কাজটা হচ্ছে। এরকম আমি একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। ফার্স্ট লেয়ারে কি হলো, ওটা কোথাও ইমাজিন ইউ আর লুকিং এট আ ফটো, একটা ফটো আমি দেখছি। নোটিস সিম্পল থিং, প্রথমে একটা ফটো দেখলে প্রথমে কি নোটিস করি, চোখ। এটা তো চট করে দেখে আমরা পুরো বলে দিই, বাট নর্মালি কি হয়, প্রথমে আমাদের লাইন, ইমেজ, এজ, এগুলো আমরা বললাম। তারপর আমরা দেখলাম যে আই, নোজ, মাউথের শেপ। নেক্সট লেয়ার কি দেখছে, তার চোখটা দেখলো, হ্যাঁ, তার নাকটা দেখলো, তার মুখটা দেখলো। তারপর এগুলো সবগুলোকে কম্বাইন করে কি হলো, একটা ফেস তৈরি হলো। তারপরে সে বুঝলাম ও এটা কিন্তু রাহুল। তাহলে আমাদের কিন্তু এই যে জিনিসটা দেখে যে বোঝাটা, এই যে শেখাটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ করি। আমরা দেখেই মুখে বলে দিলাম যেটা এই মানুষটা, কিন্তু এটা আমাদের যে ব্রেন কিন্তু কাজ কিভাবে করেছিল, প্রত্যেকটা একটা ইনফরমেশন প্রথমে একটা এজ দেখে, তারপরে তার চোখ, নাক, মুখ, কান এগুলো দেখলো, সেইভাবে এক একটা করে একটা ফরমেশন করে কিন্তু তার একটা কাজ কিন্তু আমাদের ব্রেনও করছে। এরকম ধরনের আইডিয়াটাই কিন্তু আমাদের ডিপ লার্নিং এ ব্যবহার করা, যেখানে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে ডিপ লার্নিংটা হয়। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ছাড়াও অনেক রকম নিউরাল নেটওয়ার্ক রয়েছে, রেকারেন্স নিউরাল নেটওয়ার্ক, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, বাট সেগুলো নিয়ে কথা বললাম না। এরকম ধরনের নিউরাল নেটওয়ার্ক আমাদের অলরেডি এর অ্যালগোরিদম তৈরি করা রয়েছে, যেগুলো ব্যবহার করেই কাজগুলো করি। এটাই কিন্তু নর্মালি কলেজ লেভেলে গিয়ে পড়ানো হয়। সেটা একটা আইডিয়া এখান থেকে আমি দেখাবো, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি জিনিস, একটা আইডিয়া আমাদের রয়েছে সিলেবাস। জাস্ট আইডিয়া, জাস্ট আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যেটা এএনএন বলা, ইজ আ কম্পিউটার সিস্টেম ট্রাই টু ওয়ার্ক লাইক আ হিউম্যান ব্রেন। এটা হিউম্যান ব্রেনের মতন কাজ করা এরকম একটা নিউরাল নেটওয়ার্ক, একটা অ্যালগোরিদমস কম্পিউটার সিস্টেম বানানো হয়েছে। ইট হ্যাজ মেনি স্মল ইউনিট কল নিউরনস দ্যাট আর কানেক্টেড টুগেদার। ইচ নিউরন হ্যাজ সাম স্পেশাল ক্যালকুলেশন। মানে এই যে নিউরনস বলতে গেলে এগুলো লেয়ারগুলোকে এগুলো নিউরনস ভাবো, কানেক্ট করা আছে লেয়ার, তার মধ্যে কিছু ক্যালকুলেশন হচ্ছে, হ্যাঁ, এন্ড পাস দ্য রেজাল্ট টু দ্য নেক্সট নিউরন। মানে এ কিছু ক্যালকুলেশন করে তার পরেতে পাস করলো, এ কিছু ক্যালকুলেশন করে তার পরেরটায় পাস করলো, এইভাবে চলতে থাকবে। বাই ওয়ার্কিং টুগেদার দে হেল্প দ্য কম্পিউটার আন্ডারস্ট্যান্ড ডেটা এবং ডিসিশন মেকিং জাস্ট লাইক ইউর ব্রেন লার্ন ফ্রম। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে করে যখন আমরা গেলাম, সেখান থেকে আমরা একটা বুঝতে পারলাম যে ডেটাটা এটা বলতে চেয়েছে, বা এরকম ধরনের ডিসিশন আমাদের লাগবে। এইভাবে জিনিসটা কিন্তু আমরা অ্যাজ এ এক্সপিরিয়েন্স আমরা জিনিসটা শিখতে, এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারি। এখানে একটা গল্প লিখেছে, থিঙ্ক অফ আ ANN, a team of worker passing message। যেটা ইনপুট লেয়ারের মধ্যে কি হবে, কোনো র ডেটা, যেটা পিক্সেল ফটো দিলাম, হিডেন লেয়ার, যেগুলোকে মানে ইন্টারমিডিয়েট লেয়ার গুলোকে হিডেন লেয়ার বলা হয়, টু দ্য থিঙ্কিং। এখানেই এই লেয়ারগুলো সেই কাজগুলো করে, যে কম্বাইন স্মল ডিটেলস ইনটু বিগ আইডিয়াস। সে কম্বাইন করে করে সে বিগ আইডিয়াস করলো। আউটপুট লেয়ার কি করলো, গিভ দ্য ফাইনাল রেজাল্ট লাইক সেইং দিস ইজ আ ক্যাট। ফাইনাল রেজাল্টটা কি করলো, আলটিমেটলি হিডেন লেয়ার গুলো সে পুরো যে প্রত্যেকটি লেয়ার প্রত্যেকটি কাজ তার করে করে তার এগিয়ে গেল, সেখান থেকে তার পুরো রেজাল্টটা কম্বাইন করে সেখানে ফাইনাল আউটপুটে বুঝতে পারলো এটা কিন্তু মেন। ইচ নিউরন চেক ইনফরমেশন, মেক আ স্মল ডিসিশন অ্যান্ড পাস ইট ফরওয়ার্ড ইউজিং অ্যান অ্যাক্টিভেশন ফাংশন লাইক ডিসাইডিং ওয়েদার টু কন্টিনিউ অর টু স্টপ আ সিগন্যাল। এরকম ধরনের কাজ কিন্তু করছে। কি করছে, প্রত্যেকটি যে নিউরন, বা এখানে নিউরনগুলোকে আমরা লেয়ার্সও বলতে পারো, সেই প্রতিটি লেয়ার্স তার নির্দিষ্ট কাজ করে সেটা পরবর্তী লেয়ার্সে পাস করছে বাই সাম অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশনের মধ্যে ম্যাথামেটিক্যাল মডেল এগুলো রয়েছে, যেটা ইনডেপথ আমি গেলাম না। তো সেই গল্পতে তারগুলো এই পাস করে করে কাজগুলো কিন্তু হতে থাকে। এইভাবে একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কিন্তু নর্মালি কাজ করে থাকে। এখান থেকে আমাদের দেখো মেন যে পয়েন্টগুলো, এখান থেকে অ্যাজ এ ক্লাস 12 এর রেসপেক্টে যদি আমাদের ভাবতে হয়, যেটা আর্টিফিশিয়াল ডিপ লার্নিং জিনিসটা কি, একটা আইডিয়া পেলাম। যেটা আমাদের হিউম্যান ব্রেন যেভাবে ভাবে, যেরকম নিউরনস রয়েছে সেভাবে আমাদের লার্নিং প্রসিডিওর হয়, যেখানে আমাদের মাল্টিপল আমাদের লেয়ার যারা কানেক্টেড, প্রত্যেকটি লেয়ার একটা নির্দিষ্ট কাজ করছে, সেই লেয়ারগুলো সে কাজ করে আমাকে ফাইনাল আউটপুট দিই। এইটুকু জানা মানে মোর দ্যান এনাফ ফর দ্য ক্লাস 12 তোমাদের পরীক্ষা। ওয়াই ইজ ডিপ লার্নিং ইজ সো পাওয়ারফুল? ডিপ লার্নিং কেন এখানে পাওয়ারফুল সেটা নিয়ে কথা বলবো। ইট ক্যান হ্যান্ডেল হিউজ এবং ম্যাসি ডেটা। ডিপ লার্নিং ক্যান ওয়ার্ক উইথ মিলিয়ন্স অফ পিকচার
long videos, voice recording, it find a pattern in this large data that are too complex for human or simple program to see. দেখো আমাদের এটা সবথেকে বড় কথা, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর যদি আমি ডিফারেন্স যদি নর্মাল বলি, মেশিন লার্নিং কোন একটি অ্যালগোরিদম যখন কোন একটি এআই বেস সিস্টেম জেনারেট করে, সেখানে তাকে যে অ্যামাউন্ট অফ ডেটা প্রোভাইড করতে, সেটা কিন্তু খুবই নিম্নলিষ্ট কম অ্যামাউন্ট অফ ডেটা কিন্তু দিয়ে কিন্তু করা যেতে পারে। তো ডিপ লার্নিং এ তা হয় না। ডিপ লার্নিং আমাদের মিলিয়ন্স অফ ডেটা বা পিকচার প্রোভাইড করতে হয়, এটা হচ্ছে ফটোস বা লং ভিডিওস, সেটার সাহায্যে কিন্তু আমাদের ও কিন্তু আলটিমেটলি ওটাকে অ্যানালাইজ করে একটা প্রপার কিন্তু একটা জায়গায় আনতে পারে। আমাদের নর্মাল হিউম্যান কিন্তু সেটা প্রযোজ্য করতে পারবে না। ইট লার্ন বাই এক্সাম্পল, বাই ইটস, অটোমেটিক্যালি সে নিজের থেকে শিখছে। এখানে কোনো থার্ড পার্টি কোনো হিউম্যান ইন্টারভেনশন নেই। সে অটোমেটিক্যালি এক্সাম্পল গুলো বা আমাদের ডেটাগুলোকে দেখে সেখান থেকে সে শেখার মতো ক্ষমতা রয়েছে। ইট গিভ হাই অ্যাকুরেসি। ডিপ লার্নিং যেহেতু আমাদের অ্যামাউন্ট অফ ডেটা অনেকটা বেশি, তাহলে এখানে প্রেডিকশন কিন্তু অ্যাকুরেসি অনেকটা বেশি হয়। তাহলে অবভিয়াসলি ডিপ লার্নিং যেসব অ্যালগোরিদম গুলো দিয়ে মানুষেরা কাজ করছে, সেখানকার যে এআই বেসড এখানে যে অ্যানালিসিসটা বা আমাদের প্রেডিকশনটা অনেকটা কিন্তু ভালো হচ্ছে, সামটাইম ইভেন বেটার দ্যান হিউম্যান অলসো। মানে মানুষ যেটা বুঝতে না পারে সেটাও কিন্তু এআই কিন্তু ওই জায়গায় পৌঁছে গেছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এখান থেকে আসলাম অ্যাপ্লিকেশন, যেটা রিয়েল লাইফে যেরকম ইমেজ রেকগনাইজেশন, যে ফেসবুক আমরা যখন কোনো ফটো আপলোড করি, অটোমেটিক আমার সঙ্গে ধরে নাও যে ব্যক্তিটা রয়েছে তার কিন্তু সাজেশন চলে আসলো যে এটা কিন্তু এই লোক, এটা কিভাবে হচ্ছে। এটা কিন্তু আমাদের সেই ডিপ লার্নিং, সেই অ্যালগোরিদম কিন্তু ওই জায়গাটা ব্যবহার করছে। ওই ফটোটুকু যদি সাজেস্ট করার জন্য ওর যে পেছনে যে ফাংশনটা লেখা রয়েছে বা কোডটা লেখা রয়েছে, সেটা কিন্তু সে আলটিমেটলি ডিপ লার্নিং ব্যবহার করেই কাজটা হচ্ছে। গুগলের ফটো সার্চ যখন আমরা করে ফটো দিয়ে সার্চ করি, এখনকার দিনে তো নর্মাল বেরিয়ে গেছে ফটো দিয়ে সার্চ করা গল্প, কোনো প্ল্যাটফর্মেই দিতে পারি, কোনো আমাদের ফ্লিপকার্ট ধরে নাও, অ্যামাজন, সব ফটো আপলোড করলে সেটা সেরকম দেখতে জিনিসপত্রগুলো চলে আসে। ফটো সার্চ টেকনিকও আমাদের এটা দিয়ে কাজ করা। ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যেটাকে সিরি, অ্যালেক্সা, কেন ডিপ লার্নিং। সেলফ ড্রাইভিং কারো আমরা রিইনফোর্সমেন্ট লার্নিং এর এক্সাম্পল, কিন্তু সেখানে ডিপ লার্নিংও আমরা ইউজ করছি ওখানে যে কাজটাকে আরো ভালো করার জন্য। হেলথ কেয়ারে রয়েছে, ল্যাঙ্গুয়েজে রয়েছে, এগুলো সব ক্ষেত্রে কিন্তু আমাদের ডিপ লার্নিং ইউজ করা হয়। পরের পার্টে চলে গেলাম, যেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটা বলেছিলাম আমরা যখন যে কথা বলছি, আমরা একটা যে কোনো রকম নির্দিষ্ট ভাষায় লিখছি, সেটা একটা মেশিন বুঝে সে কাজটা করে দিচ্ছে, সেটা কিন্তু আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর এনএলপির পার্ট। এটা কিন্তু একটা পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির একটা পার্ট, যেখানে কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করছে এবং বুঝছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ। সেটা যে কোনো ভাষাই হতে পারে, যে কোনো হিউম্যান ল্যাঙ্গুয়েজের ভাষাকে সে বুঝতে পারে। যেভাবে আমরা কথা বলি, নেটিভ ওয়েতে কথা বলি, সেগুলো বোঝার মতন ক্ষমতা রয়েছে। এনএলপি কি অ্যালাউ করছে? মেশিন টু কমিউনিকেট উইথ পিপল ইউজিং নর্মাল ল্যাঙ্গুয়েজ লাইক ইংলিশ অর বেঙ্গলি, নট জাস্ট কম্পিউটার কোড। তাহলে এনএলপি কি অ্যালাউ করছে? কম্পিউটার কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজ এখন বুঝতে পারছে। ইংলিশে ভাষা, বাংলায় ভাষা, হিন্দি ভাষা, যা আমরা বলতে চাইছি সেটা টাইপ করি কি মুখে বলি, দুটোই কিন্তু আমাদের বোঝার মতন সে ক্ষমতা রয়েছে। আলটিমেটলি কি মুখে বললেও সেটা কনভার্ট হয় টেক্সট টু অডিও টু টেক্সট কনভার্সন। এখনকার অ্যালগোরিদম রয়েছে বাই ডিফল্ট, পাইথন দিয়ে করলে ইমপ্লিমেন্ট করা যেতেই পারে। তো আমাদের কোনো ব্যাপারই না যে আমাদের একটা অডিও যদি আমি এখানে দিই, সেটাকে টেক্সটে কনভার্ট করাটা কোনো ব্যাপারই না। তো সেখানে অটোমেটিক্যালি টেক্সটে কনভার্টটা তার জন্য কোনো অ্যালগোরিদমই করে দিচ্ছে। তার জন্য কিন্তু এনএলপি পেছনে ইউজ করা হচ্ছে করার জন্য, এবং তারপর ওটাকে যদি প্রসেস করে যে আউটপুটটা দেবে, সেটার জন্য আমাদের এনএলপি ব্যবহার করা হয়। ইট হেল্প টু কম্পিউটার আন্ডারস্ট্যান্ড মিনিং ইন অ্যান্সার কোশ্চেন অ্যান্ড ইভেন টক ব্যাক। আবার সেটাকে আবার সে বুঝে নিয়ে আবার সেই জিনিসটা তোমার উত্তর দেওয়ার মতন ক্ষমতা কিন্তু এনএলপি রয়েছে। নাহলে তো আজ অটোমেটেড চ্যাটবট তো তৈরি হতো না। অটোমেটেড চ্যাটবট তো এনএলপি দিয়ে আমরা যে কথাটা বলছি সেটা সে বুঝে সে তার অ্যান্সার দিচ্ছে। এগুলো করছে কি হয়, যে চ্যাট জিপিটি যে কথাটা দিচ্ছে, যে বুঝে আমাদের অ্যান্সার দিচ্ছে, সেটার জন্য তো এনএলপি পিছনে কাজে লাগছে। জাস্ট লাইক হিউম্যান লার্নিং বাই প্র্যাকটিসিং, এআই ইউজ এনএলপি টু লার্ন প্যাটার্নস ইন ওয়ার্ড, সেন্টেন্স এন্ড কনভারসেশন। যেহেতু আমরা প্র্যাকটিস করে করে কথাবার্তা ল্যাঙ্গুয়েজ বলা শিখছি বা এই বৃত্তান্ত, কিন্তু এনএলপিও কিন্তু আমাদের সাহায্য করছে এআইকে ওয়ার্ডের সঙ্গে সেই ওয়ার্ডের সেন্টেন্স কনভারসেশনের প্যাটার্নগুলোকে ফাইন্ড আউট করার জন্য। এই হচ্ছে বেসিক আমাদের বলতে পারি কি টাস্ক কি আছে। টেক্সট অ্যানালাইজ করে আন্ডারস্ট্যান্ড হোয়াট সেন্টেন্স মিনিং, কি দরকার, ফাইন্ড ইফ a review is positive or negative, রিভিউটা পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু আমাদের টেক্সট অ্যানালাইজ করে আমাদের বুঝতে হয়। যেরকম লাইক ইট ইজ আ মুভি ইজ গ্রেট, এটা পজিটিভ, কোনো খারাপ কথা বললাম সেটা নেগেটিভ, এইভাবে এটাকে অ্যানালিসিস করতে হয় ফার্স্ট। তারপর যে ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করতে হয়, চেঞ্জিং দ্য টেক্সট ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু আদার, একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করাটাকে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন বলে। সেটাও কিন্তু একটা কি টাস্ক অফ এনএলপি বলতে পারি। স্পিচ রেকগনাইজেশন, চেঞ্জিং স্পোকেন ওয়ার্ড ইনটু টেক্সট, এই যে কথাটা বললাম সেটা তুমি টেক্সটে কনভার্ট করে যেটা এক্ষুনি বললাম, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের এনএলপির কাজ। ভয়েস টাইপিং যেটাকে আমরা ফোনে ইউজ করি, সিরি, অ্যালেক্সা, এগুলো সবই কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের এনএলপির কাজ। চ্যাটবট অর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি বলছে?
টকিং উইথ হিউম্যান ন্যাচারালি। এই যে আমরা কোনো অ্যাপ্লিকেশন খুললে কাস্টমার সার্ভিসে গেলেই আমাদের চ্যাটবট ইউজ করা হচ্ছে, সেটা কিন্তু একটা এনএলপির কাজ বলতে পারি। যেমন চ্যাট জিপিটি, কাস্টমার সার্ভিস বট, এগুলো ইউজ করি। এই এনএলপি আমি এক্ষুনি বললাম যদিও বা এই চ্যাট জিপিটি এনএলপি ইউজ করছি। ইনফরমেশন রিট্রিভাল, ফাইন্ডিং ইউজফুল ইনফরমেশন ফ্রম লট অফ টেক্সট, যে টেক্সট দেওয়া হলো সেখান থেকে আর ইউজফুল ইনফরমেশনটাকে স্পেসিফিক্যালি আমাদের খুঁজে বার করাটাও কিন্তু একটা কি টাস্ক অফ এনএলপি বলতে পারি। অ্যাপ্লিকেশন কোথায় ইউজ করছে? ট্রান্সলেশনে ইউজ করছে, যেমন টেক্সট থেকে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজ কনভার্সনে ইউজ করছি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা বললাম, সিরিয়াল এসআই ইউজ করছি। চ্যাট বটে ইউজ করছি মানুষের সঙ্গে কথা বলার জন্য, এআই কথা বলছে এখন। সিম্যান্টিক অ্যানালিসিস, যেন ফাইন্ড আউট পিপল ফিলিং ইমোশন ফ্রম দ্য টেক্সট, মানে একটা কথা লিখলে সেখান থেকে তার ইমোশনটা বোঝা যে কিরকম ধরনের রয়েছে, যেমন যে পজিটিভ নেগেটিভ, যেমন চেকিং ইন সোশ্যাল মিডিয়া পোস্ট ইজ পজিটিভ নেগেটিভ আর নিউট্রাল। এখন যেটা আমরা যে ফেসবুক একটা খুব বড় ফিচার্স দিয়েছে, আমরা যদি কোনো কথা বলি সেই কথাটা যে অ্যাবিউসিভ ওয়ার্ড কিনা এগুলো ডিটেক্ট করা, হ্যাঁ, বা কতটা খারাপ কিনা ভালো কিনা এগুলো সব ডিটেক্ট করা যায়। এগুলো সবই কিন্তু এনএলপির কাজ দিয়ে একটা অ্যাপ্লিকেশন বলতে পারি। টেক্সট সামারাইজেশন, আমরা যে টেক্সটটা লিখছি সেটা সামারাইজ করে দিচ্ছে, সেটাও কিন্তু টেক্সট সামারাইজেশন একটা এনএলপির কাজ, অ্যাপ্লিকেশন বলতে পারি। স্প্যাম ডিটেকশন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এনএলপি কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। তো এনএলপি আলটিমেটলি একটা ওয়ান কাইন্ড অফ অ্যালগোরিদমস, যে অ্যালগোরিদমসগুলো এই কাজগুলো করতে পারছে, এটা অলরেডি বানানো রয়েছে পাইথনের কোনো একটি লাইব্রেরিতে। আমরা ওটাকে ব্যবহার করে ইউজ করে আমাদের যে প্রজেক্ট বা কাজগুলো কিন্তু এইভাবে করা যেতে পারে। তাহলে এখান থেকে আইডিয়া দিলাম যে এটা কি কাজ করে, এটা একটা আইডিয়া দরকার। নেক্সট হচ্ছে আমাদের কম্পিউটার ভিশনে চলে আসলো। কম্পিউটার ভিশন কি বলছে? এটাও কিন্তু একটা ব্রাঞ্চ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দ্যাট এনেবল মেশিন টু সি, অ্যানালাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ভিজুয়াল ইনফরমেশন, যেমন যে ইমেজ, ভিডিও এবং রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট। আলটিমেটলি কি, আমি যদি কোনো মেশিনকে কোনো একটা জিনিস দেখাই, সে বলে দেবে যে এই জিনিসটা এটা কি জিনিস। এটা আমাদের গুগল ফটোজে বলতে পারি। কোনো কিছু আমি ছবি দিয়ে দেখালে গুগল ফটোজে বা গুগল ক্যামেরায় খুললে আমাদের কিন্তু বলে দেয় এটা কিন্তু এই জিনিস, স্ক্যান করলে এটা আপেল, এটা কলা, এটা লেবু। এই যে জিনিসটা, এই যে একটা মেশিন বলছে এই জিনিসটা কি, এটাকে বলা হয় কম্পিউটার ভিশন বলতে পারি। মেক মেশিন ইন্টারপ্রিট দ্য ওয়ার্ল্ড লাইক হিউম্যান ডু উইথ দেয়ার আইস, মানে আমরা যেটা চোখে দেখে যেটা জিনিসটা মানে আমরা পারসিপ্ট করে আমরা যেটা বুঝতে পারি, আমাদের ব্রেন আমরা অ্যানালিসিস করে বলতে পারে, সেই জিনিসটা মেশিনও করতে পারবে। সেরকম ধরনের কোডিং করার জন্য কম্পিউটার ভিশনের গল্প কিন্তু চলে আসে, বাট উইথ মোর অ্যাকুরেসি এবং মোর স্পিড এবং অ্যাকুরেসি। অ্যানালজিতে কি আসছে? জাস্ট অ্যাজ হিউম্যানস ইউজ দেয়ার আই টু সি অ্যান্ড ব্রেন টু আন্ডারস্ট্যান্ড what is seen, সেরকম কম্পিউটার ভিশন ইউজ ক্যামেরা অ্যাজ দ্য ইনপুট অ্যান্ড অ্যালগোরিদম প্রসেসিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য আউট। তাহলে এটা যে আমরা যে চোখে দেখে ব্রেন অ্যানালিসিস করে, সেরকম কম্পিউটার ভিশনে কি হয়, ক্যামেরা দিয়ে ইনপুট না হয়, অ্যালগোরিদম দিয়ে প্রসেস করা, আর তার বিনিময় যে কি জিনিস সেটা বোঝাটা, এটা কিন্তু আউটপুট। এই হচ্ছে ব্যাপার। হাউ কম্পিউটার ভিশন ওয়ার্ক, ইমেজ আর ভিডিও প্রথমে ক্যাপচার করা, মেশিন রিসিভ ইনপুট থ্রু ক্যামেরাস এবং সেন্সার। ক্যামেরা সেন্সার্স দিয়ে ইনপুট প্রোভাইড করে, শুধু যে ক্যামেরাই ব্যবহার করবে, সেন্সার্সও ব্যবহার করি। প্রি প্রসেসিং কি হয়? ক্লিনিং, ফরম্যাটিং ডেটা, রিসাইজিং ইমেজ, রিমুভিং নয়েজ, যে ইমেজটা সেখান থেকে রিমুভ করা, ইমেজটাকে ক্লিয়ার করা, ইমেজ ক্লিয়ারিং এর গল্প করা হয়। তারপর সেখান থেকে ফিচারকে এক্সট্রাক্ট করা, ডিটেক্ট কি এলিমেন্ট লাইক এজ, শেপ, কালার এবং প্যাটার্ন, এগুলো থেকে কোনো ছবি থেকে এজ, শেপ, কি কালার, প্যাটার্ন, এগুলো সবই ডিটেক্ট করা হচ্ছে। অ্যানালাইজ অ্যান্ড রেকগনাইজ, কি যে মেশিন আইডেন্টিফাই অবজেক্টস, ফেস, টেক্সট অর মুভমেন্ট, কি অ্যানালাইজ করতে পারে, কোনো অবজেক্ট আছে কিনা, কোনো ফেস আছে কিনা, কোনো টেক্সট আছে কিনা, এগুলো সবই কিন্তু এগুলো মেশিন অ্যানালাইজ করে। এবার তার বিনিময়ে তার আউটপুটটা আউটপুট বা ডিসিশন কি প্রোভাইড করবে? এআই মেক ডিসিশন বেস অন হোয়াট ইট সি, দেখে সেটা ওখান থেকে বলবে। এক্সাম্পল, স্টপ দ্য কার ইফ আ পেডিস্ট্রিয়ান ইজ ডিটেক্টেড, কোনো মানুষকে দেখলে, পেডিস্ট্রিয়ান মানুষ দেখলে কারটা বন্ধ করে দাও, মানে কারটাকে স্টপ করে দাও। এরকম ধরনের কিন্তু কম্পিউটার ভিশন এইভাবে কাজ করে। অ্যাপ্লিকেশন কোথায় কোথায় রয়েছে? ফেস রেকগনাইজেশনে রয়েছে, আনলকিং স্মার্টফোন, ট্যাগিং পিওপিল ইন ফটো, যেটা জানি ফেস রেকগনিশন। আমরা যখনই আমাদের ফোনে সিকিউরিটি ফিচার্স রয়েছে, বা আমরা ফেসবুকে যদি কোনো ছবিতে সেখান থেকে ট্যাগ করার মতন গল্প রয়েছে। অ্যানানামাস ভেহিকেল, ডিটেক্টিং লেন, আদার ভেহিকেল, পেডিস্ট্রিয়ান এবং ট্রাফিক লাইট, সেটা দিয়ে আমরা কোনটা রাস্তা, কোনটা ফুটপাথ, কোনটা আদার কোনো ভেহিকেল আছে কিনা, কোনো মানুষ আছে কিনা, এগুলো আমরা টেসলা সেলফ ড্রাইভিং কারে ইউজ করি। হেলথ কেয়ারে আমাদের রিপোর্ট দিলে সেই রিপোর্টের ছবি অ্যানালিসিস করে ডিজিজ ডিটেক্ট করা, এটা এক্ষুনি বললাম। টিউমার ক্যান্সার হবে কিনা এরকম ধরনের ডিটেকশন করতে পারি। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ডিটেক্ট ডিফেক্ট ইন প্রোডাক্ট অন অ্যাসেম্বলি লাইন, মানে যে লাইনে একটা লাইন বা লাইন জিনিসপত্র যাচ্ছে তো সেখান থেকে ডিটেক্ট করা, এগুলো। সিকিউরিটি এবং সার্ভেলেন্সের মনিটর, সিসিটিভি ফুটেজ ফর সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস, এই ফুটেজটা দেখা সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস জন্য এটাও আমরা করতে পারি। রিটেলে আমরা অ্যামাজন গো স্টোর, ডিটেক্ট আইটেম পিক বাই কাস্টমার উইদাউট চেক আউট, মানে অ্যামাজন গো স্টোরে কোনো কাস্টমার কোনো আইটেম নিয়েছে, সেটা চেক আউট হয়নি, এরকম ধরনের কোনো কম্পিউটার ভিশন কিন্তু এগুলো কিন্তু কাজ করছে এটার উপর। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো মাথায় রাখলাম। এবার নেক্সট কনসেপ্টে আসলাম, সার্চ অ্যাজ অপটিমাইজেশন। বেসিক কনসেপ্ট আমাদের শুধু সিলেবাসে রয়েছে, এর থেকে বেসিক নেই, এর থেকে বেশি পড়তে হবে, জাস্ট এর আইডিয়াগুলো। প্রথমেই বলছি এগুলো কিন্তু অনেক ভাস্ট টপিক, বাট তোমাদের সিলেবাসে যেটা রয়েছে ক্লাস 12 এবং কনসেপ্ট অফ 4th সেমিস্টারে, জাস্ট এটা আইডিয়া, এটা কি জিনিস তার একটা আইডিয়া রাখতে হবে। ঠিক আছে,
প্রথম এখান থেকে যে সার্চ অপটিমাইজেশন এবং বেসিক কনসেপ্ট প্রথম যে পয়েন্টটা ছিল আমাদের হচ্ছে স্টেট স্পেস সার্চ। এটা কি গল্প সেটা নিয়ে কথা বলবো। দেখো এবার এখান থেকে সার্চিং এর গল্প এখান থেকে খুব সুন্দরভাবে শুরু হবে। এবার এখানে মেন কথা হচ্ছে কি, এটা নিয়ে যখন কথা বলি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই যে সব রকম জিনিসটা দেখে একটা আইডিয়া তোমাকে একটা অপটিমাইজ সলিউশন দেওয়ার তোমাকে চেষ্টা করে। যে কোনো এআই যে প্রবলেমটা আমরা নিয়ে কথা বলি সেটা প্রথমে সার্চ করে বেটার সলিউশনের জন্য, ঠিক আছে? তো সেটা যে সার্চ করার জন্য আমাদের যে সার্চিং টেকনিকটা ইউজ হচ্ছে সেগুলো স্টেট স্পেস সার্চ। যেরকম ধরো না আমি একটা স্টেটে দাঁড়িয়ে রয়েছি, এরকম একটা গল্প ধরো একটা স্টেট ধরো না কথা বলছি, তো সেখান থেকে আমাদের ধরো না তিনটে এরকম আর পরবর্তীকালে স্টেপ হতে পারে। যেরকম আমি যদি একটা কথা বলি যে আমি যদি একটা চেস খেলছি ধরে নাও, তো আমি যদি একটা গুটিকে মুভ করি তার বিনিময়ে কি কি পরবর্তীকালে কি কি জিনিস আমি করতে পারি তার একটা ভাবনা, মানে আমি এখান থেকে একটা রয়েছি, আমি যদি একটা অ্যাকশন পারফর্ম করি আমি এরকম তিনটে জায়গায় পৌঁছাতে পারবো, ঠিক আছে? এবং সেখান থেকে যদি এই অ্যাকশনটা নিই তাহলে এখান থেকে আরো ধরে নাও এরকম 3-4টে জায়গায় এরকম পৌঁছাতে পারবো। এই যে স্টেটগুলোকে আমি একটা জায়গা থেকে কোনো একটি অ্যাকশন পারফর্ম করে আরেকটা জায়গায় পৌঁছাচ্ছি, এটাকে যদি আমি ইনডেপথ অ্যাজ আ ট্রি আকারে বলি সেটাকে বলে স্টেট স্পেস ট্রি বলা হয়। আর এই যে ট্রিটাকে থেকে সার্চ করে যে অপটিমাল বা আমাদের আলটিমেট সলিউশনটা ফাইন্ড আউট করাটাকে বলা হয় স্টেট স্পেস সার্চ বলা হয়। তাহলে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে আমার কি কি পসিবিলিটিস আগে হতে পারে তার যদি এটাকে এক্সপ্লোর করি সেটাকে বলা হয় স্টেট স্পেস সার্চ বলা হয়। মানে আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে কোনো অ্যাকশন পারফর্ম করে আমরা আলটিমেটলি একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। যেরকম গল্পটা হচ্ছে এটাকে ধরো না ইনিশিয়াল স্টেট বলতে পারি, এটাকে ইনিশিয়াল স্টেট, আর এটাকে বলা হয় গোল স্টেট। মানে আমাকে দাঁড়িয়ে আছি এখানে, পৌঁছাতে এখানে হবে। এদের মধ্যে অনেকগুলো এরকম ইন্টারমিডিয়েট স্টেপ হবে যে কিনা আমাদের আলটিমেটলি আমাদের গোল স্টেটে আমাদের নিয়ে পৌঁছাবে। এরকম ধরনের গল্পটা এইভাবে ভাবো একটুখানি। তো সেখান থেকে দাঁড়িয়ে ইনিশিয়াল স্টেটে এটা আমাদের অনেকগুলো রাস্তা আছে সে গোল স্টেটে পৌঁছানো, কোন রাস্তাটা বেস্ট বা কোন রাস্তা দিয়ে গেলে গোলে পৌঁছাবো। সবসময় যেরকম ব্যাপার না গোলটা সবগুলো গিয়ে গোলে আটকাচ্ছে এরকম নাও হতে পারে, এরকম হতে পারে। এটার জন্য গোল স্টেট ধরে না, তাহলে আমাদের অনেকগুলো স্টেটে গিয়ে পৌঁছাবো, সবগুলো কিন্তু গোল না হতে পারে। গোল হচ্ছে আমাদের এই স্টেটটা, এরকম কোন স্টেটটা গিয়ে গোলে পৌঁছাবে সেটা আমাকে সার্চ করে করে দেখতে হবে। এরকম ধরনের যে সার্চিংটাকে বলা হয় স্টেট স্পেস সার্চ বলা হয়। তাহলে এখান থেকে যদি আমি থিওরিটিক্যাল কনসেপ্টে চলে যাই, স্টেট স্পেস সার্চ দ্য মেথড অফ প্রবলেম সলভিং ইন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে আমাদের মেনলি এটাকে ইউজ করা প্রবলেম সলভিং এর জন্য। আর প্রবলেম ইজ রিপ্রেজেন্ট আ সেট অফ স্টেট, মানে পসিবল সিচুয়েশন যেটা বললাম, প্রবলেমগুলোকে তুমি সেট অফ স্টেটে বা পসিবল সিচুয়েশনে তুমি এটাকে রিপ্রেজেন্ট করো। এআই সার্চ থ্রু দি স্টেটস বাই অ্যাপ্লাইং অপারেটর বা অ্যাকশন। মানে এই যে এই স্টেট থেকে যে স্টেটে আসবে কোনোটা অ্যাকশন পারফর্ম করে, অ্যাকশন বলতে কোনোটা কাজ করে। আমি সিম্পল কথা যদি বলি, একটা গুটিকে সরালাম, একটা গুটি দাবায় যখন সরালাম এটাকে আমি অ্যাকশন পারফর্ম করলাম, করে আমি তার পরের স্টেটে আসলাম। এটা তুমি এভাবে ভাবো। দ্য অবজেক্টিভ ইজ টু রিচ দ্য গোল স্টেট স্টার্টিং ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট। আমাদের গোল স্টেট পৌঁছানো ইনিশিয়াল স্টেট থেকে, এটা যে মেন অবজেক্ট। এইভাবেই আমরা যদি সার্চিংটা করি গোল থেকে আমাদের ইনিশিয়াল থেকে আমাদের বা বলতে পারি গোল স্টেটে পৌঁছানো, এটাই যে সার্চিংটাকে বলা হয় স্টেট স্পেস সার্চ বলতে পারি। কি কম্পোনেন্ট থেকে স্টেট যেটা রিপ্রেজেন্ট করে প্রবলেমের পার্টিকুলার পয়েন্ট, এগুলো সবই কিন্তু স্টেট। এটাও স্টেট, এটাও স্টেট, এগুলো সবই স্টেট। বাট আমাকে এখান থেকে এখানে পৌঁছাতে হবে, এখানে অনেকগুলো সবই স্টেট। দিস আর অল দ্য স্টেটস। ইনিশিয়াল স্টেট যেটা আমাকে বলে দেওয়া রয়েছে, যেখান থেকে আমাদের সার্চিংটা বিগিন হলো। গোল স্টেট মানে যেখানে কি আমাদের আলটিমেটলি সলিউশন পেয়ে গেছি, মানে যেখানে কি আমি থেমে যাবো। অপারেটর কথার মানে হচ্ছে যে অ্যাকশনটা পারফর্ম করেছি ওয়ান স্টেট টু অ্যানাদার, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্য যে অপারেশনটা পারফর্ম করে তাকে আমাদের বলা হয় ওয়ান কাইন্ড অফ অ্যাকশন বলতে পারি বা অপারেটার্স বলতে পারি। আর স্টেট স্পেস মানে যত রকম আমাদের কমপ্লিট এই যে যতগুলো আমাদের স্টেট রয়েছে সেগুলোকে সব বলা হয় স্টেট স্পেস বলা হয়। মানে একটা প্রবলেমের এতগুলো পসিবিলিটিস হতে পারে, সেখান থেকে আমি আমার আলটিমেট গোলে আমি পৌঁছাচ্ছি। মানে এটা গেলে আমি এখানে চলে যাবো, এটা গেলে আমি ওখানে চলে যাবো। মানে নর্মালি এভাবে ভাবো না, একটা রাস্তায় দাঁড়িয়েছো, একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে, যেখান থেকে 3 রাস্তা বেরিয়েছে। তুমি 3 রাস্তায় তুমি জানো না 3টে রাস্তার কোথায় গিয়ে শেষ হচ্ছে। তাহলে আমাকে তুমি জানো যে আমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে, তো তুমি 3 রাস্তাকে প্রথমে ঘুরে আসো, তাহলে তো হয়ে গেল। 3 রাস্তা দিয়ে তুমি যে জায়গাগুলোতে পৌঁছাবে সেটাকে তুমি ওয়ান কাইন্ড অফ কি বলতে পারো, যেটা সেই স্টেট বলতে পারি। দাঁড়িয়ে আছো এখানে, তোমাকে তুমি জানো না যে এটা এখানে পৌঁছাচ্ছে, এটা তুমি দেখতে পাচ্ছ না, শেষটা দেখতে পাচ্ছ না, দাঁড়িয়ে তুমি এখানে আছো। তাহলে এখানে 3টে তোমার স্টেট রয়েছে। হ্যাঁ, তুমি যদি এই রাস্তা দিয়ে যাও তাহলে এখানে যাবে, কোনো একটা অপারেশন পারফর্ম করলে তুমি এখানে চলে যাবে, এখানে চলে যাবে বা এখানে তো চলে যাবে। এবার ডিপেন্ডটা হচ্ছে তুমি এই যে চলে গেলে সেটা আলটিমেট তোমার গোল কোনটা দিয়ে তুমি গোল পৌঁছাবে, তোমাকে সবগুলো তোমাকে দেখে আসতে হবে। তো এগুলোকে কি বলে, সবগুলো স্টেটস আমি বলতে পারি। স্টেপস কি রয়েছে, স্টার্ট ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট, সার্চিং এর কি ইনিশিয়াল স্টেট দিয়ে সার্চ করলাম ধরে নাও। এক্সপ্যান্ড দ্য স্টেট বাই অ্যাপ্লাইং অপারেটর, মানে এখান থেকে যখন আমি রয়েছি কোনো অ্যাকশন পারফর্ম করলে, মানে হেঁটে গেলে এখানে পৌঁছাবো, অটোয় গেলে এখানে পৌঁছাবো, রিস্কায় গেলে এখানে পৌঁছাবো,
কথা কথা আমি বললাম কোনো অপারেশন পারফর্ম করে একটা স্টেট আমি চেঞ্জ করি। এক্সপ্লোর নিউ স্টেট বা ইউজিং সার্চ স্ট্র্যাটেজি, এখান থেকে আবার তুমি ফার্দার কি কি স্টেপ আছে তুমি দেখলে, এক্সপ্লোর করলে। এবার তোমার সবগুলো স্টেটকে এক্সপ্লোর করতে হবে। চেক ইফ দ্য কারেন্ট স্টেট ইজ দ্য ম্যাচিং দ্য গোল। প্রত্যেকটা যখন ধাপে তুমি গেলে, এখান থেকে তুমি এখানে যখন আসলে বা এখানে তুমি, আমি এক একটা অ্যাকশন পারফর্ম করে এখানে আসলাম, তো প্রথমে যখন আমি এই অ্যাকশনটা পারফর্ম করে এখানে আসলাম, চেক করলাম এটাই কি আমার গোল স্টেট না, তাহলে আমি এখানে আবার একটা অন্য অ্যাকশন পারফর্ম করে এখানে আসলে এটাই গোল স্টেট না, এই অ্যাকশন এখানে আসলে গোল স্টেট না। তারপর তোমাকে এগুলোকে এরকমভাবে পারফর্ম করতে হবে, মানে অ্যাকশনটাকে এইভাবে পারফর্ম করে আমাদের পরবর্তীকালে স্টেটগুলোতে ভিজিট করতে হবে, যেখানে তুমি গোল স্টেট পৌঁছাবে সেখানে তুমি আটকে যাবে। এই হচ্ছে ব্যাপার, টার্মিনেট when the goal state is found। এই হচ্ছে বেসিক আইডিয়া। এক্সাম্পলের মধ্যে ইনিশিয়াল স্টেট কি ধরে নাও, একটা কথা বলছে, এটা আনসলভ পাজল ধরে নাও, এটাকে আমি অ্যারেঞ্জ, মানে পাজল হয় না, এটা 3x3 ধরনের একটা পাজলের কথা বললাম। এই পাজল ধরে নাও 2 আছে, 1 আছে, 4 5 7 9, আর এদিকে ধরে নাও 3 কি আছে 6। এটা হচ্ছে ইনিশিয়ালটা পাজল রয়েছে, তোমাকে আলটিমেটলি নিয়ে যেতে হবে এই জায়গাটায়, পাজলটা এরকম ভাবে ধরে নাও রয়েছে 1 2 5 6 7 8। অ্যাকশন কি পারফর্ম করবে, হয় যে খালি ঘরটা রয়েছে তুমি হয় মুভ লেফট রাইট আপ ডাউন, 4টে অ্যাকশন তোমার কাছে আছে, আপ ডাউন লেফট রাইট। তুমি যদি এখান থেকে যদি 4টাকে এখানে সরাও, তাহলে একটা অপারেশন গুলো তুমি একটা নতুন স্টেটে পৌঁছান। নতুন স্টেটটা কিরকম দেখতে হবে দেখো, এই স্টেটটা এরকম দেখতে হবে, যদি আমি ছোট করে দেখাই, এখানে 2 থাকবে, 1 থাকবে, 4 থাকবে, এখানে 5, এখানে 3, এখানে 6 7 9। তাহলে এই যে তুমি এটাই তোমার হচ্ছে এই জায়গাটা, তুমি এই স্পেসটা তুমি শিফট করতে পারো, চেঞ্জ করতে পারো। আমি এখানে মুভ লেফট করলে, লেফট করে তুমি এই স্টেটে গিয়ে পৌঁছালে, তাহলে এটাকে আমার গোল স্টেট না, তাহলে আমি আবার ফার্দার এটাকে এ করবো। আমি আলটিমেটলি দেখো 4টা আমার এই জায়গায় চলে এসে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ফার্দার আমি এ করবো, যেখানে 1টা নিচে নামলাম, হ্যাঁ, তারপরে 2টাকে এপারে আনলাম, এই করতে থাকবো আমরা আলটিমেটলি, করতে করতে বা পাজলটাকে অ্যারেঞ্জ করবো। সোয়াপ অর মুভ এলিমেন্ট, পাজল ইজ কারেক্ট অর্ডার, স্টেট পেজ হচ্ছে অল দ্য পসিবল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য পাজল। যত রকম পাজল হতে পারে সেটা একটা ছবির আকারে যদি দেখায়, তাহলে সেটা হচ্ছে তোমার পসিবল অ্যারেঞ্জমেন্ট। তো আলটিমেটলি প্রত্যেকটা স্টেটে দাঁড়িয়ে আমাকে আলটিমেটলি দেখতে হবে যে পরবর্তীতে কতগুলো স্টেট হতে পারে, এবং সেটাকে পরবর্তীকালে অ্যানালিসিস করে এগিয়ে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া আমাদের, বলতে পারি আমাদের স্টেট স্পেস সার্চিং এর। নেক্সট সার্চ স্ট্র্যাটেজি কি বলছে, কি কি স্ট্র্যাটেজি ইউজ করবো, বলছে সার্চ স্ট্র্যাটেজি ডিফাইন হাউ অ্যান এআই এজেন্ট এক্সপ্লোর দ্য স্টেট স্পেস। এআই যে এজেন্ট, এআই যে অ্যালগোরিদম কিভাবে স্টেটটাকে এক্সপ্লোর করছে টু রিচ দ্য গোল। গোল যাওয়ার জন্য কিরকম ভাবে, এক হতে পারে তোমার ফরওয়ার্ড সার্চ, যাকে বলে ডেটা ড্রিভেন, বা হতে পারে গোল ড্রিভেন, যেটাকে বলে ব্যাকওয়ার্ড সার্চিংও বলা হয়। ফরওয়ার্ড সার্চিং কি, যেখানে আমাদের প্রথমে শুরুটা হয় ইনিশিয়াল স্টেট থেকে, আর অ্যাকশন বা অপারেটর সে অ্যাকশন করে স্টেপ বাই স্টেপ নতুন স্টেট জেনারেট হয়, আর আমরা আলটিমেটলি চেক করতে থাকি যতক্ষণ আমাদের গোল স্টেট না পৌঁছালাম। তাহলে ফরওয়ার্ড সার্চ মানে ইনিশিয়াল থেকে, মানে শুরু থেকে শেষে পৌঁছাচ্ছি, মানে আমাদের ইনিশিয়াল থেকে আমাদের গোলে গিয়ে পৌঁছাচ্ছি, এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড সার্চিং বা ডেটা ড্রিভেন সার্চিং। ঠিক আছে, ক্যারেক্টার থেকে বুঝলাম ডিরেকশন গোল থেকে আমাদের স্টার্ট থেকে গোলে যাচ্ছি, এখানে আমাদের এক্সপ্যান্ডিং নোন ফ্যাক্ট অর ইনিশিয়াল কন্ডিশন, মানে আমাদের ইনিশিয়ালটা জানি আমরা সেভাবে আমরা এগিয়ে চলি। ঠিক আছে, স্টার্টটা আমাদের ক্লিয়ারলি নোন আছে, এবং দ্য নাম্বার অফ পসিবল গোল ইজ লার্জ, এরকম হতে পারে, নাম্বার অফ গোলস অনেক হতে পারে, যেটা অনেক রকম রুট হতে পারে, এইরকম গল্প হতে পারে। অ্যাডভান্টেজ কি হচ্ছে, স্ট্রেট ফরওয়ার্ড, এটা প্রথমে স্টার্ট থেকে এন্ডে যাচ্ছি, এটা খুবই সিম্পল, বলতে পারি ইউজফুল ওয়েন মাল্টিপল গোল স্টেট এক্সিস্ট বাট অনলি ওয়ান স্টেট, মানে একটা স্টার্ট হবে, মাল্টিপল গোল হতে পারে, সেখানেও আমরা কাজে লাগাই, যেটা আমাদের পরবর্তীকালে যে অ্যালগোরিদম গুলো এটার দিয়ে ভিত্তিতে তৈরি করা আছে, ডিএফএস, ইউনিফর্ম কস্ট এবং এ স্টার অ্যালগোরিদম, কিছু কিছু তোমাদের সিলেবাসে রয়েছে, এগুলো নিয়ে কথা বলবো। ডিসঅ্যাডভান্টেজ কোথায় লাগে, ক্যান এক্সপ্লোর আ হিউজ নাম্বার অফ এলিমেন্টেড, অবভিয়াসলি আমাদের সবগুলো দরকার ছাড়া স্টেটগুলোও কিন্তু আমরা এখানে এক্সপ্লেন করি, মানে এক্সপ্লোর করি, and or not well specified, many ওয়েস্ট, এখানে টাইমিং ওয়েস্টেজও কিন্তু অনেকটা বেশি বলতে পারো এখানে হতে। এই হচ্ছে আমাদের বেসিক আমাদের ফরওয়ার্ড সার্চ। আরেকটা যে ব্যাকওয়ার্ড সার্চ, যেটাকে বলে গোল ড্রিভেন সার্চও বলা হয়, এখানে আমাদের গোল স্টেট থেকে আমরা শুরু করি কাজ, আমাদের ওয়ার্ক ব্যাকওয়ার্ড বাই ফিগারিং আউট হুইচ স্টেট উড লিড টু দিস গোল। মানে আমি পেছন দিয়ে শুরু করলাম, যেটা ব্যাক ক্যালকুলেশন বলে, আমি পেছন দিয়ে শুরু করলাম, এর আগে কে আছে, হ্যাঁ, এইটা কি কোথা থেকে এসছে, সেইভাবে আমরা মানে শেষ থেকে শুরুতে যাচ্ছি। ট্রেস ব্যাক আনটিল ইট ফাইন্ড দ্য ইনিশিয়াল, ট্রেস ব্যাক করতে হবে আনটিল যে ইনিশিয়াল স্টেজটা যতটা ইজিলি আমরা পেয়ে যাবে। গোল থেকে স্টার্টে যাবে, যেটা কথাটা বললাম, এখানে গোল ইজ ওয়েল ডিফাইন্ড, এটা মাথায় রাখতে হবে, এখানে কখন ব্যবহার করবো যেন গোল ডিফাইন হবে। দে আর মেনি পসিবল স্টার্ট স্টেট অনেকগুলো হতে পারে, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে, যেখানে আমরা এক্সাম্পল মেডিকেল ডায়াগনোসিস, থিওরেম প্রুভিং, ট্রাভেল শুটিং সিস্টেম এগুলো ব্যবহার করি। অ্যাডভান্টেজ কি চলে আসছে, এফিশিয়েন্ট ওয়েন দ্য এআই ইজ স্পেসিফাইড এন্ড ক্লিয়ার ডিস্ক, কোথায় দরকার অ্যাডভান্টেজ, যেখানে গোলটা আমাদের স্পেসিফিক্যালি আমাদের ডিফাইন করে দেওয়া রয়েছে। অ্যাভয়েড এক্সপ্লোরিং ইররিলেভেন্ট পার্ট অফ দ্য সার্চ স্পেস, যেগুলো আমাদের দেখো দরকার নেই সেগুলো কিন্তু আমরা আর এক্সপ্লোর করি না, যেগুলো দরকার সেটার মধ্যে মেনলি ডিল করি। ওয়ার্ক ওয়েল ইন রিজনিং
অ্যান্ড ডায়াগনোস্টিক আমরা ইউজ করতে পারি, এক্সপার্ট সিস্টেমে ইউজ করি। ডিসঅ্যাডভান্টেজ কি বললাম, ডিফিকাল্ট, এখানে আমাদের ইফ দ্য গোল ইজ নট আমাদের টু ব্রড, মানে এটা কোথায় ডিফিকাল্ট, ইফ গোল ইজ নট ওয়েল ডিফাইন্ড অর টু ব্রড, এখানে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। রিকোয়ার্ড দ্য সিস্টেম টু নো পসিবল গোল কন্ডিশন ইন অ্যাডভান্স, তো গোলটা আমাদের আগে জানতে হবে, এটা মেইন কথা, সবসময় তো গোল আমাদের জানতে পারি না, এই সমস্যা। মে নট ওয়ার্ক ওয়েল when the path of the goal is very long or unclear, path of the goal is very long unclear হলে কিন্তু এটা করা যেতে পারে। এই হচ্ছে বেসিক এখান থেকে আইডিয়া পেলাম। এবার নেক্সট চলে গেলাম আমাদের টাইপ অফ সার্চ ইন এআই। টাইপ অফ সার্চের কথা বলবো, অত ধরনের সার্চ হতে পারে। সার্চকে অলরেডি দুভাবে আমাদের ডিফাইন করা আছে, একটাকে বলে আনইউনিফর্ম সার্চ আর একটা হচ্ছে ইউনিফর্ম সার্চ, ইনফর্ম সার্চ। একটা যে আনইনফর্ম সার্চ, এটা যে ইনফর্ম সার্চ। এই কথাটার মানে কি, প্রথমে এই দুটো কথা বলবো, তারপরে ক্যাটাগরাইজ গুলো ভালো করে দেখবো। তো ইনফর্ম কথাটা আনইনফর্ম দিয়ে শুরু করি। যাকে বলে ব্লাইন্ড সার্চিং টেকনিক, মানে আমি খুঁজতে শুরু করেছি, আমার কোনো ডোমেন নলেজ নেই, আমি কোন জায়গা দিয়ে, আমি কথা যদি বলি, আমি ডিকশনারি আমি হাতে নিয়েছি, ডিকশনারিতে কোনো একটি শব্দ খুঁজবো, তাহলে আমি যদি ডিকশনারি ব্যাপারে একটু জানি, তাহলে কি আমি ধরে নাও শব্দটা ধরে নাও, কথা বলছি, আমাদের শব্দটা আমাদের টি দিয়ে শুরু হচ্ছে, ধরে তাহলে আমি ডাইরেক্ট টিতে পৌঁছে যাবো, গিয়ে সেখানে টি এর আমি সেট বাই সেট টি এর পর ধরে আমি কথা বলতে একটা শব্দ আমি নিয়ে আসি, যেটা হচ্ছে ধরে নাও দিস, এই শব্দটা আমি মানে শুনতে যাই, তাহলে প্রথমে টিতে যাবো, তারপরে টি এর পরে এইচে যাবো, তারপরে আই, তারপরে এস, তাহলে আমার তাড়াতাড়ি হবে। আমি যদি এখন ডিকশনারি ব্যবহারই না করতে, আমি একদম ফার্স্ট পেজ থেকে দেখা শুরু করলাম, পেজ নাম্বার 1 থেকে দেখা শুরু করছি, তাহলে আমাকে যদি আমার ডিকশনারির নলেজ না থাকে, ডিকশনারি করে ব্যবহার করতে হবে, তাহলে আমি খুঁজতে কিন্তু অনেকটা সময় কিন্তু আমরা খেয়ে যাবে। তো সেরকম ধরনের খুঁজতে খোঁজাটাকে বলে আনইনফর্মড বা ব্লাইন্ড সার্চিং টেকনিক, তার আন্ডারে বিএফএস, ডিএফএস এগুলো পড়ে। আরেকটা হচ্ছে ইনফর্ম সার্চ, যেটা হিউরিস্টিক ইউজ করে, যেখানে আমার ডোমেন নলেজটা লাগে, এডুকেশনাল গেস ব্যবহার করে, এটা গেস তৈরি করি, যে আমি হুট করে পেজটা, আমি দেশ তো আমি হুট করে একটা এমন জায়গায় খুললাম যেটা কিছুটা টি এর আগে চলে গেল বা টি এর একটু পরে চলে গেল, তো এরকম ভাবে আমরা একটা গেস, মানে আমি যখন সার্চ করতে হবে, যে সার্চিং নলেজটা, এই সার্চের ডোমেন নলেজটা আমি তাকে নিয়ে কিন্তু এগাবো, তাকে বলে হিউরিস্টিক সার্চ বলা বা ইনফর্ম সার্চ টেকনিক বলা। তো আগে আমরা এগুলো নিয়ে কথা বলবো। প্রথম যেটা আনইনফর্ম সার্চের মধ্যে ব্রেথ ফার্স্ট সার্চ টেকনিক, যেটা বেসিক্যালি আমরা কিভাবে কাজ করা দেখাচ্ছি। ধরুন এটা আমাদের সেই স্টেট রয়েছে, দিস আর দ্য স্টেটস, এইভাবে আমাদের রয়েছে, ধরুন এই স্টেটস আমরা ফাইন্ড আউট করেছি বা এক্সপ্লোর করেছি, এটা স্টেট স্পেস, মানে একটা প্রবলেমে এতগুলো স্টেটস রয়েছে। তো এখানে সার্চিংটা কিভাবে হবে, লেভেল বাই লেভেল, মানে শুরু হবে এখান থেকে, তারপরে এই লেভেলটা পুরো দেখা হবে, তারপরে গিয়ে আবার এই লেভেলটা পুরো দেখা হবে, মানে লেভেল বাই লেভেল সার্চিং করাকে বলা হয় ব্রেথ ফার্স্ট সার্চ। ঠিক আছে, এক্সপ্লোর দ্য স্টেট স্পেস, এটাকে এই যে এই ট্রিটা দেখতে, যে আমি মানে ড্র করেছি ট্রিটা, এই ট্রিটাকে বলে স্টেট স্পেস ট্রি বলতে পারো বা স্টেট স্পেস বলতে পারো। সার্চিংটা যদি লেভেল বাই লেভেল, তাকে বলা হয় ব্রেথ ফার্স্ট সার্চ বলবো। ঠিক আছে, the start from the root node and explore all immediate intermediate neighbor before moving to deeper, মানে আমি আর কিন্তু তার লেভেলে, মানে প্রথম এখান থেকে শুরু করলাম, তার পরের লেভেলে সবাইকে আমি চেক করলাম, তারপর আমি গেলাম, এইভাবে আমি গোল স্টেটে পৌঁছানোর চেষ্টা করি। স্ট্র্যাটেজি কমপ্লিট অলওয়েজ ফাইন্ড সলিউশন, যদি কোনো সলিউশন থাকে তাহলে অবভিয়াসলি এক্সিস্ট করলে এটা পাবে। আর এটা অপটিমাল শর্টেস্ট পাথ দিয়ে করতে পারি। কমপ্লেক্সিটি কি, ওটা বি টু দি পাওয়ার বি হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর, আর ডি হচ্ছে তোমার ডেপথ অফ দ্য সলিউশন, জাস্ট আইডিয়া এখান থেকে রাখো। আর পেজ কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি, যেখানে অল নোটস আর ট্রাভেল, আমরা এ করেই প্রত্যেকটা লেভেলে আমরা সার্চ করছি। তখন এটা ব্যবহার করা খুব ভালো, যেখানে সলিউশন শর্টেস্ট সলিউশন নিডেড অ্যান্ড ব্রাঞ্চিং ফ্যাক্টর ইজ ম্যানেজেবল, মানে যে ব্রাঞ্চ, মানে স্টেট পেজ ট্রি এর যে ব্রাঞ্চগুলো ব্রাঞ্চ করছে, মানে এই যে ব্রাঞ্চ, এটা থেকে এখানে দুটো গেল, ব্রাঞ্চটা যখন কম আছে ম্যানেজ করে, তখন কিন্তু এটা খুবই সুবিধার জন্য কাজ হবে। আর এখানে সার্চ ট্রি ইজ হিউজ হয়ে গেলে সেখানে মেমোরি একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, যেখানে মেমোরি অনেকটা বেশি কিন্তু লাগবে। নেক্সট হচ্ছে আমরা ডেপথ ফার্স্ট সার্চ, এই এক্সাম্পলটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ডেপথ ফার্স্ট সার্চ কি করে, প্রথমে একটা ডেপথ ওয়াইজ চলে যায়, কিভাবে কাজ করে এটাকে এঁকে নিলাম। ধরো এখান থেকে শুরু হলো, শুরু হওয়ার পর কি করবে, ও এখানে আসবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, পুরো একটা ডেপথ পুরো কভার করলো, করে আবার উঠে এখানে গেল, আবার সেখান থেকে আবার এখানে আসলো, আবার উপরে গেল, এইভাবে জিনিসটাকে যদি ট্রাভার্স করে, এটাকে বলে ডেপথ ফার্স্ট সার্চ ট্রাভার্সেল। প্রথমে ডেপথ বাই ডেপথ কিন্তু ট্রেস ব্যাক করতে, গোজ ডিপ ইন ওয়ান পাথ আনটিল ইট রিচ দ্য এন্ড গোল অর আ ডেড এন্ড। তখন তুমি গোল বা ডেড এন্ডে না পৌঁছা, মানে একটা পাথ পুরো ট্রাভার্স করলাম, করে তারপর আমি উপর দিয়ে গেলাম, না গেলে তাহলে আমি ব্যাক ট্র্যাক করে আমি আরেকটা পাথ ট্রাভার্স করি। এইভাবে এটাকে কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ ডেপথ ফার্স্ট সার্চ কিন্তু কাজ করে। এখানে কিন্তু নট গ্যারেন্টি অপটিমাল ভাবে, এরকম কোনো গ্যারেন্টি নেই। মে ফাইন্ড আ লংগেস্ট পাথ, যেটা সব থেকে বড়, সেই পাথটা সবসময় আগে ফাইন্ড করতে পারে, এরকম ব্যাপার। টাইম কমপ্লেক্সিটি বলবো অর্ডার অফ বি টু দি পাওয়ার এন, বি হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর, এম হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ হয়ে গেল। এখানে কিন্তু কি ছিল, ডি হচ্ছে আমাদের ডেপথ অফ দ্য স্যালোয়েস্ট সলিউশন, আর বি হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর, এখানে কিন্তু এম হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ,
স্পেস কমপ্লেক্সলি বি ইন্টু এম হয়ে গেল, মুভ টু দ্য কারেন্ট পাথ, এই পাথে কাজ করছে সেই এই পাথটাই স্টোর করবে। ক্যান গেট স্ট্রাক ইন ইনফাইনাইট পাথ, ইনফাইনাইট পাথ থাকলে এখানে স্ট্রাক হয়ে যাবে, মানে আর এগাবে না। ইফ দ্য সলিউশন ইফ দ্য সার্চ স্পেস ইজ আনবাউন্ডেড, বাউন্ড না থাকে কিন্তু তাহলে কিন্তু প্রবলেম কিন্তু হয়ে যায়। এটা ডেপথ ফার্স্ট সাথে কিছু প্রবলেম ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য বলে দিলাম। মেমোরি গুড ওয়েন মেমোরি ইজ লিমিটেড অ্যান্ড সলিউশন মেবি ডিপ, এখানে মেমোরি লিমিটেড থাকে এবং সলিউশন ডিপ, তখন আমরা ব্যবহার করি। এবং ব্যাড কখন, সলিউশন ইজ শ্যালো আর পাথ স্পেস ইজ ইনফাইনাইট, ইনফাইনাইট হয়ে গেলে কিন্তু এসব সার্চিং কিন্তু খুব ভালো রকম কাজ করে। পরের যে টেকনিক অফ সার্চিংটাকে বলা হয় হিউরিস্টিক সার্চিং। হিউরিস্টিক সার্চিং কি, যেখানে তোমার একটা ডোমেন নলেজ তোমার রয়েছে, তুমি সার্চটা ব্লাইন্ডলি করছো না, এখানে ব্লাইন্ড সার্চিং ছিল, এখানে প্রথম থেকে শুরু করছি আমি, হয়তো কেউ ব্রেথ বাই ব্রেথ করছে, কেউ একদম ডেপথ বাই ডেপথ করছে, তো আমাদের কোনো ডোমেন নলেজের কোনো গল্প নেই। কারণ এখানে হিউরিস্টিক সার্চিং এ ডোমেন নলেজ তোমার প্রথমে থাকতে হবে টু মেক দ্য সার্চ প্রসেস স্মার্ট এবং ফাস্টার, ঠিক আছে। তবে ইনস্টেড অফ ব্লাইন্ডলি এক্সপ্লোরিং অল দ্য স্টেট, সবগুলো স্টেটকে আমরা চোখ বুঝে দেখছিলাম, সবগুলো স্টেট দেখছিলাম, তাতে কি ওর লাভ, সময় বেশি যাচ্ছে। ইট ইউজ হিউরিস্টিক ফাংশন, এখানে এটা ফাংশন ব্যবহার করা হয়, হিউরিস্টিক ফাংশন, যে কিনা এস্টিমেট করে, টু এস্টিমেট দ্য কস্ট অর ডিস্টেন্স ফ্রম কারেন্ট স্টেট টু দ্য গোল স্টেট। একটা অ্যাজাম্পশন করি আমরা যে এখান থেকে গেলে হয়তো আমাদের কম পড়বে বা বেশি পড়বে, এটা অ্যাজাম্পশন করাটাকেই আমাদের হিউরিস্টিক গল্পই চলে আসলো। হিউরিস্টিক মানে এডুকেটেড গেস বলতে পারি, বা রুল অফ থাম। রুল অফ থাম আমাদের ওটাকে যদি না বুঝতে অসুবিধা, তো আমরা এডুকেটেড গেসটাকে মাথায় রাখি, দুটো শব্দ বলতে পারি। হিউরিস্টিক কথাটার মানে, এডুকেটেড গেস কথার মানে আমরা যে গেসটা করছি, মানে আমরা ওয়ান কাইন্ড অফ গেস করছি যে এটা হয়তো হতে পারে, কিন্তু এই গেসটা আমাদের ব্লাইন্ড গেস না, মানে একটু পড়াশোনা শিক্ষিত আমরা রয়েছি, শিক্ষিত শিক্ষা নিয়ে সেই গেসটা করছি, তখন তাকে বলা হিউরিস্টিক। কথাটা কিন্তু এখান থেকে জন্মগ্রহণ হয়েছে। হিউরিস্টিক ফাংশনকে এইচ অফ এন, যেটা একটা ইনপুট স্টেট হয়, আর আউটপুট ইনপুট স্টেট এন বলতে পারো, আর আমাদের নাম্বার যেটা এস্টিমেট কস্ট করবে গোল স্টেটে গেলে কি কিরকম একটা ভ্যালু তোমার হতে পারে। তো হিউরিস্টিকের দুটো প্রপার্টি থাকে, একটা মানে ডিজায়ারেবল প্রপার্টি, একটা বলছে ডিজায়ারেবল প্রপার্টি কি থাকে, প্রথমটা হচ্ছে অ্যাডমিসেবল প্রপার্টি। কি বলছে, দ্য হিউরিস্টিক শুড নেভার ওভার এস্টিমেট দ্য রিয়েল কস্ট টু রিচ দ্য গোল। এবার এখান থেকে বুঝতে গেলে একটা সিম্পল এক্সাম্পল আগে নিই, তাহলে বুঝতে পারবে। যেমন এখানে এক্সাম্পল আছে, ধরে নাও তুমি একটা গাড়ি চালাচ্ছ সিটি এ থেকে সিটি বি তে যাওয়ার জন্য, মানে একটা সিটিতে তুমি গাড়িতে যাচ্ছ, ট্রু ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, আর তোমার হিউরিস্টিক ভ্যালু বলছে 90 কিলোমিটার, ঠিক আছে। তোমার অ্যাকচুয়াল কস্ট হচ্ছে ধরো 300 মানে 1000 কিলোমিটার, বাট তুমি মোটামুটি বলছো 90 কিলোমিটার আমাদের গাড়ি চালাতে হবে মোটামুটি, এটা হচ্ছে অ্যাডমিসিবল বা লেস আর ইকুয়াল। এটাই হচ্ছে অ্যাডমিসিবল প্রপার্টি, বলে যে তোমার হিউরিস্টিক যে ভ্যালুটা কম্পিউট করে আসবে সেটা কিন্তু তোমার অ্যাকচুয়াল থেকে তোমার সবসময় ছোট বা ইকুয়াল হতে পারে, বাট কখনো তার থেকে বেশি হওয়া যায় না। আমি বললাম যে 100, আমি বলে দিলাম 120, তাহলে হবে না, এটা নট অ্যাডমিসিবল বলা হয়, বা এটা ওভার এস্টিমেট করেছে, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাডমিসিবল প্রপার্টির ফার্স্ট পয়েন্ট, এখান থেকে দেখতে পাচ্ছ যে সবসময় হিউরিস্টিক, তোমার যে কম্পিউটেড একটা ফাংশন ব্যবহার করছো তুমি, তার করে তার একটা হিউরিস্টিক ভ্যালু তুমি ফাইন্ড আউট করছো, সবসময় কিন্তু তোমার ছোট বা ইকুয়াল হবে তোমার অ্যাকচুয়াল কস্টের থেকে। এইচ স্টার এন হচ্ছে ট্রু বা মিনিমাম কস্ট ফ্রম নোড এন টু গোল। যদি আমি কথা বলি, নোড এন কথাটা মানে কি, কানেক্টিভ থাকো, এগুলো তো গ্রাফিক্যাল সলিউশন, গ্রাফের সাহায্যে করতে পারি। ধরো না এখানে হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, ঠিক আছে, তো সেখান থেকে আমরা অনেক রকম পাথ ট্রাভার্স করে আমরা ফাইনাল স্টেটে গিয়ে পৌঁছাচ্ছি। ধরুন এটা তোমার গোল, তো কোন রাস্তা দিয়ে, মানে এখান থেকে আমার একটা হিউরিস্টিক ভ্যালু এই রাস্তার বার করলাম কোনো ফাংশন দিয়ে, আর এখান থেকে একটা বার করলাম। এইভাবে আমরা প্রত্যেকটি নোডের আমরা হিউরিস্টিক ভ্যালু বার করি, যে আমি গোল স্টেটে পৌঁছাচ্ছে কতটা খরচা পড়ছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সটকে বলা হয় কনসিস্টেন্ট বা মোনোটনিক হিউরিস্টিক বলা হয়, যেটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি রুলস এর রেসপেক্টে এইটাকে ওবে করা হয়। কি বলছে এটা বোঝার জন্য এক্সাম্পলে চলে যায়, তাহলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। বলছে তুমি টাউন এ তে রয়েছো, ইউ আর ইন টাউন এ, মুভ টু টাউন বি অ্যান্ড ইন ইউর স্কুল, মানে তুমি এ থেকে বি তে যাবে, বি থেকে তুমি তোমার স্কুলে যাবে, ভালো কথা। এবার তুমি যদি ডাইরেক্ট তোমার বাড়ি থেকে তুমি স্কুলে যাও, তোমার 50 মিনিট সময় লাগে, ভালো কথা। আর সেখান থেকে তুমি বাড়ি থেকে তুমি টাউন বিতে যাও, সেখানে 30 মিনিট, আর সেখান থেকে বি থেকে স্কুল থেকে 2 মিনিট, তাহলে তুমি যোগ করে দেখলে এটা 50 মিনিট। মানে আমি এখান থেকে এখানে যাব, আমি যদি এর ভায়াই যাই, তাহলেও কিন্তু আমাদের যে সময়টা কিন্তু একই থাকতে হবে, মানে আমার যে এস্টিমেশনটা একই থাকতে হবে। ইফ ইউ গেস ফর 60 মিনিট ইট ইজ রং, 60 মিনিট করলে কিন্তু রং হয়ে যায়, কেন বি দিয়ে গেলে আমার 30-50 মিনিট লাগে, তাহলে আমি একটু বেশি করে ফেলেছি। এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ আমাদের কনসিস্টেন্ট প্রপার্টি, যেখানে তোমার হিউরিস্টিক ভ্যালু সবসময়, তুমি যদি একটা রেলিভেন্ট অন্য কোনো জায়গা থেকে যাও, মানে তুমি রয়েছো এখান থেকে, তুমি এটার তুমি কস্ট তুমি প্রেডিকশন করছো, কিন্তু তুমি যদি এর মাঝখান থেকে আসো, তাহলে তোমার কস্ট কিন্তু একই হওয়া উচিত বা কম বা ইকুয়াল হওয়া উচিত। এটাই তোমার গল্প বলেছে। সিম্পল ওয়ার্ডে যদি বলি, গোয়িং ডাইরেক্টলি টু দ্য গোল শুড নট বি মোর এক্সপেন্সিভ
than going to a neighbor plus than using the heuristic from there, মানে আমি এই নেবারের ভায়া যদি যাই তাহলেও কিন্তু আমার তার থেকে বেশি না হয়ে যায়। এই হচ্ছে আমাদের আলটিমেট কথা। মিনস হিউরিস্টিক ভ্যালু শুড নট জাম্প আনরিয়েলিস্টিক বিটুইন টু নোড, নোডের মধ্যে আনরিয়েলিস্টিক ভ্যালু দিলে কিন্তু হবে না। এটাকে বলা ওয়ান কাইন্ড অফ আমাদের কনসিস্টেন্সিটা আমাদের মেনটেন থাকবে, মানে এটা ভায়া গেলেও কিন্তু একই জিনিস পড়ছে। এই হচ্ছে ব্যাপার। ক্যারেক্টারিস্টিক কি বলছে, গাইডেড সার্চ লাইক বিএফএস ডিএফএ এক্সপ্যান্ড অনলি মোস্ট প্রমিসিং নোড। এই গাইডেড সার্চ মানে যেটা মোস্ট প্রমিসিং নোডগুলোকে এক্সপ্যান্ড করে। এফিসিয়েন্সি কি আছে, সেভ টাইম বাই অ্যাভয়েডিং ইলেভেন্ট পাথ ফ্রম দ্য স্টেট, মানে দেখো যেগুলো দরকার নেই সেগুলো ফালতু আমাদের, আমি হিউরিস্টিক যখন আমি ব্যবহার করি স্টেট স্পেস ট্রি এর উপর, যেগুলো দরকার নেই সেগুলো এক্সপ্লোর করার দরকার পড়বে না, যেগুলো ভ্যালু ভালো না। আর অপটিমালিটি কি ডিপেন্ড অন দ্য হিউরিস্টিক ফাংশন অ্যাকুরেসি, হিউরিস্টিক ফাংশন এবং অ্যাকুরেসির উপর কিন্তু এটা ডিপেন্ড করে রয়েছে। কি হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারি। অ্যাডভান্টেজ কি, যে মাস্ট ফাস্টার দ্যান আনইনফর্ম সার্চ, যেগুলো পড়েছিলাম আমরা বিএফএস ডিএফএস, এগুলো অনেকটা তাড়াতাড়ি কাজ করবে অবভিয়াসলি, যেহেতু আমরা সবগুলো ভ্যালু তো আমরা দেখছি না, যেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সেগুলোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মেক ইউজ অফ ডোমেন স্পেসিফিক নলেজ তো রয়েছে, ফর রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের জন্য খুবই এটা ভালো বলতে পারি। আর ক্যান রিডিউস এক্সপোনেনশিয়াল সার্চ টাইম সিগনিফিকেন্টলি, আমাদের দেখো একটা সার্চ করতে গেলে যদি আমাদের 2n সময় লাগে সেটা কিন্তু অনেকটা কমে যায়। ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যদি ব্যাড হিউরিস্টিক হয়ে যায় তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। গুড হলে তো ভেরি কথা, মানে যদি হিউরিস্টিক ফাংশনটা যদি ভালো বানানো যায় তাতে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে কোনো বিকল্প নেই। কিন্তু ব্যাড হয়ে গেলে কিন্তু অনেকটা কিন্তু আমাদের সময় কিন্তু অনেকটা বেশি, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা হিউরিস্টিকের ব্যাপারে। নেক্সট আমরা চলে গেলাম ইউনিফর্ম সার্চ কস্ট সার্চ। কি বলছে, ইউনিফর্ম কস্ট সার্চ এটা একটা সার্চিং অ্যালগরিদম বলতে পারি that expand the node with the lowest cumulative cost, এটা g of n from the starting node। এটা মেইনলি ডিজেক্সট্রা অ্যালগরিদম ব্যবহার করে। গল্পটা কি ডিজেক্সট্রা তোমরা দেখে নাও একটু। ধরো এরকম কিছু একটা পাথ রয়েছে, ভালো কথা, এই দিস দ্য পাথ, মানে এখানে পাথ বলবো, এটা ওয়ান কাইন্ড অফ গ্রাফ বলি আমি। গ্রাফের মধ্যে এই ধরনের এরকম রাস্তা রয়েছে কোনো কারণে, ঠিক আছে, এই গ্রাফটা আমি আঁকলাম, ঠিক আছে। তো ধরো এটা আমার ইনিশিয়াল স্টেট, এটা আমার গোল স্টেট, ভালো কথা। তো এখান থেকে আমার এখানে যাওয়ার খরচা কি আছে, ধরো না 4, এখান থেকে খরচা হচ্ছে 3, এখান থেকে খরচা 2, এখানে খরচা হচ্ছে ধরো না 5, এখানে 1, এরকম কিছু খরচা আমি এখানে লিখে রেখেছি। এখানে 6, এখানে 8, এখানে 7। ডিজেক্সট্রা অ্যালগরিদম কাজ কি করে, এটা ইউনিফর্ম সার্চ কিন্তু পুরোটাই ডিজেক্সট্রা অ্যালগরিদমের ভিত্তিতে কাজটা হয়। ডিজেক্সট্রা শর্টেস্ট পাথ দিয়ে করেটা কি করে, সেটা বললে এই অ্যালগরিদমের নাম না বলে কাজটা বলে খুব তাড়াতাড়ি শিখে যাবে। দেখো তুমি দাঁড়িয়ে আছো এখানে, এই ধরনের আমি এটা অন্য কালি দিয়ে তোমাদের বোঝাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি, ধরো না এই জায়গাটা দাঁড়িয়ে আছি, ভালো কথা। এখান থেকে আমি পরবর্তীতে আমাকে এখানে পৌঁছাতে আমি জেনে গেছি, আমাকে এতগুলো অনেক রাস্তা হতে পারে মাঝখানে, সেটা রাস্তাগুলো আমি এঁকে দিয়েছি। এবার আমি এখান থেকে আমার নেক্সট আমি কোথাও যেতে পারবো, আমি এখানে যেতে পারবো আর এখানে যেতে পারবো। তাহলে এখানে যেতে গেলে আমার খরচা হবে 4, এখানে যেতে গেলে খরচা হবে 3। আমি যেটা ছোট, যেটা বলেছে লোয়েস্ট কিউমুলেটিভ কস্ট, সেটাই আমি সেই রাস্তা দিয়ে যাবো। তাহলে এই রাস্তা দিয়ে গেলাম, ভালো কথা, এখানে পৌঁছালাম, আমি এখানে দাঁড়িয়ে আছি, ভালো কথা। এবার এখানে যখন দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আমি কোথায় যেতে পারি, আমি এখানে যেতে পারি আর এখানে যেতে পারি, ভালো কথা। এখানে যেতে গেলে খরচা 1, এখানে যেতে গেলে খরচা কি আছে 5, মানে এই জায়গায় যেতে গেলে, ঠিক আছে, 5 এখানে 1। তো আমি যেটা কম সেখানেই যাবো নিশ্চয়ই আমি, তাহলে এখানে পৌঁছে গেলাম, ভালো কথা। তাহলে এখান থেকে আমি পৌঁছালাম এখানে, এখানে এবার দেখো এখান থেকে তো আর পেছন দিকে যেতে পারবো না, যাওয়ার সামনের দিকে, ওখানে ঘুরে তোমার এইটা তো যাওয়া হয়ে গেছে, পেছনে যাবো না। এবার আমি এখানে একটাই রাস্তা যে 2, তাহলে গেলাম এখানে, কোনো অসুবিধা নেই, তাহলে 2 চলে গেলাম। এবার দেখো এখানে 8 যাচ্ছি, এখানে 6 যাচ্ছি, ভালো কথা। এবার 6 আমি এখানে পৌঁছাচ্ছি এসে, আর 8 আমি এখানে পৌঁছাচ্ছি। তাহলে আমি তো কোথায় যাবো, কোনটা ছোট, তাহলে আমি এখানে পৌঁছাবো, তাহলে 6 দিয়ে এখানে চলে আসলাম। তারপর আমার একটাই রাস্তা 9 দিয়ে আমি এখানে পৌঁছে গেলাম। তাহলে আমি কোন রাস্তাগুলো নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, এটা নিলাম আর এটা নিলাম। এইভাবে আমি কিন্তু গোলে পৌঁছলাম, মানে আমি একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছি, তার যে লোয়েস্ট যে কস্টটা মাথায় রেখে, কিউমুলেটিভ কস্টটা মাথায় রেখে আমি লোয়েস্ট কস্ট দেখে জাস্ট একটা আইডিয়া এখান থেকে দিয়ে দিলাম যে এইভাবে কিন্তু আমরা এগাচ্ছি। লোয়েস্ট কিউমুলেটিভ কস্ট দেখে যদি আমরা এগাই, যেরকম আমি স্টেট স্পেস ট্রি বা একটা গ্রাফ একটা দিয়ে একটা এক্সাম্পল দিয়েছি, এটা কিন্তু আমরা কোনোভাবে এই অর্ডারে কিন্তু দেখে কিন্তু আমরা এগিয়ে চলে যাচ্ছি। এটা ওয়ান কাইন্ড অফ আমি এটা এক্সাম্পল দিয়ে বোঝালাম যে এরকম ধরনের কোনো কিছু যদি হয়, এটা অ্যাকচুয়ালি ডিজেক্সট্রা অ্যালগরিদম কাজ করে। এটা কিন্তু আমাদের এইখানে ইউনিফর্ম কস্ট সার্চ হয়, এখানে কিন্তু কোনো হিউরিস্টিক আমরা অ্যাপ্লাই করি না, এখানে কোনো হিউরিস্টিকের কোনো গল্প নেই, ঠিক আছে। আনইনফর্ম সার্চ টেকনিক, এটা অবভিয়াসলি বিলং টু আনইনফর্ম সার্চ টেকনিক। এখানে কিন্তু কোনো হিউরিস্টিকের কোনো গল্প এখানে কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। যেখানে ডাইরেক্টলি আমাদের যে নর্মাল যে আমাদের এগানোর ফাংশনটা বলতে পারি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউমুলেটিভ কস্ট অফ দ্য নোড, ঠিক আছে। জি অফ ইন দ্য কস্ট অফ পাথ ফ্রম স্টার্ট নোড টু আমার যে এন্ড নোড বলতে পারি বা গোল নোড, সেখানে কিন্তু আমরা এইভাবে করতে পারি। নেক্সট সার্চিং টেকনিক হচ্ছে এটা গ্রিডি বেস ফার্স্ট টেকনিক। এখানে আমাদের আলটিমেটলি পুরোটাই হিউরিস্টিক ফাংশনের উপর ডিপেন্ড করে। হিউরিস্টিক যে রেজাল্টটা দেবে সেই রেজাল্টের রেসপেক্টে আমি গোলের দিকে চলে যাব। এখানে কিন্তু আমরা এখানে এই যে কস্টটা দেখবো না, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাকচুয়াল কস্ট, মানে এখান থেকে যাওয়ার অ্যাকচুয়াল কস্ট। বাট এখানে আমাদের হিউরিস্টিক ভ্যালুও থাকবে, প্রত্যেকটা নোডের হিউরিস্টিক ভ্যালু, যে সেখান থেকে আমাদের গোলে কি পৌঁছাবে। ইনিশিয়াল আর গোলের কোনো হিউরিস্টিক ভ্যালু থাকে না, বাট প্রত্যেকটা ইন্টারমিডিয়েট যে নোডগুলো রয়েছে তার একটা হিউরিস্টিক ভ্যালু
আমাদের দেওয়া থাকে, তো আমাদের আমাদের বাই ফাংশন আমরা এটাকে ক্যালকুলেট করতে হয়। তো আমাকে এখানে আমরা প্রত্যেকের নোডের যে হিউরিস্টিক ভ্যালু, যার হিউরিস্টিক ভ্যালু কম আমি সেদিক দিয়ে এগাবো। যেটা কম অবভিয়াসলি প্রবলেমের উপর ডিপেন্ড করে কম নেবো না বেশি নেবো, তো যেই হিসাবে হিউরিস্টিক ভ্যালুর উপর ডিপেন্ড করে সে সার্চিংটা হয়, এখানে পুরোটাই ডিপেন্ড করে আমাদের হিউরিস্টিক ভ্যালুর উপর। ঠিক আছে, এখান থেকে ইট ইজ কল গ্রিডি। কেন? যেটা বেস্ট, যেটা মানে যেটা লোভী, গ্রিডি কথাটার মানে হচ্ছে লোভ রয়েছে, এখানে আমাদের যেটা বেস্ট পাথ সেটাই কিন্তু আমরা সেই পাথের দিকে এগিয়ে চলে যাবো বাই সাম হিউরিস্টিক ভ্যালু। একটা যে অ্যাকচুয়াল, এটা যে অ্যাকচুয়াল কস্ট, এটা যে হিউরিস্টিক মানে অ্যাজাম ভ্যালু, অ্যাজিউম ভ্যালু, যে এটা দিয়ে গেলে এই খরচা পড়তে পারে, এই হচ্ছে ব্যাপার। হিউরিস্টিক কথার মানে যে অ্যাজামশন। ঠিক আছে, নেক্সট আমাদের পড়বো যেটা এ স্টার অ্যালগোরিদম, যেটা আমাদের এই দুটোই গল্প ইউজ করে, একটা আনইনফর্ম কস্ট সার্চ আর হচ্ছে আমাদের গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ, দুটোকে ইউজ করে কিন্তু আমাদের এ স্টার অ্যালগোরিদম কিন্তু আমাদের এখানে আবিষ্কার করা রয়েছে। এটা কিন্তু আমাদের ইভলিউশন ফাংশনটা কি, আমাদের এফ অফ এন ইজ ইকুয়াল টু জি অফ এন প্লাস এইচ অফ এন, এই গল্প। জি অফ এন হচ্ছে অ্যাকচুয়াল কস্ট ফ্রম স্টার্ট নোড টু দা কারেন্ট নোড বলতে পারি, মানে আমাদের এখান থেকে যদি আমি বোঝাই, এটা যে আমাদের যদি সেম আমি যে গ্রাফটা যদি ধরো ডিজাইন করলাম, গ্রাফটা রয়েছে এইভাবে, তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল নোড বলতে, এটা স্টার্ট নোড, এটা গোল নোড। ইনিশিয়াল নোড থেকে তোমাদের ধরো না এটা হচ্ছে সেই এনএথ নোডটা, এনএথ নোড, এর যে অ্যাকচুয়াল কস্ট, ভালো কথা, আর এই এন থেকে জি এর হচ্ছে হিউরিস্টিক কস্ট, এন থেকে জি এর যাওয়ার হিউরিস্টিক, এই দুটোকে যোগ করে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি পাই, আমরা কিন্তু আলটিমেটলি আমাদের এইভাবে আমাদের ফাংশনের ভ্যালু কম্পিউট করে, যেটা কম বেশি যাই হোক, যেটা ডিপেন্ড করবে আমাদের ফাংশনের উপর, সেটা কিন্তু আমাদের প্রমিসিং গোল স্টেটে পৌঁছাবে। তো এখানে দুটো জিনিস দেখা, একটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল কস্ট প্লাস, অ্যাকচুয়াল কস্ট ছোট হতে হবে, অ্যাকচুয়াল কস্ট প্লাস তোমাদের সেই নোডের হিউরিস্টিক কস্ট যোগ করে যে রেজাল্টটা সব থেকে ছোট হবে বা বড় হবে ডিপেন্ড করে প্রবলেমের উপর, সেইভাবে কিন্তু আমরা প্রসিড করে কিন্তু গোলের দিকে এগিয়ে যাই। এটাকে বলে আমাদের এ স্টার অ্যালগোরিদম, এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক কি, অলওয়েজ ফাইন্ড দ্য সলিউশন ইফ ওয়ান এক্সিস্ট। এটা কিন্তু ডেফিনেটলি কথা ভাববে যে একটা সলিউশন তোমার কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু পাবেই। অপটিমাল কি বলছে, ফাইন্ড দ্য বেস্ট লোয়েস্ট কস্ট সলিউশন ওয়াইড দ্যান এইচ অফ এন। এটা কিন্তু কথা মাথায় রাখবে, কখন তোমাকে একটা সলিউশন ভালো তুমি পাবে অপটিমাল, যদি তোমার হিউরিস্টিক ফাংশন ভালো হয়। এক সেকেন্ড বলছে নেভার ওভার এস্টিমেট দ্য ট্রু কস্ট, এটা মাথায় রাখতে হবে। অ্যাডিশনাল কথাটা তোমার কোনোভাবে ট্রু কস্টটাকে ওভার এস্ট করলে হবে না। আর কনসিস্টেন্ট যেটা বলছে স্যাটিসফাই ট্রায়াঙ্গেলটি ইকুয়াল, যেটা আমরা একটা ভায়া গেলেও তোমার একই রকম পড়বে, এটা মাথায় রাখবে। আর এটা এফিশিয়েন্ট বিএফএস ডিফের থেকে অনেকটা ভালো রকম কাজ করে। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বি টু দি পাওয়ার ডি, এবং স্পেস কমপ্লেক্সিটি ভেরি হাই যদি সবগুলো নোট আমরা মেমোরিতে রাখতে পারি, এটা ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। অ্যাপ্লিকেশন কোথায় ব্যবহার করছে, মানে অ্যাডভান্টেজ কি আছে, কম্বাইন অ্যাকুরেসি লাইক ইউনিফর্ম এবং স্পিড লাইক গ্রিডি, দুটোকে মিক্স করলে আমাদের অ্যাকুরেসি আরো ভালো এবং আমাদের একটা কনসিস্টেন্ট রেজাল্ট কিন্তু এখান থেকে পাই। ফাইন্ড অপটিমাল সলিউশন ইফ হিউরিস্টিক ইজ অ্যাডমিসিবল। অপটিমাল সলিউশন কখন হয়, যখন হিউরিস্টিক ফাংশনটা অ্যাডমিসিবল, মানে আমাদের ওভার এস্টিমেট করছে না, মানে আমাদের হয় তার থেকে কম বা ইকুয়াল এস্টিমেশন করছি, তখনই কিন্তু গিয়ে ভালো রেজাল্ট পাবো। মানে হিউরিস্টিক ফাংশন ভালো না হলে এইসব কিন্তু রেজাল্ট ভালো হবে না। ওয়াইডলি ইউজ ইন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে ইউজ করি, যেমন নোবোর্ড নেভিগেশন, পাথ ফাইন্ডিং, এআই প্ল্যানিং, গুগল ম্যাপ, এসব জায়গায় ব্যবহার করা। ডিসঅ্যাডভান্টেজ কি, রিকোয়ার লার্জ মেমোরি সিন্স ইজ স্টোর অল ভিজিটেড নোট, যতগুলো ভিজিট করছে সব রেখে দিতে হয়, মেমোরি লাগে। পারফরমেন্স ডিপেন্ডিং হেভিলি অন কোয়ালিটি অফ হিউরিস্টিক, যত ভালো হিউরিস্টিকের কোয়ালিটি হবে, হিউরিস্টিক ফাংশন তত ভালো রেজাল্ট দেবে। ইফ হিউরিস্টিক ইজ পোর, এ স্টার ক্যান ডিগ্রেডেড টু ইউনিফর্ম কস্ট সার্চ ভেরি স্লো। মানে এটা গল্পটা, যদি আমাদের হিউরিস্টিক খারাপ হয় তাহলে আলটিমেটলি সেই এ স্টার অ্যালগোরিদমের মতনই আমাদের ইউনিফর্ম কস্ট স্টারের মতনই কাজ করবে। এটাকে এই ওয়ান কাইন্ড অফ এ স্টার অ্যালগোরিদম সেই ইউনিফর্ম কস্ট সার্চের কাজ করবে। এগুলো হচ্ছে সার্চিং অ্যালগোরিদম, যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে ক্লাস 12-এ, যেগুলো দেখিয়ে দিলাম। আমাদের এগুলো জাস্ট আইডিয়াগুলো, আমাদের জাস্ট বেসিক কনসেপ্ট, এগুলো কি করে কিভাবে কাজ করে তার একটা বেসিক আইডিয়া তোমাদের কিন্তু বলেছে। ইন ডেপথ কোনো রকম অ্যালগোরিদম তোমাদের মুখস্থ করতে হবে না, ইন ডেপথ কোনো কিছু লাগবে না, জাস্ট এটা একটা আইডিয়া, জাস্ট বেসিক কনসেপ্ট একদম সিলেবাসে বলে দেওয়াই রয়েছে, এর বেশি কোনোভাবেই তোমাদের দেখতে হবে না। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ এআই। এবার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ইউজ হচ্ছে আগেও আমরা মোটামুটি দেখেছি। একটা হচ্ছে আমাদের ফিনান্সে, যেটা ব্যাংকিং এবং যেটা মানি রেসপেক্টে, যেটা এআই দিয়ে আমাদের ফ্রড ডিটেকশন করি, স্টক মার্কেট ট্রেডিং করি, কোন স্টকটা কখন কিনতে হবে বিক্রি করতে হবে, এগুলো সবই কোনো ফ্রড আছে এগুলো সবই আমাদের ফিনান্স সেক্টরে চলে যাচ্ছে। লোন অ্যাপ্রুভাল, যেটা বলেছিলাম আদৌ যে আমাদের যে কাস্টমারের তার ক্রেডিট হিস্ট্রিটা চেক করে তাকে লোন অ্যাপ্রুভ করা। কাস্টমার সার্ভিসে ব্যবহার করছি, যেখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যেখানে সিরি, অ্যালেক্সা রয়েছে, এসব জায়গায় আমরা ব্যবহার করছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। কোনোভাবে অটোমেটেড সাপোর্ট সিস্টেমে যেটা আমরা ইউজ করছি, যেখানে কোনো প্রবলেম যেটা হিউম্যান এর প্রবলেমগুলো আমরা সিম্পলি আমরা করতে পারি, অটোমেট করে আমরা সেগুলোকে সলভ করতে পারি। এডুকেশন প্ল্যাটফর্মে ইউজ করা হচ্ছে, যেখানে পার্সোনালাইজড লার্নিং অ্যাপ তৈরি করা হচ্ছে। দিস প্ল্যাটফর্ম গিভ স্টাডি মেটেরিয়াল বেসড হাউ ওয়েল স্টুডেন্টস পারফর্মিং। এটা খুব এখনকার দিনে খুব প্রচলিত জায়গা, যেখানে আমাদের স্টুডেন্টের পারফরমেন্সের ভিত্তিতে স্টাডি মেটেরিয়াল তৈরি হচ্ছে।
এখানে এআই কিন্তু একটা ইন্টেলিজেন্ট টিচার হিসেবে কাজ করছে, টিউটার। সে এখানে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিচ্ছে, মিস্টেকস গুলো বলে দিচ্ছে এবং আরো বেশি রকম প্র্যাকটিস করার মতন জায়গা কিন্তু তৈরি করছে। এটা এডুকেশন সেক্টরে এআই হেল্প করছে। হেলথ কেয়ার সেক্টরে আমাদের ডক্টরের যে ডায়াগনোসিস গুলো, এগুলো আমাদের এআই রেসপেক্টে করা হচ্ছে। ড্রাগ ডিসকভারি, পেশেন্ট মনিটরিং, গুলো সবই কিন্তু মোটামুটি আমাদের ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন যেগুলো এখনকার দিনে ব্যবহার করা হচ্ছে। আদার্স এরিয়ার মধ্যে আমাদের এগ্রিকালচারে ইউজ করা হচ্ছে। এখানে ক্রপকে চেক করা হয় যাদের ক্রপ ঠিকঠাক আছে, ক্রপ মানে যেটা ফসল বলতে পারি, কোনো পেস্টিসাইড পাওয়া গেছে কিনা, ওয়াটার দরকার কিনা, জল দরকার, এইসব জিনিসপত্রগুলো এখানে রয়েছে। এআই কি হচ্ছে, স্মার্ট হোম, লাইট ফ্যান সব এখন স্মার্ট পাওয়া যাচ্ছে, এগুলো সবই লাইট ফ্যান, এগুলো ইউজ করে সিকিউরিটি সিস্টেম চলে এসছে, আইওটি চলে এসেছিল, সব এআই একটা অ্যাপ্লিকেশন। এন্টারটেনমেন্ট ফিল্ডে হচ্ছে, যেখানে মুভি সং সাজেশন করছে, রেকমেন্ড করছে, তো সবই ওয়ান কাইন্ড অফ একটা অ্যাপ্লিকেশন অফ এআই এর পার্টে বলতে পারি। লাস্ট পয়েন্টে চলে আসলাম, যেটা কিনা আমাদের এথিক্যাল এবং সোশ্যাল অ্যাপ্লিকেশন ইমপ্লিকেশন অফ এআই। এখানে যেটা আমি অনেক স্টার্টিং এ কথা বলেছিলাম যে এথিক্যাল কনসেপ্টে এআই কিছু কথা বলবো। ফার্স্ট যে পয়েন্টটা আমরা রেখেছি, বায়াসড এন্ড ফেয়ারনেস। আমি আগেও এখানে একটা এক্সাম্পল অলরেডি দিয়েছি বিগিনিং এ। আমরা যদি একটা যে ডেটা দিয়ে এআই কে ট্রেন করব, সেই ডেটা যদি কোনোভাবে ভুল থাকে বা মিস্টেক থাকে, আনফেয়ার থাকে, তাহলে কিন্তু এআইটাও কিন্তু আনফেয়ার রেজাল্ট তোমাকে। এটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যার বিষয় এখানে পড়ে যাবে। ফেস রেকগনাইজেশনের মধ্যে আমাদের অলরেডি যেখানে একটা বড় এক্সাম্পল রয়েছে, এখানে স্কিন কালারের উপর কিন্তু ডিপেন্ডেন্সি অনেকটা বেশি হয়ে যায়। লাইটের যদি ভালো না থাকে, স্কিন কালার যদি অ্যাকুরেট না থাকে, এগুলো নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে। আমি যে এক্সাম্পল জব সিলেকশনের কথা বলেছিলাম, যে একটা সময় দেখা গেছে যেখানে ছেলেরা বেশি কাজ করতো, মেয়েরা কম কাজ, সেখান থেকে ওই রকম ডেটা দিয়ে ট্রেন করলে সব রেকমেন্ডেশন শুধু ছেলেদের কাছেই পৌঁছা, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এখান থেকে কি হচ্ছে, এখানে ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে, আনফেয়ার ট্রিটমেন্ট করলে হবে না, আমাদের ফেয়ার এবং ব্যালেন্স ডেটা কিন্তু ইউজ করতে হবে এআই কে ট্রেন করার জন্য। ইম্প্যাক্ট অন জব, এবার মেন ইম্পর্টেন্ট যে এআই আর রোবট এসে হিউম্যানকে রিপ্লেস করছে, এটা সবারই একটা বড় প্রশ্ন চলে এসেছে। দেখো এখান থেকে তো একটা বড় কথা, যেটা আমরা মানুষেরা যেটা একটা সময় খাটতো, যেটা সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে অ্যাডব ফটোশপ। যারা কষ্ট করে পয়সা দিয়ে শিখে অ্যাডব ফটোশপ শিখতো এবং কাজ প্রফেশনালি করতো, এখন সেই কাজগুলোই মোটামুটি এখন আমাদের এআই করে দিচ্ছে, জেমিনাই করে দিচ্ছে, চ্যাট জিপিটি করে দিচ্ছে। তো তাদেরকে মানুষ আর কেন নেবে? তো এইগুলো সব থেকে বড় প্রশ্ন। এখান থেকে কি হচ্ছে যে রোবটসরা সেই ওয়ার্কারকে রিপ্লেস করছে। দেখো সেলফ ড্রাইভিং কারের জন্য ড্রাইভার কিন্তু আর লাগছে না। আগে একটা জব ক্যাটাগরি ছিল যে ড্রাইভার হায়ার করা, সবাই গাড়ি চালাতে পারে না, সময় পায় না। তো এখন যদি সেলফ ড্রাইভিং কার মানুষ কিনতে শুরু করে, তাহলে তো আরামসে সে গাড়িটা চালিয়ে নিচ্ছে, তাহলে কি লাগবে ড্রাইভার? লাগবে না। তো ড্রাইভারের চাকরি চলে যাচ্ছে। এগুলো হচ্ছে বড় একটা ইম্প্যাক্ট জবের মধ্যে পড়ছে। এটা যে এথিক্যাল কজ বলতে পারি আমাদের এআই। গুড সাইড হচ্ছে নতুন নতুন অনেক জব অ্যাপিয়ার হচ্ছে। জিনিস তৈরি করতে গেলে আমাদের এআই, ডেটা সায়েন্স, এইসব ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, অনেক লোকের চাকরি চলে যাচ্ছে। তাদেরকে অন্যরকম রিট্রেনিং প্রোগ্রামে ফেলে অন্য কিছু স্কিল শিখিয়ে তাদেরকে অন্য চাকরি দিতে হবে, কিছু করার নেই। এইরকম একটা প্রবলেম তো রয়েছে। সোশ্যাল ইকুয়ালিটি, দেখো কিছু কান্ট্রি মানে কিছু দেশ রয়েছে যেখানে যারা এআই কে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারছে, আর কিছু দেশ এমন রয়েছে আমাদের যেখানে এআই কিন্তু, বা কিছু জায়গাও রয়েছে, দেশ তো ছেড়ে দাও জায়গাও রয়েছে, সেখানে কিন্তু তারা এআই কে সেভাবে অ্যাক্সেস করতে পারছে না। নট এভরিওয়ান গেট দ্য সেম অ্যাক্সেস টু এআই। রিচ কান্ট্রি and big company use AI quickly. Poor country cannot afford it. বড় লোকরা ইজিলি এআই কে ইউজ করে কাজ করছে, তাদের পয়সা আছে, বড় বড় অ্যাপ যে এইসব, এই যে চ্যাট জিপিটি এখন তো বিনা পয়সা দিচ্ছে, যেগুলো বিনা পয়সা দিচ্ছে না এরকম অনেক রকম অ্যাপ্লিকেশন, যেগুলোকে সে পয়সা দিয়ে কিনে ইউজ করছে, সবাই তো পারবে না করতে। একটা বড় একটা ডিজিটাল একটা ডিভাইড গ্যাপ তৈরি করে দিচ্ছে পুর এবং এর মধ্যে। সেটাকে আমাদের অ্যাফোর্ডেবল করে দেওয়া উচিত, সবাই যেটা ব্যবহার করতে পারে। একটা ইম্প্যাক্ট প্রাইভেসি কনসার্ন তো রয়েছে, কিন্তু এআই আমাদের পার্সোনাল ডেটাগুলো ইউজ করছে, অনলাইন অ্যাক্টিভিটি, হেলথ রেকর্ড। এখানে পিপল জানেই না এই যে আমরা যখন রেকমেন্ডেশন দিচ্ছে, আমরা জানি না কিন্তু আমাদের ডেটাগুলো ট্র্যাক হচ্ছে। আমরা যা সার্চিং করছি আমাদের অন ইন্টারনেটে, সেগুলো ট্র্যাক হয়ে যাচ্ছে, ওদের কাছে চলে যাচ্ছে, গিয়ে পরবর্তীকালে ওটাই তো দিচ্ছে আমাকে। ডেটা কিন্তু ক্যান বি স্টোল অর মিসইউজ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। মিসইউজ করা যেতে পারে। এক্সাম্পল, কোম্পানি ইউজিং এআই টু ট্র্যাক হোয়াট ইউ বাই অনলাইন উইদাউট আস্কিং। আমরা জানি না যে আমরা যেটা সার্চ করছি সেটা অলরেডি তাদের কাছে ট্র্যাক রয়েছে এবং পরবর্তীতে সেটাই দেখাচ্ছে। এটা স্ট্রং ল তৈরি করা, ক্লিয়ার রুলস, যেখানে সাহায্যে আমাদের পারমিশন সেট করা দরকার যে কোনটা করবে কোনটা করবে না। এই হচ্ছে বেসিক বলতে পারি। এখানে গিয়ে মোটামুটি আমাদের একটা এআই এর পুরো আন্ডারস্ট্যান্ডিং পুরো করলাম, যেটা আমাদের পুরো সিলেবাসে রয়েছে ক্লাস 12 4th সেমিস্টার। আশা করি কনসেপ্ট তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো।